আচ্ছা, সাউন্ড আর ছবি ঠিক আছে? আচ্ছা, শোনা যাচ্ছে কথা? রিয়া, হ্যাঁ ম্যাম, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা ইংলিশের কম্প্রিহেনশনের আগে কিছু রুলস লিখবো, ঠিক আছে? কম্প্রিহেনশন আগে যারা করনি তাদের একদম আমি একদম বেস থেকে স্টার্ট করছি, ঠিক আছে? যে কম্প্রিহেনশন আমরা কিভাবে করব, কীরকম কি প্যাসেজ থাকে, কটা কোশ্চেন থাকে সেই রিলেটেড, আর তার সাথে হচ্ছে ইডিয়ামও খানিকটা পড়ে রাখবো, ঠিক আছে? আজকে প্রথম বেসিক মোটামুটি 1-1.5 ঘন্টা আমরা কম্প্রিহেনশন করবো, লাস্টে 30 মিনিটস মতো আমরা ইডিয়ামটা করব। আচ্ছা দেখো, এক সেকেন্ড, ফার্স্টে খাতা পেন খোলো, হ্যাঁ? ইংলিশের একটা আলাদা কপি করবে কম্প্রিহেনশনের জন্য। আমি একটা পিডিএফ পাঠিয়েছি, ওই পিডিএফটা পরে প্রিন্ট করে নিও। আমার একটু পাঠাতে লেট হয়ে গেছে, আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। কাল রাতে বা কালকে পাঠিয়ে রাখলে ভালো হতো, তাহলে ওটা প্রিন্ট আউট বার করে নিতে পারতে, ঠিক আছে? যদি কারোর কাছে 2022-এর ইউপিএসসির কোশ্চেন থাকে তাহলেও হবে। আমি আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে স্টার্ট করছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আজকে 22-এর, আমরা বেশি না, আমরা আজকে রুলস লেখার পরে আমরা মোটামুটি 5-7টা মতো আমরা আলোচনা করব কিভাবে কি করতে হয় তাহলে, এবং আমি প্যাসেজটা পড়ে মানে বুঝিয়ে দেবো, কোশ্চেন পড়ে দেবো, তারপর তোমাদেরকে 2-3 মিনিট টাইম দেবো, তোমরা অ্যান্সারটা আগে বলবে, তারপর অ্যান্সারটা আমি যেটা ঠিক সেটাও বলে দেবো, যে কোনটা ঠিক কোনটা ভুল সেটাও বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে কিছু রুলস লেখো কম্প্রিহেনশনের। দেখো, যারা একদম জানো না, আমি প্রথম থেকে স্টার্ট করছি। রিডিং কম্প্রিহেনশন কোনটাকে বলে? কম্প্রিহেনশন মানে হচ্ছে বোধগম্য হওয়া বা বোঝা। কম্প্রিহেন্ড করা মানে হচ্ছে জিনিসটাকে বোঝা। সো ইট ইজ লাইক আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজের মতো হয়। তবে এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। ছোটোবেলায় আমরা আনসিন প্যাসেজ করেছি, কিন্তু তখন কি থাকতো, প্যাসেজের মধ্যেই ওয়ান লাইনারে অ্যান্সারটা দেওয়া থাকতো, আর সেই অ্যান্সারটা আমাদেরকে ওখান থেকে জাস্ট খুঁজে লিখতে হতো, দ্যাটস ইট। বাট এখন যেটা থাকে সেটা তা থাকে না। এখন একটা প্যাসেজ, একটা ছোট প্যাসেজ থাকে, এবং একটা প্যাসেজে একটাই কোশ্চেন থাকে, খুব বেশি হলে 2টো কোশ্চেন থাকে। একটু বড় প্যাসেজ যদি হয়, অনেকগুলো প্যাসেজে অনেক সময় 2টো করে কোশ্চেন থাকে। আমরা দেখবো আজকেরই রয়েছে, প্রথম প্যাসেজটাতেই 2টো কোশ্চেন রয়েছে, পরের প্যাসেজে দেখবে একটা করে প্যাসেজে একটা করে কোশ্চেন রয়েছে। এবং কি থাকে এখানে, মেনলি হচ্ছে কিছু মিনিং জানতে চায়, যেটা ধরো ইনফারেন্স হতে পারে, তারপরে হচ্ছে বেস্ট রিফ্লেক্টেড মেসেজ হতে পারে, ক্রিটিক্যাল মেসেজ হতে পারে, ক্রাক্স অফ দ্য প্যাসেজ হতে পারে, এরকম কি টার্মস থাকে, এগুলোকে বলা হয় কি টার্ম। KEY কি, আর টার্ম TERM টার্ম, কি টার্ম থাকে। সো সেই কি টার্মগুলোকে এখানে আন্ডারলাইন করতে হয় বা বুঝতে হয়, যে কি আমার থেকে জানতে চাইছে, হোয়াট দে আর আস্কিং। আমি কি বুঝতে পারছি ডাজ নট ম্যাটার, বাট তারা আমার থেকে কি জানতে চাইছে সেটা এখানে বেশি ইম্পর্টেন্ট হয়। তো প্যাসেজ পড়ে যেটা জানতে চায়, যদি অনুমান জানতে চায় তাহলে অনুমানটা খুঁজতে হবে, যদি সাজেশন জানতে চায় তাহলে সাজেশন, অ্যাজাম্পশন জানতে চাইলে অ্যাজাম্পশন, ক্রাক্স জানতে চাইলে ক্রাক্স, ক্রিটিক্যাল মেসেজ জানতে চাইলে ক্রিটিক্যাল মেসেজ খুঁজতে হবে। তো এইখানে একটা টার্ম থাকে, একটু হাইলাইট করা থাকে, যে এই প্যাসেজ থেকে তোমার থেকে কি জানতে চাইছে। তো সেই টার্মটার ওপর আগে এমফাসাইজ রাখতে হবে, সেই টার্মটাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার ধরো এই কম্প্রিহেনশন আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও আসে, লাইক ধরো CGL এ একটা থাকে, তারপর ব্যাঙ্কিং এক্সামগুলোতে থাকে। তবে সেইখানে যে কম্প্রিহেনশন থাকে সেটা অনেক ইজি হয়, অনেক সোজা হয়। যদি কেউ ইউপিএসসি লেভেলের কম্প্রিহেনশন একবার রেডি করতে পারে, তাহলে তার WBCS লেভেলের কম্প্রিহেনশন বা CGL CHSL MTS বা ব্যাঙ্কিং লেভেলের কম্প্রিহেনশনে তার কোনো রকম অসুবিধাই হবে না, কারণ সেখানে যে কম্প্রিহেনশনের অ্যান্সারগুলো থাকে সেগুলো অলরেডি দেওয়া থাকে কিসের ভেতরে, প্যাসেজটার মধ্যেই, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট রুলস রেখো কম্প্রিহেনশনের, ঠিক আছে? লেখো কম্প্রিহেনশন রুলস, ঠিক আছে? আমি ফার্স্ট বলছি একটা একটা করে। আচ্ছা, প্রথমে লেখো ফার্স্ট রিড দ্য কি টার্মস। ফার্স্ট রিড দ্য কি টার্মস, কি টার্মসটাকে আন্ডারলাইন করো বা কোট আনকোট করো। ফার্স্ট রিড দ্য কি টার্মস, ব্র্যাকেটে লেখো হোয়াট আর আস্কড ইন দ্য কোশ্চেন। কি টার্মস মানে কি? হোয়াট আর আস্কড ইন দ্য কোশ্চেন, হোয়াট আর আস্কড ইন দ্য কোশ্চেন। লাইক দিয়ে লিখবে, যেমন এক্সাম্পল বলছি, লাইক ইনফারেন্স, INFERENCE, ইনফারেন্স মানে অনুমান, ইনফারেন্স লাইক ইনফারেন্স, কমা, ক্রাক্স অফ দ্য প্যাসেজ, ক্রাক্স অফ দ্য প্যাসেজ, ক্রাক্স CRUX, ক্রাক্স অফ দ্য প্যাসেজ। ক্রাক্স মিন্স জিস্ট কাইন্ড অফ, মানে যেটা একদম লাস্ট কনক্লুডিং পোর্শনে পাওয়া যায়,
বলে দেবো, আমি সব নিয়ম বলে দেবো, কোনটা থাকলে কিভাবে অ্যান্সার খুঁজতে হয় বলে দেবো। ক্রাক্স অফ দ্য প্যাসেজ। আচ্ছা, ক্রিটিক্যাল মেসেজ, ক্রিটিক্যাল মেসেজ, ক্রিটিক্যাল মেসেজ, ক্রিটিক্যাল মেসেজ, কমা অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন, ক্রিটিক্যাল মেসেজ, কমা অ্যাজাম্পশন। যদি কোনোটা বাদ চলে যায়, লিখতে মনে হয় যে আমি তাড়াতাড়ি বলছি, সেটা বলবে যে দিদি এক জায়গায় বাদ গেছে আর একবার বলো, ঠিক আছে? ক্রিটিক্যাল মেসেজ, অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন, কমা সাজেশন, কমা সাজেশন, কমা সাজেশন, কমা এইবার একটা একটা করে বলছি। বেস্ট রিফ্লেক্টেড অ্যাজাম্পশন, বেস্ট রিফ্লেক্টেড অ্যাজাম্পশন, কোট আন, এটা পুরোটা একটা কোট আন কোটে, বেস্ট রিফ্লেক্টেড অ্যাজাম্পশন, বেস্ট রিফ্লেক্টেড মেসেজ, বেস্ট রিফ্লেক্টেড মেসেজ, কমা মোস্ট লজিক্যাল ইনফারেন্স, মোস্ট লজিক্যাল ইনফারেন্স, কোট আন কোটের মধ্যে মোস্ট লজিক্যাল ইনফারেন্স, most logical crux of the passage, most logical crux, most logical crux, এটসেট্রা, ইটিসি দিয়ে দাও, আরও অনেক থাকতে পারে, বাট মোটামুটি এগুলোর মধ্যেই থাকে, 90% এগুলোতেই থাকে ইটিসি। আচ্ছা দেখো, প্রথমে যেগুলো রয়েছে না, শুধু ইনফারেন্স, তারপর অ্যাজাম্পশন, সাজেশন, এইগুলোতে কি হয়, জেনারেলি 3টে ভুল হয়, একটা অ্যান্সার হয়, ঠিক আছে? এইভাবে করে লিখে রাখো, যেগুলো বেস্ট রয়েছে বা যেগুলো মোস্ট রয়েছে ওইগুলো বাদ দিয়ে, যেগুলো সুপারলেটিভে আমি দিয়েছি বেস্ট আর মোস্ট দিয়ে, ওগুলো বাদ দিয়ে এক্সেপ্ট বেস্ট অ্যান্ড মোস্ট, এই টার্ম দুটোকে এক্সেপ্ট করো, EXCEPT, এক্সেপ্ট বেস্ট অ্যান্ড মোস্ট, কমা অল আর, ইন অল মানে ওই বাকিগুলো যেগুলো রয়েছে সেইগুলোতে অল আর, one is correct answer and other 3 is wrong, one is correct answer, one is correct answer and other 3 is wrong, other 3 is wrong. জেনারেলি দেখা যায় যে যেগুলোতে মোস্ট বা বেস্ট দেওয়া নেই সেগুলো 3টে ভুল হয়, একটাই অ্যান্সার হয়, ঠিক আছে? 3টে ভুল হয়, একটাই অ্যান্সার হয়। আর যেগুলোতে লেখো ইন কেস অফ বেস্ট মোস্ট, যেগুলোতে ধরো বেস্ট দেওয়া আছে, মোস্ট দেওয়া রয়েছে, মোস্ট লজিক্যাল, সব থেকে ভালো কোনটা যাচ্ছে, বেস্ট সুইটেড, বেস্ট রিফ্লেক্টেড, এইভাবে টার্ম থাকবে, ঠিক আছে? যে সবচেয়ে ভালো কোনটা, সেইগুলোর ক্ষেত্রে 2 আর কারেক্ট অ্যান্ড 2 আর রং, সেগুলোতে দেখা যায় 2টো ঠিক 2টো ভুল। এইবার ওই যে 2টো ঠিক আছে, সেই 2টো ঠিকের মধ্যে থেকে সবচেয়ে বেস্ট কোনটা, ঠিক আছে? একটা একটু সবচেয়ে ভালো দেয়, একটা একটু মাঝামাঝি ভালো দেয়, 2 আর কারেক্ট অ্যান্ড 2 আর রং। যেগুলোতে মোস্ট বেস্ট এগুলো থাকবে, সুপারলেটিভে দেবে সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট, সব থেকে এইভাবে করে দেবে, সেগুলোর ক্ষেত্রে কি হবে, 2 আর কারেক্ট, 2টো ঠিক অ্যান্ড 2 আর রং, 2টো ভুল, ঠিক আছে? আচ্ছা, তো এইটা যেটা দেখছে 2টো ঠিক 2টো ভুল, এইবার এই যে 2টো ঠিক ইন বিটুইন 2, মানে যেটা ঠিক রয়েছে, যেটা 2টো কারেক্ট রয়েছে, তার মধ্যে থেকে, ঠিক আছে, তার মধ্যে থেকে একটা থাকবে সবচেয়ে বেস্ট, ওটাই অ্যান্সার হয়। যেটা থাকে সবচেয়ে বেস্ট, ওর ভেতর থেকে সবচেয়ে লজিক্যাল হয়, সবচেয়ে ভালো হয়, সেটা হয় অ্যান্সার, ওটাই ইউপিএসসি চয়েস হয়। আর আমাদের ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এই নিয়মগুলো না জেনে বা বাড়িতে ঠিকঠাক প্র্যাকটিস না করে কম্প্রিহেনশন এক্সাম দিতে যায়, তাদের ক্ষেত্রে প্রবলেমটা হয় কি, তারা ওই যেটা আরেকটা অ্যান্সার থাকে তারা ওইটাকে অ্যান্সার করে আসে, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। তারা অন্য রকমভাবে ভাবে, যেটা ইউপিএসসি অন্তর্নিহিত মানেটা বোঝাবার চেষ্টা করে। অ্যান্সারে অলওয়েজ ইন্টারনাল মিনিং থাকে, অ্যান্সার ইজ অলওয়েজ ইন্টারনাল মিনিং, এই পয়েন্টগুলো লিখে রাখো। অ্যান্সার ইজ এ বেস্ট যেটা থাকে না, হুইচ ইজ অলওয়েজ রিফ্লেক্টেড দ্য ইন্টারনাল মিনিং অফ দি প্যাসেজ, কি বোঝাতে চাইছে, ঠিক আছে? একটা সুন্দর মেসেজ প্রোভাইড করতে চায়, প্যাসেজের মাধ্যমে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোনো একটা বার্তা প্রেরণ করতে চায়। বাট আমরা কি করি, আমরা যারা প্র্যাকটিস করে ঠিক মতো যাই না, তারা বেশিরভাগ কি করি, যেটা ওপর থাকে, যেটা হয়তো প্যাসেজের ওপর মানে, এবং পড়ে যেটাকে ওটাই মাথায় আসছে হট করে, ভেতরের মিনিংটা পড়ছি না বা বুঝতে পারছি না। তো যাদের ডেপথ নলেজ কম থাকে তারা কি করে, ওই ভাষা যেটা অ্যান্সার থাকে সেই ভাষা অ্যান্সারটাকে নিয়ে নেয়, যেটা ইন্টারনাল মিনিংটাকে অত বেশি ইনডেপথভাবে বোঝায় না, বাট সামহাউ কানেক্ট হয়ে যায়, ওই প্যাসেজের সাথে সামহাউ কানেক্টেড হয়ে যায়, সেটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সারে নিয়ে নিই, ঠিক আছে? সো এইটাই পার্থক্য হবে, যারা প্র্যাকটিস করে যাবে কম্প্রিহেনশন ঠিকভাবে গাইডেন্সের মধ্যে থেকে, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে, তাদের এই ভুলটা হবে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করলাম, কতগুলো কি টার্ম পেলাম, এবং প্রথমেই ফার্স্ট দেখবে আমি ওই 1 নম্বর পয়েন্টেই লিখেছি, ফার্স্ট রিড দ্য কি টার্ম। যখন আমরা প্যাসেজ পাই তখন আমাদের সামনে 3টে জিনিস থাকে,
এক থাকে প্যাসেজ ইটসেলফ, প্যাসেজটা নিজে, আর একটা থাকে ওই কি টার্মটা কি জানতে চেয়েছে, আর একটা থাকে হচ্ছে অপশনগুলো, কোশ্চেন আর অপশন, রাইট? সো যখন এই তিনটের মধ্যে লিখে রাখতে পারো when we get the passage we have three things to read, we have three things to read, তিনটে জিনিস আছে আমাদের পড়ার। when we get the passage বা when we get the question we have three things to read, number 1 passage, number 2 key terms, number 3 is the option, number 1 passage, number 2 key terms, number 3 is the option। key term মানেই হচ্ছে কি জানতে চেয়েছে, ঠিক আছে, key term or the options। সো এই তিনটের মধ্যে ফার্স্ট আমরা পড়বো কোনটা, কি টার্ম। ফার্স্ট উই উইল রিড কি টার্ম, সেকেন্ড উই উইল রিড দ্য অপশন, সেকেন্ড উই উইল রিড দ্য অপশন, সেকেন্ডে আমরা কি পড়বো, অপশন পড়বো, সেকেন্ড উই উইল রিড দ্য অপশন, থার্ড উই উইল রিড দ্য প্যাসেজ, 3 নম্বরে আমরা এসে কি পড়বো, প্যাসেজ পড়বো, সবার শেষে আমরা প্যাসেজ পড়বো, ঠিক আছে। এইবার লিখে রাখো থার্ড উই উইল রিড দ্য প্যাসেজ, ফার্স্টে কি টার্ম পড়ছি, দেন অপশান পড়বো, তারপরে আমরা প্যাসেজে আসবো। এতে কি হবে, যেহেতু আমি অপশানটা একবার রিডিং করেছি, আমি বুঝতে পড়তে বলছি না, আমি জাস্ট চোখ বুলিয়ে একবার দেখে নেব, এতে ওই রিলেটেড যে ইনফরমেশনস যে প্যাসেজে আমি যে জায়গাটাতে পাবো বা যখন প্যাসেজটা পড়বো সেইখানে আমার সামহাও একটু হলেও ভেতর থেকে একটা ফিল আসবে, এটা যেন এইমাত্র আমি অপশানে দেখলাম কোথাও একটা, এরকম একটা ফিল আসে যে এইমাত্র মনে হলো যেন অপশানে আমি এই টার্মটা কোথাও একটা পেলাম বা এরকম টাইপের একটা কিছু পড়লাম পড়ে, ঠিক আছে। পুরোপুরি বুঝবো না, কম্প্রিহেনশন প্রথম দিকে যখন আমরা প্র্যাকটিস করি তখন মিনিমাম 2 থেকে 3 বার একটা প্যাসেজ পড়ে তারপর মানে ক্লিয়ার হয়, বাট এটা প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে ওভার দি পিরিয়ড অফ টাইম হতে হতে একবার রিডিংয়েই হয়ে যায়। এখন আমাকে জিজ্ঞেস করলে আমি একবার রিডিংয়ে একটা কম্প্রিহেনশন পড়ে অ্যান্সার দিতে পারি, কিন্তু সেটা যদি ধরো একজন বিগিনার হয়, আজ থেকে 4-5 বছর আগে আমার অন্তত 3-4 বার পড়তে হতো, তারপরে কি একটা প্যাসেজের মিনিং ক্লিয়ার হতো, কারণ এইখানে যে প্যাসেজগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম আসে একটু হাই স্ট্যান্ডার্ড ইংলিশ থেকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইংলিশটা যথেষ্ট স্ট্রং হতে লাগে, ওয়ার্ডের মানে না জানলে, মিনিং ক্লিয়ার না হলে তুমি মানেই বুঝতে পারবে না। তো থার্ডে আমরা কি পড়বো, প্যাসেজ পড়বো। এইবার দেখো while রিডিং দ্য প্যাসেজ, এইবার পরের পয়েন্টে লেখো প্যাসেজ পড়ার নিয়ম কি, প্যাসেজ পড়ারও নিয়ম আছে, লেখো while রিডিং দ্য প্যাসেজ, while reading the passage, while reading the passage underline the important keyword, আন্ডারলাইন দি ইম্পর্টেন্ট কিওয়ার্ড, বুঝিয়ে দেবো আমি একটা, এই জন্য আমি আজকে প্যাসেজ আলোচনা করবো, শুধু রুলস লিখিয়ে কিছু হবে না, প্যাসেজ প্র্যাকটিস করতে করতে আমরা বুঝতে পারবো যে কোনটা কিওয়ার্ড, কোনটা হচ্ছে তোমাদের কানেক্টিং ওয়ার্ড, এগুলো বুঝতে হবে। আন্ডারলাইন দ্য কিওয়ার্ড, ইম্পর্টেন্ট কিওয়ার্ড, আন্ডারলাইন দ্য while রিডিং দ্য প্যাসেজ আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্ট কিওয়ার্ড, কমা, সার্কেল দ্য কানেক্টিং ওয়ার্ড, সার্কেল দ্য কানেক্টিং ওয়ার্ড, কানেক্টিং ওয়ার্ড যেগুলো থাকে সেগুলোকে সার্কেল করবো। কানেক্টিং ওয়ার্ড কি হয়, হুইচ, দ্যাট ইজ, হাউএভার, এগুলো দিয়ে লাইন বড় করা হয়, কমপ্লেক্স কম্পাউন্ড করা হয়। সার্কেল দ্য কানেক্টিং ওয়ার্ড, কানেক্টিং ওয়ার্ডগুলোকে আমরা গোল করে দেবো এবং পারলে ক্রসও করে দিতে পারি, কানেক্টিং ওয়ার্ডের কোনো মূল্য নেই এখানে আমাদের। সার্কেল দ্য কানেক্টিং ওয়ার্ড। থার্ড, এর সাথেই আমরা বলছি, এর আর একটা জিনিস কী করবো, মেক কমপ্লেক্স সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স, ছোট ছোট পার্টে ভাগ করব, ব্রেক দ্য সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। অ্যান্ড থার্ড, ব্রেক দ্য সেন্টেন্স, ব্রেক দ্য লং সেন্টেন্স ইন্টু আ সিম্পল সেন্টেন্স, ছোটো সেন্টেন্সে ভেঙে দেবো, ইন্টু আ সিম্পল সেন্টেন্স, ছোটো সেন্টেন্সে ভেঙে দেবো, ঠিক আছে। তো বড় সেন্টেন্সগুলোকে আমরা কী করবো, ভেঙে দিয়ে ছোটো সেন্টেন্স করে দিচ্ছি, তাতে কি হবে, মানেটা অনেক বেশি সহজ হয়, অনেক বেশি ক্লিয়ার হয়, কারণ অনেক বড় বড় এই প্যাসেজে এক একটা লাইন থাকে, ইভেন আমি তোমাদের আজকেই দেখাবো বা এরপরেও ক্লাসে দেখতে পাবে, একটা গোটা প্যাসেজ শুধু একটা লাইনেই শেষ হয়ে গেছে, একটা গোটা প্যাসেজে শুধু একটাই লাইন আছে, মানে একটাই সেন্টেন্স আছে, ঠিক আছে, একটা সেন্টেন্স দিয়ে একটা গোটা প্যাসেজ শেষ হয়েছে, মাঝখানে কোনো ফুল স্টপ পড়েনি, কমা পড়েছে, কানেক্টিং ওয়ার্ড পড়েছে, এই পড়েছে সেই পড়েছে করে 4-5টা লাইন হয়েছে, এত বড় একটা প্যাসেজ হয়েছে, সেই গোটা প্যাসেজটায় শুধুমাত্র একটাই সেন্টেন্স আছে। সো অত বড় সেন্টেন্স তুমি পড়তে পড়তে শেষ অবধি আস্তে আস্তে প্রথমে কি পড়েছিলে সেটাই ভুলে যাবে, ম্যাক্সিমাম এটাই হয়। কম্প্রিহেনশনে আজকাল বড্ড লেন্দি হয়ে গেছে প্যাসেজটা, শুধুমাত্র কম্প্রিহেনশনের ক্ষেত্রে তা নয়, কিন্তু সিস্যাট পেপারে ম্যাথ রিজনিংয়েও সেম তাই হয়েছে, এত বেশি লেন্দি পেপার দিয়ে দিচ্ছে যার জন্য ছেলেমেয়েরা ওই প্রথমটা কী পড়ে এসেছিলাম লাস্ট অব্দি আস্তে আস্তে ভুলে যায়। অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম এটাই হচ্ছে যে প্রথমে কী পড়ে এসেছিলাম শেষ অব্দি আস্তে আস্তে ভুলে গেলাম, তো কম্প্রিহেনশনেও সেম তাই হচ্ছে। তো যার জন্য আমাদের কি করতে হবে, কানেক্টিং ওয়ার্ডগুলোকে কেটে দিতে হবে, ছোট ছোট টার্মগুলোকে আন্ডারলাইন করে আমরা লাইনটাকে স্মল সেন্টেন্স করে নেব বা সিম্পল সেন্টেন্স করে নেব, যাতে জিনিসটা সহজে আমাদের কাছে মগজস্থ হয়ে যায়, ঠিক আছে। সো আমরা কি করছি, প্যাসেজ পড়ার সময় এই 3টে জিনিস মাথায় রাখবো। এরপরে যেটা মনে রাখতে হবে, পয়েন্টিংটা তোমাদের মতো করে করো, আমি 1-2 আর বলছি না, যেটা তারপরে আমাদের মনে রাখতে হবে সেটা পরের পয়েন্টে লেখো, যে পড়ার সময় আমাদেরকে কি করতে হবে, ওভারঅল মিনিং বুঝতে হবে, overall meaning we have to understand the overall meaning of the passage, overall meaning,
কারণটা কি বলি, কারণ প্রচুর প্যাসেজ আছে যে প্যাসেজগুলোর হয়তো তুমি পরপর পাই টু পাই প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝবে না, বাট তোমাকে এসেন্স বুঝতে হবে। হোয়াট ইজ দ্য এসেন্স অফ দ্য প্যাসেজ, ওভারঅল মিনিং মানে কি এসেন্স, মানেটা কি বোঝাতে চাইছে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ দ্য প্যাসেজ। কারণ এরকম 2-3টে লিখে রাখো, 2-3টে ওয়ার্ড থাকে প্রত্যেকটা প্যাসেজে যে ওয়ার্ডগুলো কোনো দিনই শুনিনি কখনো, এরকম ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এটা হবেই, ঠিক আছে। কারণ দেখো আমি পড়াচ্ছি বহু বছর ধরে, অনেক ঘেটেছি, সেই জন্য হয়তো আমার চেনা লাগতে পারে, বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে দিলে তো এখানে হবে না। যারা পরীক্ষা দিতে যাচ্ছে তারা 1-2 বছরের প্রিপারেশনে যাচ্ছে, আমাকে তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে হবে। সো 1-2 বছরের প্রিপারেশনে ডেফিনেটলি সব ওয়ার্ড তোমার কাছে চেনা নাও হতে পারে। তো বা ধরো যারা একদম সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই যাচ্ছে, তাদের হয়তো অত বেশি নলেজ নেই, অত ভাস্ট নলেজ নেই, সেক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে 2-3টে ওয়ার্ড এরকম হয়তো পেতে পারো, হয়তো কেন পাবে, ঠিক আছে, যে ওয়ার্ডগুলোর মানে তুমি জানো না। তো সেক্ষেত্রে ওই ওয়ার্ডকে নিয়ে কি আটকে বসে থাকবো, আমি আর বাকি প্যাসেজ পড়বো না, না সেটা নয়। আমি মানেটা এসেন্সটা বোঝার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে, এসেন্স বুঝতে হবে পেপারটা, ঠিক আছে, সেটা বুঝতে হবে। থার্ডলি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন আমি মানে প্যাসেজটা পড়ছি একবার পড়াই হবে না, মিনিমাম 2বার রিডিং পড়তে হয়, মিনিমাম অ্যাটলিস্ট 2বার রিডিং পড়তেই হবে, মিনিমাম 2বার রিডিং করতে হবে, ঠিক আছে, লিখে রাখো। মিনিমাম অ্যাটলিস্ট 2 টাইমস রিডিং ইম্পর্টেন্ট বোঝার জন্য। প্রথম অ্যাজ এ বিগিনার তো 2বার পড়তেই লাগে। প্রথম যদি কেউ খুব কনফিডেন্স হয়ে যায় অনেক বছর ধরে প্র্যাকটিস করে তখন 1বার রিডিংয়ে হয়, 2বার রিডিং পড়বো। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যা আমাকে বলেনি তা আমি ভাববো না। একটা জিনিস ভালো করে বুঝে নাও, এই যে প্যাসেজগুলো দেওয়া হয় এই প্যাসেজগুলোর সোর্স হচ্ছে হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক উইকলি, সোশ্যাল ইস্যুজ মান্থলি ম্যাগাজিন, ভিজন আইএস কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন, বাট বেশিরভাগটা 99% থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের, যেটা কিনা হিন্দুর এডিটোরিয়াল থেকে, তারপরে ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটোরিয়াল বা আদার্স কোনো এক্সপ্লানেশনের পেজ, বা হয়তো তোমার আদার্স যত নিউজ পেপার আছে, ভালো ইংলিশ যে নিউজ পেপার আছে, তাদের কোনো না কোনো পেপারে এনভায়রনমেন্ট রিলেটেড, ইকোনমি রিলেটেড, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে ইনফরমেশনসগুলো বেরোয় সেইগুলোর থেকে একটা গোটা প্যাসেজ থাকে তো অনেক বড়, ধরো সেই প্যাসেজটাতে কম করে আমি বলছি 300 ওয়ার্ড ছিল, আমি ছোট করেই বলছি, ধরো 300 ওয়ার্ড ছিল। তোমাদের কি করবে, প্রথমের 100 ওয়ার্ড বাদ দিয়ে দেবে, পরের 100 ওয়ার্ড বাদ দিয়ে দেবে, মাঝখানের যে 100 ওয়ার্ড রয়েছে, মাঝখানের একটা প্যাসেজ, ধরো 3টে প্যাসেজ ছিল, আলাদা আলাদা 3টে প্যারায় ছিল, প্রথম প্যারাটা বাদ, শেষের প্যারাটা বাদ, মাঝখানের প্যারাটা তুলে দিয়ে দেয় তোমাদের কম্প্রিহেনশনে, বোঝা গেছে? তো এই যে মাঝের প্যারাটা যেটা তুলে দেয়, এবার তুমি তো প্রথমটা জানো না কি গল্প ছিল, শেষেও জানো না কি গল্প ছিল, তোমার সেটা জানারও প্রয়োজন নেই, কারণ বলাই আছে কম্প্রিহেনশনে তোমার সামনে অ্যাবভ মেনশন প্যাসেজ, এই টার্মটা লেখা থাকে অ্যাবভ মেনশন প্যাসেজ, ওপরে যতটুকু মেনশন করা আছে তার মধ্যে থেকে তুমি কি বুঝতে পারছো, তার মধ্যে থেকে তোমার কি অ্যান্সার হবে তুমি তাই বলো, ঠিক আছে? ওর আগে থাকতেও ভাববো না, ওর পরেও ভাববো না। অনেকে থাকে, আমি বেশিরভাগ ব্যাচের স্টুডেন্টদের দেখেছি অনেকে এক্সট্রা ভেবে নেয়, মানে যেটা বলা নেই সেটাও ভেবে নেয় যে এটা যখন তাহলে মেবি হয়তো এটার পরের এটাই হতে পারে, তাহলে এটাই অ্যান্সার হবে। না, আমরা ভেবে নেব না, যতটুকু প্যাসেজে আছে আমরা তার মধ্যে থেকে ভাববো, ঠিক আছে? এইবার বলতে পারো যদি তাহলে কি কিছুই ভাববো না, না ভাববো। কোথায় ভাববো? যখন কোশ্চেনে জিজ্ঞেস করবে অ্যাজামশন, ঠিক আছে? কোশ্চেনেই যখন জিজ্ঞেস করবে এই প্যাসেজের মাধ্যমে তুমি কি অ্যাজিউম করতে পারো, অ্যাজিউম করা মানেই ধরে নেওয়া, ভেবে নেওয়া, ঠিক আছে? যখন এইভাবে ধরে বলে যে অ্যাজামশন করো, অ্যাজিউম করো, তখন আমরা খানিকটা ধরে নিতে পারি। তাও এটা সব কোশ্চেনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয় না, কিছু কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, সেটা আমরা প্র্যাকটিস করতে করতে দেখবো যে কোন কোশ্চেনে অ্যাজামশন অ্যাপ্লিকেবল হয়, কোন কোশ্চেনে অ্যাজামশন অ্যাপ্লিকেবল হয় না, ঠিক আছে? জেনারেলি ফিউচারিস্টিক প্যাসেজে লিখে নিতে পারো, ইন কেস অফ ফিউচারিস্টিক প্যাসেজ যেগুলোতে ভবিষ্যতের কিছু বার্তা প্রেরণ করা হয়, লাইক ক্লাইমেট চেঞ্জ, কিছু হট টপিক আছে লাইক ক্লাইমেট চেঞ্জ, ইন্ডিয়ান ইকোনমি অ্যাট ফিউচার, ভারতের অর্থনীতি ভবিষ্যতে কীরকম হবে, ক্লাইমেট চেঞ্জের পরিবেশের ওপর কীরকম ইম্প্যাক্ট পড়তে পারে, এই ধরনের প্যাসেজে অনেক সময়, বা জলের স্কারসিটি অফ ওয়াটার, জলের অভাব, এই ধরনের প্যাসেজ আমরা পাই, সয়েল ডিগ্রেডেশন, মাটির ডিগ্রেডেশন হওয়া, এনভায়রনমেন্ট আর ইকোনমি রিলেটেড যে প্যাসেজগুলো হয় সেগুলো জেনারেলি ফিউচারিস্টিক হয়। সোশ্যাল ইস্যু জেনারেলি ফিউচারিস্টিক খুব একটা হয় না, এনভায়রনমেন্ট পলিটি রিলেটেডগুলো তোমার হচ্ছে খুব একটা হয় না, সায়েন্স অ্যান্ড টেকগুলো খানিকটা ফিউচারিস্টিক হয়, টেকনোলজি পোর্শনটা ফিউচারিস্টিক হয়। সো এই ধরনের ফিউচারিস্টিক কিছু প্যাসেজে আমরা অ্যাজামশনসের কোশ্চেন পেতে পারি, তখন আমরা একটু অ্যাজিউম করে নেব, একটু, বেশি নয়। খুব অনেকে থাকে খুব দূর অবধি ভেবে নেয়, অত দূর অবধি নয়, জাস্ট তার পরের স্টেপটা আমরা ভেবে নিতে পারি, যতটুকু বলা আছে তারপরে ওই কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ হয় না, লাইক তোমায় যদি কজ বলে দেয়, কারণ বলে দেয়, তুমি এফেক্টটা নিজে ধরতেই পারো, লাইক ইফ দেয়ার ইজ আ স্মোক, ইফ দেয়ার ইজ আ কী বলো ওটাকে, ফায়ার, ইফ দেয়ার ইজ আ ফায়ার দেয়ার শুড বি আ স্মোক, যেখানে আগুন, আমরা ফিলোসফিতে পড়েছি যেখানে আগুন থাকবে সেখানে ধোঁয়া থাকবে। তো সেইভাবে আমরা এটা ধরতে পারি যে যদি বলে এখানে আগুন লেগেছে, সো এখানে কার্বন ডাই অক্সাইড থাকবে, এটা তো অবশ্যম্ভাবী,
আগুন লাগলে সেখানে কার্বন ডাইঅক্সাইড থাকবে, ধোঁয়া থাকবে, ইট ইজ অবশ্যম্ভাবী, এটা চাইলেও কেউ বদলাতে পারবে না। সো আমি এইটুকুই ধরে নেব, আমি এটা ধরে নেব না যে এখানে আগুন লেগেছে তার মানে পরের বাড়িতেও আগুন লাগবে, এই বাড়ির থেকে আগুন ছড়িয়ে পরের বাড়িতে চলে যাবে, এই গাছে আগুন লেগেছে সো দ্যাট মিনস হচ্ছে ওই পরের গাছেও আগুন ছড়িয়ে যাবে না, আমরা এত দূর অবধি ধরবো না। বোঝা গেছে? এইটাই হচ্ছে ম্যাক্সিমাম ছেলেমেয়ে বোঝে না। আমরা কি করি অনেক সময়, আমরা এইটা ধরে নিই, আমাদেরকে ধরতে হবে আগুন মানে ধোঁয়া আছে, আগুন মানে কার্বন ডাইঅক্সাইড আছে, দ্যাট ইজ কজ অ্যান্ড এফেক্ট রিলেশন, যেটা থাকলে যেটা থাকবেই অবশ্যম্ভাবী, সেইটুকুই আমরা ধরবো। বাট বেশিরভাগ আমরা কি করি, আমরা ওই আগুন ঘরে আগুন, রামের ঘরে আগুন লেগেছে তো শ্যামের ঘরেও আগুন লেগে যাবে, এইভাবে করে আমরা পরপর কানেক্ট করে দিতে দিতে চলে যাই, বাট এত দূর অবধি আমরা ভাববো না। ক্লিয়ার? সো আমরা কজ অ্যান্ড এফেক্টের উপর বেস করে অ্যাজাম্পশনস করতে পারি, তার থেকে বেশি নয়। ক্লিয়ার? আর বাকি যেগুলো থাকে লাইক ধরো ইনফারেন্স বা ক্রিটিক্যাল মেসেজ, কনভেড প্যাসেজ, এগুলো জেনারেলি কি হয় প্যাসেজের মধ্যেই থাকে, অত বেশি ধরার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু তবু আমি বলে দিচ্ছি, ইনফারেন্স হলে জিজ্ঞেস করে অথর এই পেজ থেকে, এই প্যাসেজটা থেকে কি অনুমান করাচ্ছে বা কি বোঝাতে চাইছে, হোয়াট আর দ্য ইনফারেন্সেস ক্যান বি ড্রন ফ্রম দিস প্যাসেজ, বা হোয়াট আর দ্য মেসেজেস আর কনভেড বাই দি প্যাসেজ থ্রু দি অথর এই প্যাসেজের মাধ্যমে কি মেসেজ বা বার্তা প্রেরণ করতে চাইছে, সেই রকম ক্ষেত্রে জেনারেলি জিস্ট হয়, মানে টোটাল যেটা তুমি পড়ে বুঝেছো সেটাই জেনারেলি অ্যান্সার হয়। ঠিক আছে? জেনারেলি এগুলোর ক্ষেত্রে 90% চান্স থাকে সেটাই হয়ে থাকে, কারণ কি কিছু কিছু এক্সেপশনস থাকে, তো সেই জন্য আমি বলছি জেনারেলি 90% চান্স থাকে সেইগুলোই অ্যান্সার হয়। যদি জিজ্ঞেস করে ক্রাক্স অফ দ্য প্যাসেজ, ক্রাক্স মানে তুমি একদম আলটিমেটলি কি বোঝাতে চাইছে, আলটিমেট মেসেজ, ক্রাক্স ইজ লাইক ব্রিফ করা, ছোট করা। ঠিক আছে? তো ক্রাক্স বলতে তুমি কি বোঝাতে চাইছে, সেই রকম ক্ষেত্রে অ্যান্সার সবসময় কনক্লুডিং পোর্শনে থাকে, প্যাসেজের যে শেষের দিকটা থাকে সেইখানে জেনারেলি ক্রাক্সের অ্যান্সার থাকে। মানে টোটালটা ধরো একটা জিনিস বোঝাই, শুরু হয় একটা প্যাসেজ, মানে শুরু হয় একটা কি বলবো কেস স্টাডি দিয়ে, যে অমুক জায়গায় অমুক হয়েছিল, তমুকের এই হয়েছিল, সে ওই করেছিল, ও ওই করেছিল, এভাবে গল্প দেবে, দিয়ে অ্যাকচুয়ালি ওটা কিন্তু প্যাসেজের অ্যান্সার নয়, দিয়ে লাস্টে একটা জায়গায় শেষ করবে যে এইটার থেকে কানেক্ট করে আমরা এই থিওরিতে বা এই কথাতে বা এই জায়গাটাতে আমরা আসতে পারি। তো তখন ওই যে জায়গাটা কনক্লুড হয় ওইটা হয় অ্যান্সার, ওইটাকে বলা হয় ক্রাক্স অফ দ্য প্যাসেজ। বাট বেশিরভাগ ছেলেমেয়েরা যারা প্র্যাকটিস না করে যায় তারা কিভাবে ওই যে প্রথমে যে মানে ধরো 10টা লাইন লিখেছে, 10টার মধ্যে 9টা লাইন লিখেছে রামশ্যাম যদুমধুর গল্প, বাট এখানে বোঝাতে চেয়েছে রাম আর শ্যাম হয়তো পড়াশোনায় খুব ভালো, সেই এডুকেশনের প্রমোশনের ব্যাপারটা বোঝাতে চেয়েছে, তার জন্য তারা পড়াশোনা রিলেটেড একটা কেস স্টাডি দিয়েছে। তো বেশিরভাগ ছেলেমেয়ে ওই কেস স্টাডিটাকেই অ্যান্সার ভেবে বসে নেয়, ওই রিলেটেডই অপশন থাকে বেশিরভাগ, বাট আমাদের অ্যান্সারটা কোনটা হয়, আমাদের অ্যান্সার থাকে এডুকেশন প্রমোশনের ওপর বেস করে। বোঝা গেছে? সো এখানে মেসেজ বা ক্রাক্স যদি জিজ্ঞেস করে সেটা কনক্লুডিং পোর্শনে কি থাকে, প্যাসেজটা শেষ হওয়ার সময় তারা কি বোঝাতে চায় সেটা সবসময় অ্যান্সার হয়ে থাকে। ক্লিয়ার? তো এইগুলো একটু আমরা লিখে নেব যাতে আমাদের পরে ভুলে না যাই, লিখে নিতে পারো যে ক্রাক্স রিলেটেড যদি হয় বা মেসেজ রিলেটেড হয় তাহলে কনক্লুডিং পোর্শনে অ্যান্সার থাকে, অ্যান্সার ইজ ইন দ্য কনক্লুডিং পোর্শন, শেষের দিকে। দেয়ার শুড বি আ কেস স্টাডি, কেস স্টাডি থাকবে, there should be a case study, but that is not the answer. There should be a case study, that is not the answer. Case study থাকবে কারণ ওটা আলোচনা করার জন্য কেস স্টাডি দিতেই হবে, বাট দ্যাট ইজ নট দি অ্যান্সার, ওটা উত্তর হবে না। ঠিক আছে? তো এই রিলেটেড আমরা যখন প্যাসেজ পড়ছি আমাদের এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার দেখো যদি কিছু কোশ্চেন থাকে, দেখবে এই যে দেখো এই যে আমি যে প্যাসেজটা পাঠিয়েছি 2022-এরই যে প্রথম কোশ্চেন দুটো রয়েছে না, 1 আর 2, দেখো ওই কোশ্চেন দুটোতে দেখতে পাচ্ছ 1, 2, 3 অপশানে রয়েছে 1 and 2 অনলি, তারপরটা রয়েছে 2 and 2 অনলি, তারপরটা 1 and 3 অনলি, তারপরটা 1, 2, 3। ওই যেটা 1 and 1 অনলি রয়েছে ওটাকে 2 করে দাও। প্রথম অপশান এ হচ্ছে 1 and 2 অনলি, ওটা 2টা মিস্টেক হয়েছে, ওটাকে 2 করে দাও। প্রথমটা 1 and 2 অনলি, তারপরটা 2 অনলি, তারপরটা 1 and 2 অনলি, তারপরটা 1, 2, 3। তারপরের কোশ্চেনটাতেও তাই, দেখো 1 অনলি, 1 and 2, 2 and 3, 1, 2, 3। এই রিলেটেডও কম্প্রিহেনশন থাকে, যেটাতে শুধু এবিসিডিতে অ্যান্সার নয়, রেদার বলতে পারো স্টেটমেন্টস তোলা থাকে, 2-3টে স্টেটমেন্ট হয়, সেই ধরনেরগুলো জেনারেলি চান্স থাকে ছেলেমেয়েরা ভুল করে, ভুলের চান্স এই কোশ্চেনগুলোতে বেশি থাকে। আর প্যাসেজে যদি 27টা বা 28টা মতো কম্প্রিহেনশন থাকে, এই রিলেটেড কোশ্চেন 3-4টে থাকে, এই 4টে তো থাকেই মিনিমাম। যদি 27-28টা কম্প্রিহেনশন থাকে তার মধ্যে এই রিলেটেড 3-4টে থাকে। যদি দেখো তোমার ম্যাথ জিআই এর নাম্বার খুব ভালো আসছে, তুমি ম্যাথ জিআই এ খুব ভালো স্কোর করেছো, এইগুলোতে চেষ্টা করবে হাত না দেওয়ার। ঠিক আছে? কেন বলছি, কারণ এগুলো যেহেতু স্টেটমেন্ট ওয়াইজ থাকে, আর যত দিন যাচ্ছে এখন তো এই 1, 2 এর অপশানটাই উঠিয়ে দিয়েছে, এখন তো 1 অনলি, 2 অনলি, 3 অনলি, অল 4 এরকম একটা অপশান দিয়ে দিয়েছে। তো তুমি যদি খুব 100% কনফার্ম না হও, একটা ওভারঅল আইডিয়া দিয়ে এই কোশ্চেন সলভ করা যায় না। এবিসিডির অ্যান্সার ওভারঅল আইডিয়া দিয়ে সলভ করা যায়, বাট যখনই তোমাকে স্টেটমেন্ট তুলে দেবে না 1, 2, 3, তাহলে তোমাকে 3 শিওর হয়ে জানতে হবে যে সত্যি 1 ঠিক কিনা, 2 ঠিক কিনা, 3 ঠিক কিনা। যদি এলিমিনেশন অপশান থাকে তবে ভালো, কারণ সব কোশ্চেনে এলিমিনেট করা যায় না,
যেমন 2023-এর কোশ্চেনেই এলিমিনেশনের জায়গা ছিল না, সো এলিমিনেশনের জায়গা যদি থাকে তোমরা করো, বাট যদি এলিমিনেশনের জায়গা না থাকে সো এই ধরনের যে 3-4টে কোশ্চেন থাকে সেগুলো চেষ্টা করবে স্কিপ করার, করে ভুল করে আসার কোনো দরকার নেই, কারণ এইগুলোতে জেনারেলি 100% শিওর না হলে কেউ অ্যান্সার সলভ করতে পারে না। বাট এবিসিডি দেওয়া যে অপশানগুলো থাকে সেইগুলোতে কি হয়, একটু নিজের আন্দাজ দিয়ে বুদ্ধি দিয়ে সলভ করা যায়, ঠিক আছে। বাট আমি ব্যাচে করাই যখন আমি সব ধরেই করাই, এগুলো সবই করাবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আমি বলেও দেবো যে এগুলো থেকে কীভাবে অ্যান্সার খুঁজতে হয় সেটাও বলে দেবো। বাট এক্ষেত্রে কী হয় বলো তো, একটু ব্রড হয়, যেহেতু 3টে স্টেটমেন্ট দেওয়া থাকে তো স্পেকট্রামটা অনেকটা ব্রড হয়ে যায়, যে তোমার ভাবনার পরিধিটা একটু চওড়া হয়ে যায়। সো ভাবনার পরিধিটাকে চওড়া করতে গেলে তোমাকে 3-4টে স্টেটমেন্ট যা দেবে সবকটাতেই কনফার্ম হতে হবে, শিওর হতে হবে, তবেই তুমি করতে পারবে, আদারওয়াইজ পারবে না। বোঝা গেছে? সো এই কয়েকটা নিয়ম আমরা অবশ্যই মাথায় রাখবো। সবার আগে আমরা কি টার্ম পড়বো, তারপর আমরা অপশান পড়বো, তারপর আমরা প্যাসেজ পড়বো। প্যাসেজ পড়ার সময়ও আমরা কি করব, প্রথম লাইন বড় লাইনগুলোকে ভেঙে ছোট করে নেব, কানেক্টিং ওয়ার্ডগুলোকে কেটে দেবো, ইম্পর্টেন্ট পোর্শনটাকে যে জায়গাগুলো অ্যাকচুয়ালি জানতে চাইছে সেগুলোকে আন্ডারলাইন করব। ফোকাস থাকবে আমাদের কনসেপ্টের ওপর বা কনক্লুডিং পোর্শনের ওপর। কেস স্টাডি যেটা থাকবে ওটা জাস্ট বোঝাবার স্বার্থে বলা হয়ে থাকে, বাট কেস স্টাডি কখনো অ্যান্সার হয় না, ঠিক আছে। এই কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে ইজিলি আমরা অ্যান্সারটা করতে পারবো, এবং যতটুকু বলেছে আমরা তার মধ্যে থেকে ভাববো, অতিরিক্ত তার বাইরে ভাবতে যাব না। কজ অ্যান্ড এফেক্ট ভাবতে পারি, বাট কজ অ্যান্ড এফেক্টের বাইরে গিয়ে আমরা কিছু ভাববো না। ক্লিয়ার? এটা একটা সাম আপ করে আমি বলে দিলাম। এই অবধি যতটা বোঝালাম, তার মধ্যে যদি কোনো ডাউট থাকে, প্রশ্ন থাকে, জিজ্ঞেস করতে পারো। তারপরে আমরা শুরু করব ফার্স্ট যে প্যাসেজটা দিয়েছে, প্রথম প্যাসেজটা 2022-এর আমি পিডিএফ যেটা পাঠিয়েছি সেখান থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে। এই অবধি কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নাও। আচ্ছা, কোনো কোয়ারি নেই তো? বুঝতে পেরেছো সবটা যতটুকু বলেছি? কোনো ডাউট না থাকলে শুরু করি তাহলে আমরা। আমি আগে প্যাসেজটা পড়ে মানে বুঝিয়ে দিচ্ছি, তারপর কোশ্চেন পড়ে দিচ্ছি, তারপর তোমরা অ্যান্সার বলবে, ঠিক আছে। তোমরা অ্যান্সার বললে তারপর আমি সবার বলা হলে আমি তারপর সঠিক অ্যান্সারটা বলবো। দেখো, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2022 থেকে এটা স্টার্ট করছি, তারপরে 22টা হয়ে গেলে আমি তারপর 23-এ আসছি, কারণ 23-এর স্ট্যান্ডার্ডটা অনেকটা হাই। মানে ও 23-এ হচ্ছে এত বছর যত কম্প্রিহেনশন এসেছে তার মধ্যে 23 ইজ দ্য টাফেস্ট ওয়ান, তো ওটা দিয়ে স্টার্ট করলে তোমাদের একটু চাপ হয়ে যাবে। 22, 21 এগুলো একটু সলভ করে নিয়ে তারপর আমরা 23-এ আসবো। দেখো, ফার্স্ট কি বলছে, ডিরেকশনস ফর দ্য ফলোইং, মানে প্রথম এই যে প্যাসেজগুলো দিয়েছে তার জন্য কিছু ডিরেকশনস দিয়ে দিয়েছে। প্যাসেজ 1, এইভাবে এক একটা প্যাসেজে এই প্রথম প্যাসেজটাতে 2টো কোশ্চেন আছে, তারপরেটাতে একটা কোশ্চেন আছে, তারপরটা একটা এইভাবে করে রয়েছে। প্রথম আমি ফার্স্ট প্যাসেজ পড়ছি, শোনো। দ্য মেইন থ্রেট টু মেনটেনিং প্রগ্রেস ইন হিউম্যান ডেভেলপমেন্ট কামস ফ্রম দ্য ইনক্রিজিং এভিডেন্ট সাস্টেনেবিলিটি অফ প্রোডাকশন অ্যান্ড কনজামশন প্যাটার্ন। সব মেন থ্রেট মানে সব থেকে বড় ভয় আসছে কোথার থেকে, মেনটেনিং প্রগ্রেস ইন হিউম্যান ডেভেলপমেন্ট। মানব উন্নয়নে একটা প্রগ্রেস মেনটেন করতে হয়, প্রগ্রেস কার্ড যেমন আমাদের স্কুলে থাকে, ট্র্যাক করা আমরা কত ভালো উন্নতি করছি। কামস ফ্রম ইনক্রিজিং এভিডেন্ট, যেটা আসছে কোথার থেকে, সাস্টেনেবিলিটি অফ প্রোডাকশন অ্যান্ড কনজামশন। আমরা কতটা কনজিউম করছি মানে কতটা খাচ্ছি, এবং কতটা প্রডিউস করছি মানে কতটা আমরা উৎপন্ন করছি, এই দুটোর যে প্যাটার্ন রয়েছে সেটা কতটা সাস্টেইনেবল মানে কতটা চিরস্থায়ী রয়েছে, বা কতটা চিরস্থায়ী ঠিক বলবো না, কতটা স্টেবল বলতে পারো, ঠিক আছে। মানে কত দোলাচলে নেই বা ভোলাটাইলে নেই, যেটা অ্যাকচুয়ালি স্টেবল বা একটা ব্যালেন্সড বলতে পারো। যে কতটা আমরা খাচ্ছি, কতটা আমরা প্রোডাকশন করছি, সেইটা মানব উন্নয়নের কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট থ্রেট হয়ে দাঁড়িয়েছে এখন। কারেন্ট প্রোডাকশন মডেল রিলাই হেভিলি অন দ্য ফসিল ফুয়েল। এখন আমরা যেভাবে প্রোডাকশন করছি, উৎপন্ন করছি, সেটা কিসের ওপরে, জীবাশ্ম জ্বালানির ওপর বেস করে। আর যেটা কি জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যায় আমরা জানি, সেটা রিনিউয়েবল হয় না, নন রিনিউয়েবল ফোর্সেস। আচ্ছা, we know that this is unsustainable because the resources are finite. Infinite মানে যেটা কখনো শেষ হয় না, ফাইনাইট মানে যেটা লিমিটেড, একটা টাইমে শেষ হবে। তো এটা আমরা জানি, তবুও আমরা চাইলেও বন্ধ করতে পারছি না, বিকজ এটা আমরা জানি এটা আনসাস্টেনেবল, এটা চিরকাল টিকে থাকবে না, এটা সাস্টেইন করবে না, ঠিক আছে, এটা স্থিতিশীল অবস্থায় থাকতে পারে না। বিকজ দ্য রিসোর্সেস আর ফাইনাইট, যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো লিমিটেড, একটা টাইম অবধি থাকবে, শেষ হয়ে যাবে। দ্য ক্লোজ লিঙ্ক বিটুইন দ্য রিসোর্স, সরি এক সেকেন্ড দাঁড়াও, লাইনটা কোথায় গুলিয়ে ফেললাম না। The close link between economic growth and the greenhouse gas emissions needs to be served for the human development to become truly sustainable. বলছে কি, the close link, যে দুটোর মধ্যে লিঙ্ক রয়েছে বিটুইন, এই লাইন খুব গুলিয়ে যায় আমার, দাঁড়াও
বিটুইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড গ্রিন হাউস গ্যাস, অর্থনৈতিক উন্নতি এবং হচ্ছে আমাদের যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে তার ভেতরে বলছে এমিশনে, কারণ যত পরিমাণ আমরা এই জীবাশ্ম জ্বালানি পোড়াবো তত আমাদের কি হয়, জিএইচজি বা গ্রিন হাউস গ্যাস যেগুলো রয়েছে সেগুলো বেশি পরিমাণে নির্গত হতে থাকবে। তো নিডস টু বি সার্ভড ফর দ্য হিউম্যান ডেভেলপমেন্ট টু বিকাম ট্রুলি সাস্টেনেবল, এটাকে এমনভাবে রাখতে হবে বা এমনভাবে তৈরি করতে হবে যেটা কিনা মানব উন্নয়নে অ্যাকচুয়ালি কাজে আসে, ঠিক আছে। মানে হিউম্যান ডেভেলপমেন্ট মানে কি, মানুষের উন্নতি যেটা কিনা অন্য কিছুকে কম্প্রোমাইজ করবে না। সাস্টেনেবল ডেভেলপমেন্টের মানে তাই দাঁড়ায়, মানে ইউএনের একটা ডেফিনেশন আছে, দ্যাট ডেভেলপমেন্ট হুইচ মিট দ্য নিড অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ দি ফিউচার, যেটা বর্তমানের মানুষের নিডকে ফুলফিল করবে উইদাউট কম্প্রোমাইজিং, ভবিষ্যতের প্রজন্মের নিডকে কম্প্রোমাইজ না করে, কোনো রকম স্যাক্রিফাইস না করে, সেইটাই এখানে মেন কনসেপ্টে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, সাম ডেভেলপড কান্ট্রিজ হ্যাভ some developed countries have begun to alleviate the worst effects by expanding recycling and investing in the public transport and infrastructure. বলছে অনেক ডেভেলপ কান্ট্রি যারা রয়েছে তারা কি করেছে, অ্যালিভিয়েট মানে কমানো বা প্রশমিত করা, বিগান টু অ্যালিভিয়েট দ্য ওয়ার্স্ট এফেক্ট, এই যে খারাপ এফেক্টগুলো পড়ছে কিসের জন্য, এক্সপ্যান্ডিং রিসাইক্লিং অ্যান্ড ইনভেস্টিং, যতটা পারছে জিনিসকে রিসাইকেল করছে। আমরা কোনো জিনিসকে যত পরিমাণ যত দিন বেশি পারবো ইউজ করব তত কি হবে, সেটাতে পরিবেশে দূষণ কম হবে, তাই তো? এটা তো স্বাভাবিক, আমরা জানি যত বেশি রিসাইকেল করা যায়, পুনরায় ব্যবহার করা যায়, তত বেশি জিনিসটা সাস্টেইন করে, বেশি দিন ধরে টিকে থাকে, আর তত পরিবেশে দূষণটা কম হয়। অ্যান্ড কি বলছে, ইনভেস্টিং ইন দ্য পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। কেন, দেখো আজকে ট্রেনে বাসে যদি বিচ্ছিরি মানে অবস্থা থাকে, প্রচণ্ড ভিড় হয়, স্বাভাবিক, যাদের পয়সা আছে তারা তো নিজেদের 4 চাকা বা বাইক কিনবে, আর রাস্তায় যত 4 চাকা যত বাইক বেরোবে তত কি হবে, দূষণ বেশি বাড়বে। বিকজ একটা বাসে যদি 50টা, আমি কথার কথা বলছি, 50টা বা 100টা লোক ধরতে পারে, ওই সেম অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে একটা 4 চাকা মাত্র 4 জনকে নিয়ে যায়, একটা বাইক মাত্র 2 জনকে নিয়ে যায়, বোঝা গেছে? তো সেক্ষেত্রে যদি আমরা পাবলিক ট্রান্সপোর্টকে এবং ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোকে আরও ভালো করতে পারি, রোডগুলোকে আরও চওড়া করতে পারি, পাবলিক ট্রান্সপোর্টের সংখ্যা আরও বাড়াতে পারি, তাহলে মানুষ যখন দেখবে যে আমি ভালো এসি বাস, এসি ট্রেন, একটু লাক্সুরিভাবে আমি অফিস পৌঁছতে পারছি, তাহলে আমার 4 চাকা কেনার তো দরকার নেই, বোঝা গেছে? তো সুতরাং কী হচ্ছে, সরকার এই জায়গাগুলোর উপর এমফাসাইজ করছে যাতে পলিউশনটাকে কমানো যায়। আচ্ছা, তারপরে কি বলছে, বাট মোস্ট ডেভেলপিং কান্ট্রিজ আর হ্যাম্পার্ড বাই দ্য হাই কস্ট অ্যান্ড লো অ্যাভেলেবিলিটি অফ দ্য ক্লিন এনার্জি রিসোর্সেস। এটা তো ডেভেলপ কান্ট্রিরা করছে, বাট যে ডেভেলপিং কান্ট্রি যারা রয়েছে, মানে লাইক ইন্ডিয়া, চায়না, এরা ডেভেলপিং কান্ট্রি, আর ডেভেলপ কান্ট্রি হচ্ছে লাইক ইউএসএ, ইউরোপিয়ান কান্ট্রি, এরা হচ্ছে ডেভেলপড কান্ট্রি। বলছে যে ডেভেলপিং কান্ট্রি যারা রয়েছে, যেগুলো সবে উন্নতির পথে রয়েছে, তারা হ্যাম্পার হচ্ছে, তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে কিসের মাধ্যমে, হাই কস্ট, প্রচুর বেশি দাম, এবং লো অ্যাভেলেবিলিটি অফ ক্লিন এনার্জি, এখানে পরিষ্কার এনার্জি বা ক্লিন এনার্জির অভাব বড্ড রয়েছে, ঠিক আছে। Developed countries need to support developing countries transition to sustainable human development. বলছে উন্নত দেশগুলোকে সাহায্য করা উচিত, উন্নত দেশগুলোর সাহায্য করা উচিত, যে এখন যে উন্নয়মান দেশগুলো রয়েছে, ডেভেলপিং কান্ট্রিগুলো রয়েছে, তাদেরকে, যাতে তারা সাস্টেইনেবল হিউম্যান ডেভেলপমেন্ট করতে পারে, বা তাদের যে সাস্টেইনেবল হিউম্যান ডেভেলপমেন্টটা রয়েছে সেটাকে যাতে তারা ঠিকঠাক টিকিয়ে রাখতে পারে, ঠিক আছে। তো সেই যে এই নিয়ে প্যাসেজটা রয়েছে, যে প্যাসেজটা কিসের সাথে কানেক্টেড, অলমোস্ট ইকোনমি এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড। বেসিক্যালি ইকোনমি এনভায়রনমেন্ট এগুলোকে আলাদা করা যায় না, অ্যাকচুয়ালি কোনো সাবজেক্টকেই আলাদা করা যায় না, যেমন জিওগ্রাফির সাথে ইভিএস কানেক্টেড, তেমন আবার ইভিএস এর সাথে ইকোনমিও কানেক্টেড। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল একটা এমন টপিক যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে, ইভিএসে থাকে, ইকোনমিতে থাকে, এবং এগুলো সবই কিন্তু ওই নিউজ পেপারেরই পোর্শন, জিএস পেপারেরই পোর্শন। এই টপিকটা কিন্তু তোমরা জিএসএই পড়েছো। সো যাদের একবার জিএস এর সিলেবাস কমপ্লিট হয়ে যায় তাদের কম্প্রিহেনশন পড়তে কিন্তু অসুবিধা হয় না। ইভেন রুলসের মধ্যেও এটাও অ্যাড করে রাখতে পারো যে ফার্স্ট কমপ্লিট দ্য জিএস সিলেবাস। জিএস এর সিলেবাস যদি কমপ্লিট হয়ে যায় না, তো কম্প্রিহেনশন ইজ লাইক আ জল ভাত, কম্প্রিহেনশন খুব ইজি হয়ে যায়। কারণ আমরা এই ধরনের প্যাসেজ, এই যে ধরো তোমাদের হয়তো যারা একদম বিগিনার তাদের কাছে এই প্যাসেজটা খুব নতুন, কিন্তু যে অনেক বছর ধরে প্রিপারেশনের সাথে যুক্ত আছে, সে এই ধরনের জিনিস ইকোনমিতে এনভায়রনমেন্টে পড়ে এসছে, তার কাছে এটা নতুন নয়, বোঝা গেছে? সো জিএস এখানে ভীষণ বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কম্প্রিহেনশনে। আচ্ছা, সো ফার্স্ট কোশ্চেন আমরা দেখি কি বলছে, সাস্টেনেবিলিটি ইন প্রোডাকশন প্যাটার্ন ইজ ডিউ টু হুইচ অফ দ্য ফলোইং। সাস্টেনেবিলিটি ইন দি প্রোডাকশন প্যাটার্ন ডিউ টু হুইচ অফ দ্য ফলোইং, সরি আনসাস্টেনেবিলিটি না, হ্যাঁ আনসাস্টেনেবিলিটি বলছে, প্রোডাকশনে আনসাস্টেনেবিলিটি কী জন্যে রয়েছে, এই প্যাসেজের মধ্যে থেকে খুঁজবে, এর বাইরে থেকে যাবে না। কি কি বলছে দেখো, হেভি ডিপেন্ডেন্স অন দ্য ফসিল ফুয়েল, লিমিটেড অ্যাভেলেবিলিটি অফ দি রিসোর্সেস, এক্সপ্যানশন অফ রিসাইক্লিং। বলো কি হবে, অপশানগুলো রয়েছে 1 and 2, এ হচ্ছে 1 and 2, বি হচ্ছে 2 only, সি হচ্ছে 1 and 3, ডি হচ্ছে 1, 2, 3। প্রথমটা বলছে হেভি ডিপেন্ডেন্স, অতিরিক্ত ফসিল জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। 2 হচ্ছে লিমিটেড অ্যাবিলিটি অফ রিসোর্সেস, আমাদের কাছে জিনিসের অভাব রয়েছে। এক্সপ্যানশন অফ রিসাইক্লিং, আমাদের যে রিসাইকেল করার যে ইয়েটা, সেটাও এক্সপ্যানশনটা অত ভালো নেই, ঠিক আছে। একটু ভেবে আমাকেও অ্যান্সারটা দাও কি হবে।
মৌসম কি লিখেছো এ, আরেকটু ভাবো, এ নয়, হ্যাঁ আরেকটু ভাবো। গৌরব কি বলছো? ডি। আচ্ছা রিয়াও বলছো ডি। আর কেউ বাকিরা? বাকিরা বলো আর কার কি মনে হচ্ছে? শুভম ডি। ইয়েস ডি, হ্যাঁ ডি অ্যান্সার, ডি অ্যান্সার। তিনটেই অ্যাকচুয়ালি আমাদের এখানে মেন ইস্যু, যার জন্যই অ্যাকচুয়ালি আনসাস্টেনেবিলিটি রয়েছে। দেখো প্যাসেজের মধ্যেই দেওয়া রয়েছে, ফসিল ফুয়েল নিয়ে তো আমরা আলোচনা করলাম, লিমিটেড অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস, ওই যে প্রথমেই বলেছে আমাদের কাছে রিসোর্সের অভাব রয়েছে, স্পেশালি ইন কেস অফ ডেভেলপিং কান্ট্রিজ যেগুলো রয়েছে তাদের কাছে রিসোর্সের অভাব রয়েছে। লো অ্যাভেলেবিলিটি অফ দ্য ক্লিন এনার্জি, দেখো লাস্টের দিকেই লেখা রয়েছে না, মোস্ট ডেভেলপিং কান্ট্রিজ আর হ্যাম্পার্ড বাই দ্য হাই কোস্ট অ্যান্ড লো অ্যাভেলেবিলিটি অফ দ্য ক্লিন এনার্জি। এবার স্বাভাবিকভাবে যখন তোমার কাছে অ্যাভেলেবিলিটি রিসোর্সের অভাব থাকবে বা ফসিল ফুয়েল বেশি থাকবে, স্বাভাবিকভাবে তুমি রিসাইকেল করবে কোথার থেকে? কারণ রিসাইকেল তো সেটাই হয় যেটা তোমার হচ্ছে ইসের সাথে থাকে, ওইটাকে কি বলে, দাঁড়াও নামটা ভুলে যাচ্ছি, ওটাকে নামটা কি যেন বলো ওটাকে, আমরা যেটাকে বলি হচ্ছে রিসাইকেল করে যে ইয়ে দিয়ে, এক সেকেন্ড দাঁড়াও, মৌসম কি বলেছো? ডি বলেছো না? আচ্ছা আচ্ছা, আচ্ছা তো সেটাই বলছে লাস্টের ইয়েটাতে দেখো, এক্সপ্যানশন অফ রিসাইক্লিং, মানে হচ্ছে রিসাইকেল কোন কোন ইয়েগুলোকে করা যায় যেগুলো জীবাশ্ম জ্বালানি নয়। যেমন কয়লাকে তুমি রিসাইকেল করতে পারবে না, কয়লা পুড়ে যাওয়ার পরে যেটা হয়ে যায় সেটাকে আবার পুনরায় ব্যবহার করা যায় না, ঠিক আছে। কিন্তু তুমি যদি ধরো সৌরশক্তি হয়, বায়ু শক্তি হয়, বা ধরো তোমার হচ্ছে জলবিদ্যুৎ হয়, এগুলো রিসাইকেল করা যায়। তো স্বাভাবিকভাবে যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবিলিটি রিসোর্সেরই অভাব রয়েছে, প্লাস ফসিল ফুয়েল বেশি রয়েছে, সেহেতু এক্সপ্যানশন অফ রিসাইক্লিংও একটা আমাদের কাছে ইস্যু। আমরা এই রিসাইক্লিংটাকে এক্সপ্যান্ড করতে পারছি না বলে আমাদের প্রোডাকশন প্যাটার্নটা আনসাস্টেনেবল, ঠিক আছে। সো অপশান ডি উড বি অ্যান্সার। ক্লিয়ার? প্যাসেজ ভালো করে বুঝতে পারলে অ্যান্সার পাওয়াটা খুব বেশি কঠিন নয়। পরের ওই একই প্যাসেজে আর একটা কোশ্চেন আছে, দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, ডেভেলপড কান্ট্রিজ ক্যান সাপোর্ট ডেভেলপিং কান্ট্রিজ ট্রানজিশন টু সাস্টেনেবল হিউম্যান ডেভেলপমেন্ট বাই, কিভাবে হেল্প করতে পারে ডেভেলপিং কান্ট্রিগুলোকে? দেখো, মেকিং ক্লিন এনার্জি রিসোর্সেস অ্যাভেলেবল অ্যাট লো কস্ট, প্রোভাইডিং লোন ফর ইম্প্রুভিং দেয়ার পাবলিক ট্রান্সপোর্ট অ্যাট নমিনাল ইন্টারেস্ট রেট, এনকারেজিং দেম টু চেঞ্জ দেয়ার প্রোডাকশন অ্যান্ড কনজামশন প্যাটার্ন। বেশি ভাববো না, আবারও বলছি আমরা অতিরিক্ত ভাববো না, প্যাসেজে যতটুকু দেওয়া আছে তার মধ্যে থেকে ভাববো, নিজে নিজে ভেবে নেব না। আচ্ছা রিয়া বলছো এ, বাকিরা বলো কার কোনটা মনে হচ্ছে? শুভম বলছো বি। বেশি ভাববো না, হ্যাঁ যতটুকু প্যাসেজে আছে ততটুকু ভাববো। গৌরব বি। একটু ভাবো, একটু ভাবো, হচ্ছে না, একটু ভাবো। আমি বললাম যে বেশি ভাববো না, প্যাসেজে যতটুকু বলেছে ততটুকু ভাববো, নিজে থেকে ধরে নেব না কিছু। মৌসম কি বলছো? এ হবে, বিকজ অ্যাজাম্পশন বোঝাচ্ছে না। একদমই তাই, এ হবে, আর কিছু হবে না। তার কারণ দেখো 2 নাম্বার যেটা বলছে না, প্রোভাইডিং লোন ফর ইম্প্রুভিং দেয়ার পাবলিক ট্রান্সপোর্ট অ্যাট নমিনাল ইন্টারেস্ট রেট, এটা প্যাসেজে বলেনি প্রথমত। নমিনাল ইন্টারেস্ট রেটে দেবে সেটা তো বলেইনি প্রথমত, আর পাবলিক ট্রান্সপোর্টের জন্য যে বাইরের দেশের থেকে লোন নিতে হবে একথা প্যাসেজে কোথাও মেনশন নেই। শুধু এখানে একথা বলেছে যে সাম ডেভেলপ কান্ট্রিজ হ্যাভ বিগান টু অ্যালিভিয়েট দ্য ওয়ার্স্ট এফেক্ট বাই এক্সপ্যান্ডিং রিসাইক্লিং অ্যান্ড ইনভেস্টিং ইন দ্য পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এটা ডেভেলপ কান্ট্রিরা করছে, বাট এই সেম জিনিসটা যে ডেভেলপিং কান্ট্রিকেও করতে হবে, তার জন্য যে লোনও প্রোভাইড করতে হবে, এটা আমরা এত দূর ধরবো কেন? এটা আমরা তো ধরবো না এত দূর অবধি। প্যাসেজে তো একথা একবারও বলেনি, প্যাসেজে শুধু বলেছে ডেভেলপ কান্ট্রিজ নিড টু সাপোর্ট ডেভেলপিং কান্ট্রিজ ট্রানজিশন টু সাস্টেনেবল হিউম্যান ডেভেলপমেন্ট। এবার এইটা কোথার থেকে শুধু করতে পারে? যদি তারা কম পয়সায়, দেখো, মেকিং ক্লিন এনার্জি রিসোর্স অ্যাভেলেবেল অ্যাট লো কস্ট, ক্লিন এনার্জি যেটা ডেভেলপ কান্ট্রির কাছে রয়েছে সেটাই যদি লো কস্ট, কম টাকাতে তাদেরকে অ্যাভেলেবেল করে দেয়, দিয়ে দেয়, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে তো নমিনাল ইন্টারেস্ট রেটে তোমার হচ্ছে লোন নেওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না এক্ষেত্রে।
আর 3 নাম্বার এনকারেজিং দেম টু চেঞ্জ দেয়ার প্রোডাকশন অ্যান্ড কনজামশন প্যাটার্ন। না, এ কথা একবারও বলেনি যে এই যে প্রোডাকশন আর কনজামশন প্যাটার্ন রয়েছে সেটাকে চেঞ্জ করার জন্য এনকারেজ করতে হবে। এনকারেজের দরকার নেই, বিকজ ওরা অলরেডি জানে, ডেভেলপিং কান্ট্রি ইজ অলরেডি নিউ ইট, তারা জানে যে এটা চেঞ্জ করার প্রয়োজন আছে, বাট তাদের কাছে মেন সমস্যাটা কোথায়? তাদের মেন সমস্যাটা টাকা। তো সেটা যদি তারা লো কস্টে কম পয়সায় পেয়ে যায় তাহলে তো তাদের আর কিছু চেঞ্জ করার আলাদা এনকারেজমেন্টের দরকার পড়বে না। বোঝা গেছে? সো 2 আর 3 হচ্ছে এক্সট্রা বলে দিয়েছে। আমি ওই জন্য বারবার বলছিলাম না যে বেশি ভাববো না, আমরা প্যাসেজের মধ্যে লিমিটেড ভাববো। 2, 3 হচ্ছে এক্সট্রা বলে দিয়েছে। সো 1 হচ্ছে একমাত্র যেটা আমাদের মেন ইস্যু হচ্ছে এখানে টাকা। ডেভেলপিং কান্ট্রির কাছে সেই পরিমাণ টাকাটাই নেই। তো যদি ওরা এনার্জিটা লো কস্টে পেয়ে যায়, কম পয়সায় পেয়ে যায়, তাহলে তার ওদের বাকি লোন বলো বা আদার্স জিনিস বলো কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। সো অপশন এ, 1 অনলি অ্যান্সার। ঠিক আছে, পরের প্যাসেজ করতে করতে ভাবনা দেখবে আস্তে আস্তে বদলে যাবে, কোনো অসুবিধা হবে না। পরের প্যাসেজ পড়ছি। আনলেস দ্য ফোর্সেস অ্যান্ড tendencies which are responsible for destroying the country's environment and checked in the near futures and afforestation of denuded areas is taken up on a massive scale, the harshness of the climatic conditions and the soil erosion by wind and water will increase to as such as extent that agriculture, which is the mainstream of our people, will gradually become impossible. কি বলেছিলাম? কিছু প্যাসেজ থাকে যেটা জাস্ট দুটো সেন্টেন্সেই গোটা প্যাসেজ হয়ে যায়। এটা যেমন দেখো, এই একটা সেন্টেন্স এতক্ষণ ধরে আমি পড়ে যাচ্ছি, এই একটাই সেন্টেন্স। আনলেস দ্য ফোর্সেস অ্যান্ড টেন্ডেন্সিজ হুইচ আর রেসপন্সিবল ফর ডিস্ট্রয়িং কান্ট্রিজ এনভায়রনমেন্ট। ঠিক আছে, দেখো কত বড়, যে এই কতগুলো কানেক্ট করছে। বলছে যে ভারতের যে বা যে কোনো দেশের আর কি, এখানে আমরা ভারতের পয়েন্ট অফ ভিউটাই দেখছি, যে এই যে পরিবেশকে নষ্ট করছে, রেসপন্সিবল, হ্যাঁ, ফোর্স বা টেন্ডেন্সি মানে যেটা অ্যাকচুয়ালি পুশ করছে পেছন থেকে, আর রেসপন্সিবল ফর ডিস্ট্রয়িং কান্ট্রিজ এনভায়রনমেন্ট, দেশের পরিবেশকে নষ্ট করছে কোনগুলো, অ্যান্ড চেকড ইন দ্য নিয়ার ফিউচার, যেগুলোকে ভবিষ্যতে নিয়ার ফিউচারে চেক করতে হবে, নাহলে তারা একদম বড়সড় ক্ষতি করে দিতে পারে। অ্যান্ড অ্যাফরেস্টেশন অফ ডিনিউডেড এরিয়াস, ঠিক আছে। অ্যাফরেস্টেশন মানে গাছ লাগানো, ডিফরেস্টেশন মানে গাছ কেটে ফেলা। অফ ডিনিউড মানে হচ্ছে নগ্নীকরণ করা। ডিনিউডেশন টার্মটা নিউড থেকে আসে। ডিনিউড মানে যে জায়গাটা পুরো খালি, কোনো গাছ নেই। সো ডিনিউডেড এরিয়াতে গাছ লাগিয়ে অ্যাফরেস্টেশন করতে হবে, অ্যান্ড অ্যাফরেস্টেশন ইজ টেকেন আপ অন আ ম্যাসিভ স্কেল, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, তবে গিয়ে সেটাকে চেক করা যেতে পারে। ঠিক আছে, আর কি বলছে, এই টেকেন আপ অন দ্য নিয়ার ফিউচার ম্যাসিভ ইন আ স্কেল, এই একটা সেন্টেন্স এভাবে কেটে দাও। হার্শনেস অফ দ্য ক্লাইমেটিক কন্ডিশন অ্যান্ড দ্য সয়েল এরোশন, ক্লাইমেটিক কন্ডিশনের যে হার্শনেস, এই যে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, দেখো এইবার 2023 জানুয়ারি মাসে এক্সট্রিম লেভেলের ঠান্ডা পড়েছে, ওরকম ঠান্ডা কোনো বছর পড়ে না। আবার এই যে কদিন আগে, এক সপ্তাহ আগে অবধি কি পরিমাণ গরম পড়েছে, ওরকম গরমও বোধহয় বিগত বছরে দেখা যায়নি। তো এইটাকে হার্শনেস বলা হয়, অতিরিক্ত এক্সট্রিম হওয়াটাকে বলা হয় হার্শনেস। অ্যান্ড সয়েল এরোশন, স্বাভাবিকভাবে গাছ কাটলে কি হয়, মাটির ক্ষয় হয়, কারণ গাছের শিকড় মাটিটাকে শক্ত করে ধরে রাখে। সয়েল এরোশন বাই উইন্ড অ্যান্ড ওয়াটার, জল এবং বাতাস কি করছে, মাটিকে ক্ষয় করে দিচ্ছে। উইল ইনক্রিজ টু সাচ এক্সটেন্ট, যেটা এত পরিমাণে বেড়ে যাবে, দ্যাট এগ্রিকালচার, যেটা আমাদের মেন নির্ভরশীল আমরা কিসের ওপর, চাষের ওপর, মাটি যদি ঠিক না থাকে আমরা চাষ করবো কোত্থেকে, দ্যাট ইজ এগ্রিকালচার হুইচ ইজ দ্য মেইন সে অফ আওয়ার পিপল, আমাদের মেন সাধারণ মানুষ, সব মানুষেরই অ্যাকচুয়ালি এগ্রিকালচারের ওপরেই আমরা নির্ভরশীল। ঠিক আছে, উইল গ্র্যাজুয়ালি বিকাম ইম্পসিবল, একটা সময়ের পরে দেখা যাবে যে আমরা কি হচ্ছে, চাষের আর কোনো সম্ভাবনাই থাকবে না। যদি এই মুহূর্ত থেকে, যেটা ভবিষ্যতের যে সমস্যাটা রয়েছে, নিয়ার থ্রেট যেটা রয়েছে, সেটাকে যদি আমরা এখন থেকে অ্যাড্রেস করতে না শুরু করি, যে আনলেস দ্য ফোর্সেস অ্যান্ড টেন্ডেন্সিস, যদি সেটা না করা হয়, আনলেস দিয়ে যেহেতু স্টার্ট হয়েছে ওই কারণে বলা হচ্ছে, যদি না করা হয় তাহলে একটা টাইমের পরে এগ্রিকালচার একেবারে, চাষ একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে। আর শুধু যে চাষির ক্ষতি হবে তা নয়, আমরা কি খেয়ে বেঁচে আছি, চাষের জিনিস খেয়ে বেঁচে আছি, তো আমরাও তো না খেয়ে মরবো। চাষি যেমন না খেয়ে মরবে, তেমন আমরাও না খেয়ে মরবো খাবার না পেলে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে, দ্য ডেজার্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আওয়ার ওন ডেজার্ট এরিয়াজ ইন রাজস্থান আর আ গ্রিম রিমাইন্ডার অফ দ্য কনসিকুয়েন্সেস অফ আ লার্জ স্কেল ডিফরেস্টেশন। গোটা বিশ্বের যত ডেজার্ট আছে, মরুভূমি আছে, এবং রাজস্থানের মরুভূমি আমাদেরকে একটা ইন্ডিকেটার দেয়, আমাদেরকে বোঝায় যে সময় থাকতে গাছ লাগাও, এইভাবে ডিফরেস্টেশন করো না, এইটা করলে কি হবে, ভবিষ্যতে গিয়ে ওরকম সব জায়গা ডেজার্টে পরিণত হবে। আর রাজস্থানের লোকেরা বা সাহারা মরুভূমির লোকেরা, কালাহারির লোকেদের যে কতটা কষ্ট, তাদের জল থেকে, খাবার থেকে কোনো কিছুর অ্যাভেলেবিলিটি নেই, শুকনো খাবার খেয়ে তারা বাঁচছে, সেক্ষেত্রে সেই যে প্যাথেটিক কষ্টটা, সেটা কি আমরা ফেস করতে চাই? সো সে যদি না চাই, সেটা আমাদেরকে কি করছে, অল দ্য টাইম একটা রিমাইন্ডার দিচ্ছে। তার সাথে কি বলছে, আচ্ছা, এই যে রিমাইন্ডার অফ দ্য কনসিকুয়েন্সেস,
pockets of desert country pockets of desert like landscape are now appearing in other parts of the country including Satluj Ganga plain, Deccan plateau etc. বলছে যে আগে শুধুমাত্র রাজস্থানেই ডেজার্ট ছিল, বাট এখন যেহেতু আস্তে আস্তে বৃষ্টির এই যে ক্লাইমেটিক হার্শ কন্ডিশনের জন্য অনেক জায়গাতে, যেমন হচ্ছে দেখো সতলুজ এবং গঙ্গার যে সমতল ভূমিটা রয়েছে, লাইক পাঞ্জাব হরিয়ানা ওই অঞ্চলটাকে বলা হয় সতলুজ গঙ্গা যমুনা দোয়াব বলা হয়, তো সেই জায়গাটা প্লাস ডেকান প্ল্যাটু আমাদের দাক্ষিণাত্যের মালভূমি যেটাকে আমরা ওই কর্ণাটক প্ল্যাটু মধ্য মহারাষ্ট্র ওই জায়গাটাতে রয়েছে। সো এই সমস্ত জায়গাতেও কিন্তু আমাদের কি হচ্ছে দেখা যাচ্ছে তোমার হচ্ছে নামটা কি ওটাকে ডেজার্ট দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে মরুভূমি দেখা যাচ্ছে। আচ্ছা বলছে কি where only a few decades back there used to be a lush green forest with perennial streams and springs, there is only brown earth bare of vegetation without any water in the streams and springs except in the rainy season। বলছে কি যেখানে কিছু ডিকেড মানে 10 বছর, না জানলে লিখে নেবে 10 বছরকে ডিকেড বলে, বলছে ফিউ ডিকেড মানে 20-30 বছর 40 বছর আগে সেখানে লাশ গ্রিন ফরেস্ট প্রচুর সবুজ গাছ ছিল, পেরিনিয়াল স্ট্রিম, পেরিনিয়াল মানে যে নদীতে সারা বছর জল থাকে, ঠিক আছে, তো সেই সমস্ত নদী ছিল এবং স্প্রিংস ছিল তোমার হচ্ছে ওইগুলোকে মাটির থেকে যেগুলো ওঠে ফোয়ারার মতো, দ্যাট ইজ কল স্প্রিংস। দেয়ার ইজ অনলি ব্রাউন আর্থ, কিন্তু এখন যদি আমরা গুগল যে ম্যাপের ইয়েটা দেখি একটা টাইমে পুরো সবুজ ছিল, এখন পুরো হলুদ আর হচ্ছে খয়েরি কালার হয়ে গেছে। অ্যান্ড আ বেয়ার অফ ভেজিটেশন, তাতে কোনো গাছপালা নেই, উইদাউট এনি ওয়াটার, জল নেই সেরকমভাবে, ইন দ্য স্ট্রিমস নদীগুলো শুকিয়ে গেছে, এক্সেপ্ট ইন দ্য রেনি সিজন, বর্ষাকাল ছাড়া নদীগুলো এখন আর পেরিনিয়াল নেই, ঠিক আছে, অ্যাফিমেরাল হয়ে গেছে। অ্যাফিমেরাল মানে যেখানে শুধুমাত্র বর্ষাকালে নদী জল থাকে, আর পেরিনিয়াল মানে সারা বছর যে নদীতে জল থাকে। তো যাই হোক এই প্যাসেজটা ইভিএস এর সাথেই কানেক্টেড, বুঝতেই পারছো বেশিরভাগটাই হচ্ছে মেন ক্লাইমেটিক কন্ডিশনের ওপর এমফাসাইজ করা হয় খুব প্যাসেজে, কারণ হচ্ছে যেহেতু এখন এটা মেন কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। আবারও বলছি যেহেতু এটা আমাদের জিএস এর সাথে কানেক্টেড ব্যাচ, আমি বলেই দিচ্ছি জিএসও কিন্তু আমাদের ইভিএস এর ওপর জিওগ্রাফির ওপরে এমফাসাইজ কিন্তু ক্লাইমেটিক কন্ডিশনের ওপরেই বেশি থাকে। জিওগ্রাফিতেও ফিজিক্যাল জিওগ্রাফিতেও ক্লাইমেটোলজির ওপর বেশি কোশ্চেন আসে, ইভিএসেও কিন্তু ক্লাইমেটোলজির ওপরে বা ক্লাইমেট চেঞ্জের ওপরেই কোশ্চেন আসে, কারণ এটাতে আপডেট আছে, এটাতে বর্তমান ইস্যুজ রয়েছে, যেটা স্ট্যাটিকের সাথে হয়ে যায় সেটাতে কোশ্চেন খুব কম আসে। কোশ্চেন কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ গিভেন অ্যাবভ ডিফরেস্টেশন অ্যান্ড দ্য ডিনিউডেশন উইল আলটিমেটলি লিড টু হুইচ অফ দ্য ফলোইং, বলছে গাছ কেটে ফেললে এবং ডিনিউড হয়ে গেলে, জায়গাটা নগ্নীকরণ হয়ে গেলে আলটিমেটলি কি হবে, এর মধ্যে কোনটা হবে, ডিপ্লেশন অফ দ্য সয়েল রিসোর্সেস, মাটি নষ্ট হবে, শর্টেজ অফ ল্যান্ড ফর দ্য কমন ম্যান, সাধারণ মানুষের জন্য জমি কমে যাবে, শর্টেজ অফ ল্যান্ড জমির পরিমাণ কমে যাবে, ল্যাক অফ ওয়াটার ফর কাল্টিভেশন, চাষ করার জন্য জলের অভাব হবে। বলো এর মধ্যে কোনটা হবে? বুদ্ধি করে স্মার্টলি ভাববে, আবেগের বশে ভাববে না। এই কোশ্চেনের বেশিরভাগ ছেলেমেয়ে আবেগ প্রবণ হয়ে যায়। রিয়া বলছো সি, বাকিরা বলো। সৌমি সি, আর কেউ বাকিরা বলো কোনটা মনে হচ্ছে? মৌসম সি। কোনো ডাউট থাকলে গৌরব সি। হ্যাঁ সবার সি মনে হচ্ছে তো, কোনো ডাউট নেই তো? যদি কখনো মনে হয় যে দিদি সবাই সি বলছে বা তুমিও সি বলছো, বাট আমার কেন সি মনে হচ্ছে না বা আমার অন্য কিছু মনে হচ্ছিল, সেটা বলবে, ঠিক আছে, কারণ এটা না বললে কম্প্রিহেনশন না বললে শিখতে পারবে না। কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেটা ভাবি সেটা হয়তো অনেক সময় অ্যান্সার হয় না, তো যেটা হয় না সেই জন্য কেন হলো না সেটা একটু বুঝতে হবে। হ্যাঁ অ্যান্সার সি। কেন সি? কারণ দেখো মাটির ক্ষয় হবে এটা আমরা পড়েছি, জলেরও ক্ষয় হবে, কাল্টিভেশন থাকবে না, কিন্তু তার জন্য কি জমি কমে যাবে? জমি কি করে কমবে? জমি কি কমে কখনো? এই যে বলছে যে শর্টেজ অফ ল্যান্ড ফর দ্য কমন ম্যান, সাধারণ মানুষের জন্য জমির অভাব হবে। জমির কেন অভাব হতে যাবে? ভারতের যে ম্যাপের যে সাইজটা আছে, ম্যাপটা তো ছোট হয়ে যাবে না, মাটিটার তো কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে, কোয়ান্টিটি কমবে না। জমির শর্টেজ মানে কোয়ান্টিটি কমে যাওয়া, সয়েলের কোয়ান্টিটি কমে যাওয়া, বাট মাটির কোয়ান্টিটি তো কমছে না, মাটির কোয়ালিটি খারাপ হচ্ছে। সো 1 আর 3 হচ্ছে কোয়ালিটির ওপরে, আর 2 নাম্বারটা কোয়ান্টিটির ওপর। তো আমাদের এখানে কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হয়নি, আমাদের এখানে কোয়ালিটি নিয়ে কথা হয়েছে, ঠিক আছে। মাটির কোয়ালিটি খারাপ হওয়া মানে এই নয় যে তার পরিমাণও কমে যাবে। যেটা ভারতের ম্যাপ আছে সেটা 100 বছর পরেও সেই ম্যাপটাই থাকবে, কিন্তু মাটির কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। বোঝা গেছে? সো অ্যান্সার উড বি সি, 1 and 3 অনলি। এরপরের প্যাসেজে দেখো In simple matters like the shoemaking, we think only a specially trained persons will serve our purpose, but in the politics we
প্রিজিউম দ্যাট এভরিওয়ান হু নোজ হাউ টু গেট ভোটস নোজ হাউ টু অ্যাডমিনিস্টার আ স্টেট। দেখো আমরা নিজেদের লাইফে এত পার্টিকুলার হই, আমরা খুব ছোট ছোট জিনিসও খুব এক্সপার্টকে দিয়ে করাই, সেটাই বোঝাতে চেয়েছে। যে এমনকি জুতো তৈরির মতো একটা বিষয়, দেখবে জুতো কি তুমি যে কারোর কাছ থেকে পরবেন না, জুতো কি তুমি যে কারোর কাছ থেকে ঠিক করবেন না, তুমি অবভিয়াসলি মুচির কাছেই যাবে যে ওই কাজটাতে এক্সপার্ট। তুমি জামা কাপড় কাচতে গেলে লন্ড্রিতেই যাবে, তুমি ধোপার কাছেই যাবে যে ওই কাজটাতে এক্সপার্ট। তো আমরা লাইফে এত ছোট ছোট বিষয়, এমনকি শু মেকিংয়ের মতো বিষয় যেটা লাইফে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না, বাট সেটার জন্য আমরা এত মানে আমরা চাই যে ব্যক্তি ওই কাজে এক্সপার্ট আমরা তার কাছে যাব। কিন্তু আমরা যখন ভোট দেই, যখন আমরা পলিটিক্সের ব্যাপারটা দেখি, তখন আমরা কিন্তু আর সেটা মাথায় রাখি না। আর মাথায় রেখেই বা কী করবো, আমাদের তো আশেপাশে শিক্ষিত লোকজনই নেই, শিক্ষিত ভোটারই নেই, মানে শিক্ষিত ওই এমএলএ এমপিই তো নেই। তো যারা রয়েছে তারা কেউ এক্সপার্ট নয়। তো এটাই বলতে চেয়েছে, বলছে ইন সিম্পল ম্যাটার্স লাইক শু মেকিং, এমন ছোট বিষয় জুতো তৈরির মতো, সেখানে অবধি আমরা ভাবি কি একজন স্পেশালি ট্রেন্ড পার্সন যে জুতো তৈরি করতে শিখেছে উইল সার্ভ আওয়ার পারপাস, সে আমাদের কাজটা করে দেবে। বাট ইন পলিটিক্স, যখন সেটা পলিটিক্সের বিষয় আসে, রাজনীতির বিষয় আসে, উই প্রিজিউম, আমরা ধরে নিই দ্যাট এভরিওয়ান হু নোজ হাউ টু গেট ভোটস নোজ হাউ টু অ্যাডমিনিস্টার আ স্টেট, যারা ভোট দিতে পারবে তারাই রাজ্য চালাতে পারবে। বাট না, সেটা তো হয় না। এভরিওয়ান হু নোজ টু হাউ টু ভোট, আমরা তো 18 বছর হলেই ভোট দিতে চলে যাই, সামনেই তো ভোট দিতে যাবো, 18 বছর হলেই ভোট দিতে যাই। কিন্তু তার মানে কি 18 বছর বয়সে আমরা জেনে যাবো যে কীভাবে রাজ্য চালাতে হয়, অ্যাডমিনিস্টার করতে হয়? না, তার জন্য একটা প্রপার পড়াশোনা লাগে, তার জন্য একটা শিক্ষা লাগে। সেই সময় আমাদের মাথায় কিন্তু আর এটা থাকে না। when we are ill, যখন আমরা অসুস্থ হই, we call for a trained physician, তখন আমরা একজন ডাক্তারের কাছে যাই, whose degree is a guarantee of specific preparation and technical competence, এবং তার যে ডাক্তারি ডিগ্রিটা সেটা আমাদেরকে একটা কনফার্মেশন দেয় যে হ্যাঁ আমাকে সুস্থ করেই পাঠাবে, কারণ কি তার টেকনিক্যাল কম্পিটেন্সও আছে, তার স্পেসিফিক প্রিপারেশনও আছে অ্যাবাউট মেডিকেল। আচ্ছা, উই ডু নট আস্ক ফর দ্য হ্যান্ডসামেস্ট ফিজিশিয়ান অর দ্য মোস্ট ইলোকুয়েন্ট ওয়ান, বলছে আমরা কিন্তু তখন ওই হাতুড়ে ডাক্তারের কাছে আমরা তখন যাই না, ঠিক আছে? তো এই দেখো একটা জিনিস একটু আমি তোমাদের এখানে বোঝাবো, এই যে আস্ক ফর দ্য হ্যান্ডসামেস্ট ফিজিশিয়ান অর মোস্ট এলোকুয়েন্ট ওয়ান, এই হ্যান্ডসামেস্ট নামটা আমি কিন্তু টু বি অনেস্ট আগে কখনো খুব একটা পাইনি অন্য কোথাও, বাট আমি লানের এক্স্যাক্ট ওয়ার্ডটার মানে না জানলেও এসেন্সে বুঝতে পারলাম ওটাকে হাতুড়ে ডাক্তার বলা হয়, বোঝা গেছে? তো এইটাই আমি বোঝাতে চাইছিলাম তখন, যে সব ওয়ার্ডের মানে যে আমরা সবসময় জানবো দ্যাট ইজ নট নেসেসারি, আমাদেরকে কনসেপ্টটা বুঝতে হবে, আমাদেরকে এসেন্সটা বুঝতে হবে। তো এখানে এসেন্সটা এটাই বোঝাতে চেয়েছে যে আমরা যখন সমস্ত কাজের ক্ষেত্রে একজন এক্সপার্টের কাছে যাই, তাহলে ওয়াই নট ইন দ্য পলিটিক্স? আমরা রাজ্য চালাবার সময় কেন এরকমটা ভাবি না? আমরা রাজ্য চালাবার সময় সেই মাধ্যমিক পাস করা, 8 পাস করা ক্রিমিনাল, যে জেল খেটে এসছে, যে ডাউরি নিয়ে ফেসে গেছে, যে বউয়ের সাথে অত্যাচার করে এসছে, খারাপ কাজ করে এসছে, সব পলিটিক্সে ঢুকে গেছে, আমরা তাদেরকে দিয়ে রাজ্য চালাচ্ছি, দেশ চালাচ্ছি, তখন আমরা কেন এই জিনিসটা ভাবি না? এসেন্সটা হচ্ছে এটা, বোঝা গেছে? সো এইটা মাথায় রাখতে হবে যে সবসময় ওয়ার্ডের মিনিং বোঝাটা নেসেসারি নয়, এসেন্স বোঝাটাই নেসেসারি। তো বলছে হ্যান্ডসামেস্ট ফিজিশিয়ান অর দ্য মোস্ট এলোকুয়েন্ট ওয়ান, ওয়েল দেন ওয়েন দ্য হোল স্টেট ইজ ইল শুড উই নট লুক ফর দ্য সার্ভিস অ্যান্ড গাইডেন্স অফ দ্য ওয়াইজেস্ট অ্যান্ড দ্য বেস্ট, যখন গোটা রাজ্যটাই গোটা দেশটাই অসুস্থ, এখানে স্টেট মানে শুধু রাজ্য না, এখানে স্টেট মানে সরকারকে বোঝানো হয়, স্টেট ইজ ইকুয়ালস টু সরকার, এটা মাথায় ঢুকিয়ে রাখো। তো যখন গোটা সরকারটাই অসুস্থ, তখন কি আমাদের এটা উচিত নয় যে আমরা একদম বেস্ট যিনি রয়েছে, যে সব থেকে ভালো, ওয়াইজেস্ট, সব থেকে বুদ্ধিমান, যে বেস্ট গাইডেন্স দেবে, আমরা তার কাছেই যাই, তাহলে আমরা সুস্থ হতে পারবো, রাইট? তো সেটাই বলছে। প্যাসেজটা কিন্তু খুব সুন্দর প্যাসেজ, এটা পলিটিক্সের ওপর প্যাসেজ ঠিকই, বাট মানুষকে ভাবাবে। দেখো কোশ্চেনটা শোনো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্টস দ্য মেসেজ অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ? মেসেজ জানতে চেয়েছে, বার্তা কি? বার্তা তো আমি অলরেডি অ্যান্সারে বলেই দিয়েছি, আমি যখন বোঝাচ্ছিলাম ওটাই তো বার্তা ছিল। ওই জন্য আমি তোমাদেরকে বলছিলাম না, কিছু প্যাসেজ থাকে যেটাতে অনেক এক্সাম্পল দেবে, কেস স্টাডি দেবে, বাট তার মাধ্যমে কিছু একটা বার্তা প্রেরণ করবে। দেখো এইটা হচ্ছে সেই প্যাসেজ, দেখেছো? এইবার যে পড়বে, ধরো একদম লেম্যান যে হবে, মানে মাথায় কোনো বুদ্ধি নেই, পুরো ডাল মাথা নিয়ে এক্সামে বসতে গেছে, বা কোনো কিছু প্র্যাকটিস করে যায়নি, সেভাবে শু মেকিং করা বা অমুক করা তমুক করা, নিশ্চয়ই এগুলোই কিছু একটা হবে, বাট অ্যাকচুয়ালি তো এটা নয় অ্যান্সার। অ্যাকচুয়াল মানেটা বোঝাতে চাইছে যে প্রত্যেকটা কাজের জন্য কিছু এক্সপার্ট থাকে, তাহলে পলিটিক্সের ক্ষেত্রে কেন সেটা থাকবে না? তো চলো আমরা অপশানগুলো পড়ি। উই অ্যাজিউম দ্যাট ইন আ ডেমোক্রেসি অ্যান্ড পলিটিশিয়ান ইজ কোয়ালিফাইড টু অ্যাডমিনিস্টার আ স্টেট। Politicians should be selected from those trained in the administration. We need to devise a method of barring incompetence from public office. As voters select their administrators, the eligibility of the politicians to administer a state cannot be questioned. ভালো করে একটা জিনিস আমি বুঝিয়ে দিই, তারপর অ্যান্সারটা বলো। সেটা হচ্ছে এইটা যে শুধুমাত্র পলিটিক্সের মধ্যেই লিমিটেড রেখেছে তা কিন্তু নয়, দেয়ার আর লটস অফ এক্সাম্পলস তারা দিয়েছে সমস্ত ক্ষেত্রে। তখন তারা মানেটা এটাই বোঝাতে চেয়েছে যে 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 কাজের জন্য যোগ্য তাকে সেই কাজটা করতে দেওয়া উচিত, তার মানে কিন্তু এটাই বোঝাতে চেয়েছে। তো তোমরা শুধুমাত্র এখানে পলিটিক্সের মধ্যেই ব্যাপারটাকে লিমিটেড রেখো না, র্যাদার এটাকে
যোগ্যতার পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, যে কাজের জন্য যে এক্সপার্ট সে তার সেই কাজটাই করা উচিত, সেইভাবে অ্যান্সারটাকে ভাবো। ঠিক আছে, চলো বলো কোনটা হতে পারে। এখানে যোগ্যতার ওপর বেস করে কোন অপশানটা আছে? খুব ইজি কিন্তু একদম, বাকি তিনটেই একরকম আর একটা একদম আলাদা, যেটা অ্যান্সার সেটা আলাদা। রিয়া বলছো সি, শুভম সি, সৌমি সি, মৌসম সি। আচ্ছা, সবার সি মনে হচ্ছে তো? গৌরবেরও সি মনে হচ্ছে তো? কোনো ডাউট নেই তো সি নিয়ে? হ্যাঁ, একদমই সি। ঠিক আছে, দেখো, উই অ্যাজিউম দ্যাট ইন আ ডেমোক্রেসি এনি পলিটিক্যাল ইজ কোয়ালিফাইড টু অ্যাডমিনিস্ট্রেট। না, আমরা তো অ্যাজিউম করিনি, আমরা পেপারেও বলিনি, আমরা ধরেও নিইনি। বিতে পলিটিশিয়ানস শুড বি সিলেক্টেড ফ্রম দোজ ট্রেন্ড ইন অ্যাডমিনিস্ট্রেশন। না, এটা হলে তো একটা ছোট্ট অ্যান্সার, এটা ভুল নয়। আমি আবারও বললাম, কিছু অ্যান্সার থাকে ভুল থাকে না, কিন্তু খুব লিমিটেড হয়ে যায়, ব্রড অ্যান্সার দেয় না, মেসেজ বার্তাটাকে প্রেরণ করে না। কথাটা ঠিক কথা, পলিটিশিয়ান শুড বি সিলেক্টেড ফ্রম দোজ ট্রেন্ড ইন অ্যাডমিনিস্ট্রেশন, যাদের অ্যাডমিনিস্ট্রেশনের নলেজ রয়েছে, ট্রেন্ড রয়েছে, তাদেরই নেওয়া উচিত। বাট শুধু তো এটুকু বলেনি, তার মাধ্যমে তো এটা বোঝাতে চেয়েছে যে কাজের যোগ্য তার সেটাই করা উচিত। একমাত্র সেটা দেখো সিতে রয়েছে, উই নিড টু ডিভাইস আ মেথড অফ বারিং ইনকম্পিটেন্স ফ্রম পাবলিক অফিস। ইনকম্পিটেন্স মানে অযোগ্য, আমাদের এমন একটা মেথড রাখা উচিত যে বার করা মানে বারিং মানে বাধা দেওয়া, যে কাজের অযোগ্য তাকে সেই কাজে সেই পাবলিক অফিসটা হোল্ড করতে দেওয়ার থেকে আমাদেরকে বাধা দেওয়া উচিত। যে যোগ্য সে সেই কাজটাই করবে। ঠিক আছে, সো অপশান সি, 4 এর সি হচ্ছে অ্যান্সার। আর ডিটাও হবে না, অ্যাজ ভোটার সিলেক্ট দেয়ার অ্যাডমিনিস্ট্রেটার্স দ্য এলিজিবিলিটি অফ পলিটিশিয়ান টু অ্যাডমিনিস্ট্রার স্টেট ক্যানট বি কোশ্চেন। না, এই রিলেটেড কিছু বলেনি, এটা পুরো বোকা বোকা। ইজিলি ডি তো ইজিলি বাদ দিয়ে দেওয়া যায়, এও বাদ দিয়ে দেওয়া যায়, বাট বিটা আমি বলবো না পুরোপুরি ভুল, বাট বিটা ইজ আ পার্শিয়াল অ্যান্সার। বি ইজ আ পার্শিয়াল অ্যান্সার, এখানে অল্প পরিমাণ অ্যান্সার রয়েছে, বিটা পুরোপুরি কমপ্লিট অ্যান্সার নয়, একমাত্র সি হচ্ছে কমপ্লিট অ্যান্সার। ঠিক আছে, যেটা একটা মেসেজ প্রোভাইড করছে, বার্তা প্রোভাইড করছে। আচ্ছা, পরের প্যাসেজে কি বলছে? দ্য পভার্টি লাইন ইজ কোয়াইট আনস্যাটিসফ্যাক্টরি ওয়েন ইট কামস টু। হ্যাঁ হ্যাঁ, বলো বলো গৌরব, বলো। বলছি যে যদি অপশনে এরকম থাকে যে বি এন্ড সি, সেক্ষেত্রে কি ওটা দেওয়া যাবে? না, বি এন্ড সি তুমি অপশন যে কোনো একটাই তোমার অ্যান্সার দিতে হবে, দুটো অ্যান্সার কি করে দেবে? ইন কেস যদি থাকতো বলুন যে ওই 1 and 2 2 and 3 এরকম থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এটা যদি একটা স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন হতো না, তো যদি স্টেটমেন্টের কোশ্চেন হতো তাহলে এটা যদি 1 আর 2 থাকতো, তাহলে এই দুটোকে 1 আর 2 হিসেবে তুমি স্টেটমেন্টে দিতে পারতে, কোনো অসুবিধা হতো না তাতে। যদি এটা ধরো আগের কোশ্চেনগুলোর মতোই যদি হতো, স্টেটমেন্ট ওয়াইজ করে যদি 1 2 করে 1 2 3 4 এভাবে দিত, তাহলে এই বিটাও ঠিক হতে পারতো। বিটা ইজ আ পার্শিয়াল ট্রু, আমি তো বললাম বিটা পার্শিয়াল ট্রু। এই প্যাসেজের একটা অংশের মাধ্যমে বিটাকে ঠিক বোঝানো হয়েছে, কিন্তু বেসিক্যালি মেসেজ নয়, বোঝা গেছে? এই যে কোশ্চেনটাতে জিজ্ঞেস করেছেন না, বার্তা কি প্রেরণ করছে, ইট ইজ নট আ মেসেজ। যে পলিটিশিয়ানকে অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটর ট্রেনিং করে তারপর নিতে হবে, এটা কখনো প্যাসেজের বার্তা হতে পারে না। তো মেসেজ সবসময় দেখবে একটা ব্রড হয়, যেটা সবাইকে সব স্পেকট্রামকে কভার করে, সেটাই সবসময় মেসেজ হয়। ঠিক আছে, তো যদি এরকমভাবে ধরো এই কোশ্চেনটাই যদি স্টেটমেন্ট ওয়াইজ দিত না, তাহলে আর তখন মেসেজ জিজ্ঞেস করতো না, তাহলে বলতো ইনফারেন্স, হোয়াট আর দ্য ইনফারেন্সেস ক্যান বি মেড ফ্রম দিস প্যাসেজ, কি অনুমান করা যায় এই প্যাসেজ থেকে, তখন আমরা ওই দুটোকে ঠিক বলতে পারতাম। তো অ্যাকচুয়ালি সেম প্যাসেজেই যদি কোশ্চেনের ওই কিওয়ার্ডটা বদলে যায়, মেসেজ ইনফারেন্স এভাবে যদি বদলে যায়, অ্যান্সারও বদলে যায়। একই প্যাসেজে অনেক অ্যান্সার হতে পারে যদি কিওয়ার্ড আলাদা হয়। ক্লিয়ার? তো এইটাই আর কি। আচ্ছা, পরের প্যাসেজে আসছি। দ্য পভার্টি লাইন ইজ কোয়াইট আনস্যাটিসফ্যাক্টরি ওয়েন ইট কামস টু গ্রাসপিং দ্য এক্সটেন্ট অফ পভার্টি ইন ইন্ডিয়া। বলছে ভারতে যে আমাদের পভার্টি লাইন রয়েছে, সেই যে লাইনটা, ওটা ভীষণই আনস্যাটিসফ্যাক্টরি, আমরা অসন্তুষ্ট এই লাইনটা নিয়ে। ইট ইজ নট অনলি বিকজ অফ ইটস এক্সট্রিম ন্যারো ডেফিনেশন অফ হু ইজ পুয়ার অ্যান্ড দ্য ডিবেটেবল মেথোডোলজি ইউজ টু কাউন্ট দ্য পুয়ার, বাট অলসো বিকজ অফ আ মোর ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন আন্ডারলাইং ইট। বলছে যে আমরা যে অসন্তুষ্ট, সেটা শুধুমাত্র এই কারণে নয় যে কে পুয়ার, হু ইজ পুয়ার, কে গরিব, সেই বিষয়ে, বা ডিবেটেবল মেথোডোলজি, যে মেথডটা ইউজ করা হয় পুয়ারকে কাউন্ট করার জন্য, ডিবেটেবল কেন? কারণ ওটা বিতর্কের মধ্যে রয়েছে, কেউই ওটাকে প্রপারলি বিশ্বাস করে না বা মানে না। তো বলছে বিকজ নট মোর অফ দ্য ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন আন্ডারলাইং ইট এক্সক্লুসিভলি রিলাইজ অন দ্য নোশন অফ পভার্টি, সরি লাইনটা গুলিয়ে ফেললাম, বিকজ অফ মোর ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন আন্ডারলাইং ইট। বলছে যে শুধুমাত্র এই কারণে তা নয়, তার সাথে সাথে আর কি কারণে? ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনস, মৌলিক চিন্তা ভাবনা, আমাদের যে ভাবনা চিন্তা এর আন্ডারে যেটা রয়েছে, যে গরিব কে হতে পারে, এই ভাবনাটাতেই আমাদের অ্যাজাম্পশনসটাতেই, মানসিকতাটাতেই ভুল আছে। ঠিক আছে, it is exclusively relies on the notion of poverty as an insufficient income or insufficient purchasing power. আমাদের দেশে গরিব বলতে বোঝানো হয় বেশিরভাগ ক্ষেত্রে যার কেনার ক্ষমতা নেই, পারচেজিং করার ক্ষমতা নেই, বা যার ইনসাফিসিয়েন্ট ইনকাম, মানে যার সঠিক পরিমাণ রোজগার নেই। আমাদের কাছে গরিব বলতে বোঝায় শুধুমাত্র এই দুটো জিনিস। ঠিক আছে, আবার দেখো কি বলছে,
ওয়ান ক্যান বেটার ক্যাটেগরাইজ ইট বাই কলিং ইট ইনকাম পভার্টি। অনেকে এটাকে ইনকাম পভার্টি নামেও বলতে পারে, কারণ আলটিমেটলি এটা ইনকাম পভার্টি, ঠিক আছে। কারণ হচ্ছে এটাকে পুরোপুরি হোল পভার্টি আমরা বলতে পারি না, কারণ পভার্টি হ্যাজ আ মাল্টি ডাইমেনশন। গরিবীর অনেকগুলো দিক হয়, যার জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একটা টপিক আমরা পড়ি না, মাল্টি ডাইমেনশন পভার্টি ইন্ডেক্স। তো সেখানে দেখো কি বলছে, if poverty is ultimately about deprivation affecting human well-being, then income poverty is one aspect of it, যেটা আমি বললাম। গরিবই হচ্ছে আলটিমেটলি অ্যাবাউট ডেপ্রিভিয়েশন, বঞ্চিত করা, অ্যাফেক্টিং হিউম্যান ওয়েলবিং, মানুষের ভালো হওয়াতে, মানুষের উন্নতি হওয়াতে টোটালটা বঞ্চিত হওয়াটাকে বলা হয়ে থাকে হচ্ছে গরিবি বা পভার্টি, ঠিক আছে। সেইখানে ইনকাম পভার্টি, রোজগারের পভার্টি একটা অ্যাসপেক্ট মাত্র, একটা অংশ মাত্র। মানে হয়তো যদি একটা 10টা পার্ট থাকে মাল্টি ডাইমেনশন পভার্টির, তাহলে ইনকাম পভার্টি ইজ আ পার্ট অফ ইট, একটা অংশ মাত্র। তার মানে এই নয় যে রোজগার নেই মানে সে গরিব, ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলছে, অ্যাসপেক্ট অফ পভার্টি অফ আ লাইফ ইন আওয়ার ভিউ লাইজ নট মেয়ারলি ইন দ্য ইম্প্রভারাইজ স্টেট ইন হুইচ দ্য পার্সন অ্যাকচুয়ালি লিভস, বাট অলসো ইন দ্য ল্যাক অফ রিয়েল অপরচুনিটি গিভেন বাই দ্য সোশ্যাল কনস্ট্রেন অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল সার্কামস্ট্যান্সেস। শুধুমাত্র যে টাকা পয়সা নেই বলে যে সে গরিব এমনটা নয়, তার সাথে সাথে সামাজিক বাধা, তার অপরচুনিটি, সত্যিকারের সুযোগ পেতে যে সামাজিক বাধা তাকে ফেস করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল সার্কামস্ট্যান্সেস, তার ফ্যামিলি ইস্যুস যদি তাকে ফেস করতে হয়, তাহলেও সেটা পভার্টি। যেমন ধরো কোনো একটি মেয়ে পড়াশোনা, বাবা মায়ের বাবার পয়সা আছে অনেক, বাট সে মেয়েটি পড়াশোনা করতে চায়, করে নিজের পায়ে চাকরি পেতে চায়, কিন্তু তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তো তার সামনে কি রয়েছে, সোশ্যাল পার্সোনালিটি সার্কামস্ট্যান্সেসের মধ্যে প্রবলেম রয়েছে। আর ধরো সে পড়াশোনা করে বড় হতে চায়, সে হয়তো এসসি বা এসটির ফ্যামিলি থেকে বিলং করে, তাকে তার সমাজ তাকে পড়তে দিচ্ছে না, বিকজ বলছে যে তুই অমুক কাস্ট থেকে বিলং করিস, তুই আনটাচেবলস, তুই পড়বি না। দ্যাট ইজ আ সোশ্যাল কনস্ট্রেন্ট। এই দুটো হচ্ছে পার্থক্য, এই কারণে বোঝালাম যে একটা রয়েছে পার্সোনাল সার্কামস্ট্যান্সেস, ধরো বাড়ির লোক জোর করে বিয়ে দিচ্ছে, বাবার পয়সা আছে, বাট তাতে কি মেয়েটার কি যায় আসে, সেই ক্ষেত্রে মেয়েটি গরিব। আবার ধরো যে কোনো একটি ছেলে বা মেয়ে, তার নিজের কাছে হয়তো পয়সা আছে, সে পড়াশোনা করতেও চাইছে, শুধুমাত্র তার সমাজ তাকে বাধা দিচ্ছে, কারণ সে আনটাচেবল বলে, বলছে না তোর বাবা ম্যাথরের কাজ করতো, তুইও ম্যাথরেরই কাজ করবি, তুই চাকরি করবি না। তো এটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রেন্ট। তো এই দুটো ক্ষেত্রে ওই ছেলেটি বা ওই মেয়েটি দুজনেই গরিব, শুধুমাত্র পয়সা দিয়ে গরিবই হবে তা নয়। দিস অল আর গরিব, মানে হচ্ছে অপরচুনিটি, সুযোগ আসতে যে বাধাটা আসে, দ্যাট ইজ কল দি গরিব, ঠিক আছে। টু চুজ আদার টাইপস অফ লিভিং, মানে তাকে বাধ্য করা হচ্ছে অন্য টাইপের জীবনযাপন করার জন্য। এই যে ধরো মেয়েটার ক্ষেত্রেও তাই, ছেলেটার ক্ষেত্রেও তাই, এক্সাম্পলে যেটা বললাম। Even the relevance of low income, meager professions and other aspects of what are standard seen as a economic poverty relate to ultimately to their role in curtailing capabilities, that is their role in severely restricting the choice people have to lead variable and valued life। বলছে ঠিকই এগুলো যতই বা ঠিক, বাট তবুও অর্থ এমন একটা জিনিস, এই ইকোনমিক পভার্টি এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি আমাদের চয়েসকে লিমিট করে দেয়। কথাটা ঠিক কথা। সমাজে দেখবে তারই মূল্য থাকে যার পয়সা আছে, সমাজের মানুষ তার ওপরেই কোনো রকম ফোর্স করতে পারে না যার প্রচুর পয়সা থাকে। তো সেটাই বোঝাতে চেয়েছে যে যদিও বা এই যে ইকোনমিক পভার্টি যেটা রয়েছে, সেটা হয়তো পুরোপুরি ওভাবে আমরা বাদ দিতে পারি না ঠিকই, বাট আলটিমেটলি অর্থ না থাকলে আলটিমেটলি টু দেয়ার রোল ইন কার্টেলিং ক্যাপাবিলিটি, ক্ষমতাকে কমিয়ে দেয়। আর ক্ষমতা কমিয়ে দিলে পরে তোমার কি হবে, তোমার চয়েস কমে যাবে, কারণ তোমার যে নিজের কথাটা রাখার যে দাবিটা, সেই দাবিটাই হয়তো থাকবে না। ধরো আজকে এই মেয়েটাই যদি নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করে, তখনই হয়তো সে বাবার মুখের উপর কথা বলতে পারবে যে না আমি বিয়ে করবো না, আমাকে তুমি জোর করতে পারো না, আমি সাবালিকা, আমার 18 বছর হয়ে গেছে, আমি রোজগার করি, আমাকে তুমি ফোর্স করতে পারো না। তো এইটাকে বলা হচ্ছে এখানে পভার্টির ওপরে মেন হচ্ছে, পভার্টির কতগুলো ডাইমেনশনস আছে বা আদার্স সেই রিলেটেডই রয়েছে, খুব ইম্পর্টেন্ট এবং সবথেকে বড় ব্যাপার। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য অনলি প্যাসেজ আমি আমার লাইফে ফার্স্ট দেখেছিলাম যে মানে 2022 সালেই এসেছিল এই প্যাসেজটা, যেখানে 3টে কোশ্চেন দিয়েছে। জেনারেলি এরকমটা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা প্যাসেজে একটা কোশ্চেন বা একটা প্যাসেজে ম্যাক্সিমাম 2টো কোশ্চেন থাকে, বাট এই প্যাসেজটাতে 3টে কোশ্চেন ছিল। সো যেহেতু প্যাসেজটা একটু বড়, একটু ভালো করে যদি মানে বুঝে নাও, এই 3টে অ্যান্সারই তোমার ঠিক হতে পারে। আর একটা কোশ্চেনে যেহেতু 2.5 নাম্বার করে থাকে, তোমার এক ধাক্কা এখান থেকে 7.5 নাম্বার উঠে যাবে। কে দেয় 7.5 নাম্বার? ভালো করে পড়ে নিলে ইজিলি উঠে যাচ্ছে। দেখো, why is the methodology adopted in India to count the poor is debatable। কেন আমাদের দেশে যে পুয়ারকে কাউন্ট করার যে মেথডটা রয়েছে, সেটা কেন বিতর্কের মুখে পড়েছে বা ডিবেট কেন হয়? There is some confusion regarding what should constitute the poverty line. There are wide diversity in the condition of the rural and urban poor. There is no uniform global standard for the measuring income poverty. It is based on the proposition of poverty as meager income or buying capacity. খুব ইজি, একদম ইজি, আমরা এইমাত্রই পড়েছি, এটা পারবে।
কোনো লাইনের মানে বা কোনো ইসের মানে যদি ওয়ার্ডের মানে বুঝতে অসুবিধা হয় তাহলে বলবে। এটা বলছে দিস ইজ কনফিউশন রিগার্ডিং দ্য, মানে বলছে কোনটা পভার্টি লাইন হবে তাই নিয়ে সমস্যা আছে। তারপরেরটা বলছে ওয়াইড ডাইভার্সিটি রয়েছে কন্ডিশনের মধ্যে। 3 নাম্বারটাতে বলছে কোনো রকম ইউনিফর্ম গ্লোবাল স্ট্যান্ডার্ড নেই গোটা বিশ্বের মধ্যে। 4 নাম্বারটাতে বলছে যেভাবে পভার্টি মাপা হয়ে থাকে সেটা শুধুমাত্র অর্থনীতি এবং হচ্ছে ক্যাপাসিটি, বাইং ক্যাপাসিটির ওপর, কে কতটা কিনতে পারছে তার উপর বেস করে। শুভম বলছো ডি, আর কেউ, আর কার কি মনে হচ্ছে? মৌসম বলছো ডি। সৌমি ডি, ঠিক আছে, ডি হবে। আর কারো কোনো কনফিউশন নেই তো? কোনো কনফিউশন থাকলে বলবে। গৌরব বলছো ডি, কোনো কনফিউশন? রিয়া ডি, ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ ডি হবে। কারণ এইমাত্র আমরা এতক্ষণ তো তাই পড়ছিলাম না, যে শুধুমাত্র অর্থনীতির ওপর বেস করে এবং কে কতটা কিনতে পারছে। এই যে এইখানে দেখো এইভাবে একটুখানি চেঞ্জ করে দেয় ওয়ার্ডটা। এইখানে দেখো প্যাসেজে লেখা রয়েছে পারচেজিং পাওয়ার, পারচেজিং পাওয়ার দেখেছো এই যে একটা লেখা রয়েছে, এই যে ইট ইজ এক্সক্লুসিভলি রিলাইজ অন দ্য নোশন অফ পভার্টি অ্যাজ ইনসাফিসিয়েন্ট ইনকাম অর ইনসাফিসিয়েন্ট পারচেজিং পাওয়ার। পারচেজিং পাওয়ার মানেও যা, বাইং ক্যাপাসিটি মানেও তাই। বাবা কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়ও লাগছে আজকাল খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আচ্ছা কোথায় পড়াচ্ছিলাম? হ্যাঁ, তো অপশান ডি হবে অ্যান্সার। পরের ইয়েটা বলো, হোয়াই ইজ ইনকাম পভার্টি অনলি ওয়ান মেজার অফ কাউন্টিং দ্য পুয়ার? শুধুমাত্র ইনকাম পভার্টি কেন গরিবকে কাউন্ট করার জন্য ইয়ে থাকে? ইট টক্স অফ অনলি ওয়ান কাইন্ড অফ ডেপ্রিভিয়েশন ইগনোরিং অল আদার্স। আচ্ছা এরপরে এক সেকেন্ড দাঁড়াও, কোশ্চেনটা একটুখানি দেখে নিই। হোয়াই ইজ ইনকাম পভার্টি অনলি ওয়ান মেজার অফ কাউন্টিং দ্য পুয়ার? It talks of only one kind of deprivation ignoring all others. Other deprivation in a human lives having nothing to do with lack of purchasing power. Income poverty is not a permanent condition, it changes from time to time. Income poverty restricts human choices only at a point of time. বলো কি হতে পারে? এটা পারবে সোজা। বলছে যে হোয়াই ইজ ইনকাম পভার্টি, ইনকাম পভার্টি কেন একটা মাত্র অনলি ওয়ান মেজার অফ কাউন্টিং দ্য পুয়ার, কেন আমাদের দেশে অ্যাকচুয়ালি শুধুমাত্র ইনকাম পভার্টিটাকেই এতটা এমফাসাইজ করা হয়? ঠিক আছে বলো কি হবে? এটা একটুখানি ভেতর থেকে না জানলে খুব ডিফিকাল্ট। আমি বলে দেবো কি? না পারলে বলো, আমি বলে দেবো। তবু একটা আন্দাজে বলো দেখি যদি হয়ে যায় কারোরটা। মৌসম বলছো বি মনে হচ্ছে, তাই তো? আদার ডেপ্রিভিয়েশন ইন আ হিউম্যান লাইফ হ্যাভিং নাথিং টু ডু উইথ দ্য ল্যাক অফ, না ভুল। অ্যাকচুয়ালি ইনকামের সাথেই সব কিছু কানেক্টেড। একমাত্র ইনকামই হচ্ছে এমন একটা জায়গা যেটাকে যদি তুমি দেখো, তুমি বাকিগুলোকে একটু হলেও কানেক্ট করতে পারবে। কারণ যার রোজগার ঠিক থাকে তার বাকি সবগুলো একটু একটু হলেও ভালো হবে, হতে বাধ্য, এটা একদম অবধারিত। যার রোজগার ভালো থাকবে তার সব অল্প অল্প হলেও ভালো হবে। রিয়া বলছো ডি, ইনকাম পভার্টি রেস্ট্রিক্টস হিউম্যান চয়েস অনলি অ্যাট আ পয়েন্ট অফ টাইম। না এ হবে অ্যান্সার। ইট টক্স অফ অনলি ওয়ান কাইন্ড অফ ডেপ্রিভিয়েশন ইগনোরিং অল আদার্স। সমস্তগুলোকে ইগনোর করে একমাত্র ইয়ে নিয়ে কথা বলে, ইনকাম নিয়ে কথা বলে, সেই জন্য এটাকে আমরা ইনকাম পভার্টিটাকে মেন হিসাবে রেখেছি। কেন বলো তো? কারণ ওই যেটা আমি বললাম
যে ইনকাম হচ্ছে এমন একটা জায়গা যেটা দেখলে তুমি বাকিগুলো অটোমেটিক একটু হলেও বুঝতে পারবে। বাট তুমি ধরো ইনকাম বাদ দিয়ে যদি অন্য একটা কিছু রাখতে প্যারামিটার লাইক এডুকেশন, ধরো তুমি এখানে ইনকাম না রেখে তুমি শিক্ষা রাখতে, পভার্টি মাপার জন্য তুমি শিক্ষা রাখতে, তো শিক্ষার সাথে এডুকেশন ইজ নট মানে ইনকাম ইজ নট আ টল সব জায়গায় কানেক্টেড হয় না। কারণ বহু লোক, আমি এক্সাম্পল হিসেবে তোমাদের বলতে পারি, আমাদের এলাকাতে প্রচুর পেছন সাইডে সোনাপাড়া আছে। সোনাপাড়া মানে হচ্ছে ওদের এলাকার লোকজন হচ্ছে বেশিরভাগ সোনার দোকানে কাজ করে। তো ওদের হচ্ছে তোমার মানে খুব বেশি শিক্ষিত হয় না, সব ওই ক্লাস 3-4 অবধি পাস করা, কিন্তু কাঁচা টাকা আছে, মানে প্রচুর বড় লোক, সে বাড়ি গাড়ি খাওয়া পয়সা খাওয়া দাওয়া সব আছে। কারণ কি তারা ব্যবসার থেকে পয়সাটা পেয়েছে। তো এডুকেশনের সাথে হচ্ছে তোমার আবার ওই ইয়েটা মানে তোমার টাকাটা তুমি কানেক্ট করতে পারবে না। তুমি হেলথের সাথে পভার্টিকে সবসময় কানেক্ট করতে পারবে না। অনেক বড় লোক আছে অসুস্থ থাকে, অনেক গরিব আছে সুস্থ থাকে। বাট দ্য অনলি থিং দ্য রোজগার বা ইনকাম এমন একটা মেজার যেটার থেকে তোমার যার পয়সা আছে সে হেলথ বেনিফিট পাবে, যার পয়সা আছে সে সমাজে একটা রেসপেক্ট পাবে, যার পয়সা আছে সে ছেলে মেয়েকে শিক্ষিত করাতে পারবে। হ্যাঁ, এবার যদি না করায় সেটা আলাদা কথা, বাট দ্যাট ইজ হিজ অর হার চয়েস। বাট বেশিরভাগ ক্ষেত্রে পয়সা থাকলে বাকি সব হয়। সো দ্যাটস ওয়াই ইনকামটাকেই একমাত্র একটা অনলি মেজার হিসেবে রাখা হয়েছে। সো অপশন এ ইজ দ্য অ্যান্সার। ইট টক্স only one kind of deprivation ignoring all others। সমস্ত কিছুকে ইগনোর করে একটা মাত্র বিষয় নিয়ে কথা বলে এবং যে বিষয়টা বাকি সবকটাকে অটোমেটিক ওভারল্যাপ করে দেয়। সো দ্যাটস ওয়াই অপশন এ হবে অ্যান্সার। ঠিক আছে, 6-এর এ। আচ্ছা, ওই সেম প্যাসেজেই আর একটা কোশ্চেন, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই পভার্টি অফ আ লাইফ? জীবনের গরিবী কোনটাকে বোঝাতে চেয়েছে? অপশন এ বলছে অল ডেপ্রিভিয়েশনস ইন আ হিউম্যান লাইফ হুইচ স্টেম নট অনলি ফ্রম ল্যাক অফ ইনকাম বাট ল্যাক অফ রিয়েল অপরচুনিটি, impoverished state of poor people in rural and urban areas, missed opportunity in the diverse personal circumstances, material as well as non-material deprivations in a human life which restrict human choices permanently। বলো কি হতে পারে? সব থেকে বেস্ট, কিন্তু আবারও বলছি সব থেকে যেটা সুন্দর শুনতে লাগবে সেটা, কারণ একটা আছে দুটো আছে একটু মনে হবে যে একটুখানি এটাও তো হতে পারে ওটাও তো হতে পারে, দুটোকে বাদ দেওয়া যাবে। আর দুটোর মধ্যে থেকে কনফিউশন হবে, যে দুটোর মধ্যে থেকে কনফিউশন হবে সেটা শুনতে সবচেয়ে যেটা ভালো লাগছে, যেটা ফুল মেসেজটাকে প্রোভাইড করতে পারছে, সেটাই অ্যান্সার। বলো। রিয়া এ। আচ্ছা, আর বাকিরা? মৌসমেরও এ। আর কেউ? শুভম এ, সৌমিও এ। গৌরব, কোনো ডাউট থাকলে বলবে, বুঝতে অসুবিধা হলে বলবে। কি মনে হচ্ছে? গৌরবেরও এ মনে হচ্ছে, ঠিক তো? আচ্ছা, সবার এ মনে হচ্ছে? হ্যাঁ, অ্যান্সার এ। অল ডেপ্রিভিয়েশন ইন আ হিউম্যান লাইফ হুইচ স্টেম নট অনলি ফ্রম ল্যাক অফ ইনকাম বাট ল্যাক অফ রিয়েল অপরচুনিটি। শুধুমাত্র রোজগারের থেকে যেই অপরচুনিটির অভাব আসে তা নয়, রিয়েল মানে আমাদের জীবনের সুযোগ যদি আমাদের না থাকে তাহলেও সেটাকে জীবনের পভার্টি বলা হয়ে থাকে। যেটা আমি তখন বোঝালাম মেয়েটার একটা ছেলেটার সিচুয়েশন দিয়ে কেস স্টাডি দিয়ে, ওইটাকে এখানে বলা হচ্ছে। আচ্ছা, আজকে লাস্ট প্যাসেজ আমরা করবো। লাস্ট প্যাসেজটাতেও আমাদের 3টে কোশ্চেন আছে। দেখো, ইন সাম প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য স্টেপলস সাচ এজ রাইস অ্যান্ড হুইট হ্যাজ রিচড আ প্ল্যাটু। বলছি প্ল্যাটু মানে কি? প্ল্যাটু মানে হচ্ছে যেটা না দেখবে পাহাড় কি আস্তে আস্তে ওপরে ওঠে, সমতল ভূমি পুরো লেগে থাকে। আর প্ল্যাটু হচ্ছে একটা জায়গা থেকে ওপরে একটু উঠে আর উঁচুতে আর একটু ওঠে না, পুরো ফ্ল্যাট হয়ে যায়। একটু উঠে পুরো ফ্ল্যাট হয়ে যায়, মানে আর উন্নতির শিখরে ওঠে না। সো সেটাই বলেছে, সাম প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের কিছু কিছু জায়গাতে প্রোডাক্টিভিটি অফ স্ট্যাপলস লাইক রাইস অ্যান্ড হুইট। স্ট্যাপল ফুড মানে আমাদের যেটা প্রাথমিক খাবার, আমরা যেটা সবসময় খেয়ে থাকি, ভাত রুটি এগুলো। তো চাল আর গম এমন একটা জিনিস যেটা কিনা আমাদের এখন প্ল্যাটু হয়ে গেছে। একবার বেড়েছিল, বেড়ে আর উঠছে না, এখন প্ল্যাটু সমতলে চলছে। ঠিক আছে। নাইদার নিউ স্ট্রেনস নর ফ্যান্সি অ্যাগ্রোকেমিক্যালস আর রেজিং দ্য ইয়েলস, মানে তুমি যাই করে নাও না কোনো কেমিক্যালস কোনো কিছু, আলটিমেটলি কোনো স্ট্রেন কিছুতেই কিছু যেন প্রোডাকশন বাড়ছে না। ঠিক আছে, কোনো কিছুতেই ইয়েল্ড মানে হচ্ছে তোমার ওটাকে কি বলে, এক বছরে কথার কথা বলছি, ওটাকে বাংলায় বলা হয়ে থাকে ওটাকে কোয়ালিটি বলতে পারো, মানে ইংলিশে কোয়ালিটি বলা হয় অ্যাকচুয়ালি জিনিসের। ইয়েল্ড মানে হচ্ছে এটাকে বাংলাতে একটা টার্ম আছে শুনে থাকবে, যে ফসলের ফলন বাড়ছে না, কোনো কিছুতেই বাড়ছে না। লাইক ধরো আগে এক কিলোমিটার জায়গাতে বা 1 স্কোয়ার ফিটে 1 লাখ স্কোয়ার ফিটে এতটা জিনিস হতো, তো এখন তার থেকে কমে গেছে বা সেম আছে, কোনোভাবে প্রোডাকশন বাড়ছে না, মানে প্রোডাক্টিভিটি বাড়ছে না। ঠিক আছে, তো সেইটাকে বলা হয় ইয়েল্ড। হ্যাঁ, উৎপাদন এক্স্যাক্টলি, ভালো একটা টার্ম হচ্ছে ফলন বা উৎপাদন, এই ধরনের টার্ম ইউজ হয়। তো
তো সেটাই বলছে যে ইয়েল্ডটা বাড়ছে না। নর ইজ দেয়ার সাচ আনফর্মড ল্যান্ড লেফট দ্যাট ইজ সুইটেবল টু বি ব্রট আন্ডার দ্য প্লাউ, এমন কোনো জায়গাও ফেলা নেই যেটাকে আমরা চাষের আন্ডারে নিয়ে আসতে পারি। প্লাউয়ের আন্ডারে আনা মানে হচ্ছে আন্ডার এগ্রিকালচার, প্লাগ মানে হচ্ছে চাষ, ওটাকে কি বলে লাঙল, তো এক্ষেত্রে প্লাউ টার্মটার মানে হচ্ছে চাষের আন্ডারে আনা। আচ্ছা, ইফ গ্লোবাল টেম্পারেচার কন্টিনিউস টু রাইজ সাম প্লেসেস উইল বিকাম আনসাস্টেইনেবল ফর ফার্মিং, যদি বিশ্ব উষ্ণায়ন, বিশ্বের টেম্পারেচার ওয়ার্ল্ড মানে যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি, গ্লোবাল টেম্পারেচার যদি বাড়তে থাকে আরও, তাহলে বহু জায়গা আছে যে জায়গাগুলো টোটালি চাষের জন্য অযোগ্য হয়ে যাবে আর সেখানে কোনোভাবে চাষ করা পসিবল হবে না। আচ্ছা, তার জন্য কি বলছে, দাঁড়াও এক সেকেন্ড, কন্টিনিউস। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ক্যান হেল্প ওভারকাম দিস প্রবলেমস, বলছে যে টেকনোলজি যেটা রয়েছে সেটাকে যদি প্রপার আমরা অ্যাপ্লাই করি তাহলে সেটা আমাদেরকে হেল্প করতে পারে এই যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য। এগ্রিকালচার টেকনোলজি ইজ চেঞ্জিং ফাস্ট, যেহেতু এগ্রিকালচারের টেকনোলজি যত দিন যাচ্ছে খুব তাড়াতাড়ি বদলাচ্ছে। মাচ অফ দিস চেঞ্জ ইজ বট অ্যাবাউট বাই অ্যাফ্লুয়েন্ট ফার্মার্স ইন দ্য ওয়েস্ট অর দ্য আমেরিকাস, বেশিরভাগ চেঞ্জ বা বদল আসছে কোথার থেকে, এই আমেরিকা বা হচ্ছে তোমার আফ্রিকা, ওয়েস্ট পশ্চিমের যে দেশগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে, ঠিক আছে। টেকনিক্স ডেভেলপড ইন দ্য ওয়েস্ট, মানে পাশ্চাত্য দেশের যে টেকনিকগুলো ডেভেলপ হয়েছে, আর বিং অ্যাডাপ্টেড ইন সাম প্লেসেস টু মেক ট্রপিক্যাল ক্রপস মোর প্রোডাক্টিভ, অনেক জায়গাতেই ব্যবহার করা হচ্ছে যাতে ট্রপিক্যাল ক্রপ যেগুলো রয়েছে সেগুলোকে আরও ভালো করে আমরা হচ্ছে করতে পারি, ব্যবহার করতে পারি, বা প্রোডাক্টিভ যাতে হয়, আরও বেশি উৎপাদনের সংখ্যা বাড়ে। টেকনোলজি ইজ অফ লিটল ইউজ ইফ ইট ইজ নট অ্যাডাপ্টেড, টেকনোলজি যদি সঠিকভাবে অ্যাডাপ্ট করা না হয়, কাজে লাগানো না হয়, তাহলে সেটা লিটল ইউজ মানে কোনো মানেই নেই, সেটা থাকা না থাকা সমান, লিটল ইউজ মানে কোনো কাজে লাগবে না যেটা। আচ্ছা, তারপর বলছে ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি যেগুলো রয়েছে, ডেভেলপিং ওয়ার্ল্ড মানেই ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে, ইস্টের দিকে বলা হয়, পূর্বের যে দেশগুলো রয়েছে তাদের কথা বলছে। ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড দ্যাট অ্যাপ্লাইজ অ্যাজ মাচ টু এক্সিস্টিং ফার্মিং টেকনিক অ্যাজ ইট ডাজ টু দ্য লেটেস্ট অ্যাডভান্স ইন দ্য জেনেটিক মডিফিকেশন, বলছে এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে এই যে টেকনোলজিটা রয়েছে দ্যাট অ্যাপ্লাইজ অ্যাজ মাচ টু এক্সিস্টিং ফার্মিং টেকনিক্স, এখন যে টেকনিকগুলো ব্যবহার হচ্ছে তার সাথে এটাকে অ্যাড করতে হবে, অ্যাজ ইট ডাজ টু দ্য লেটেস্ট অ্যাডভান্সেস ইন জেনেটিক মডিফিকেশন, ঠিক যেভাবে আমরা জেনেটিক মডিফিকেশন করেছি। জেনেটিক মডিফিকেশন কি হয়, গাছের কিছু জিন যদি খারাপ থাকে সেই জিনটাকে রিপ্লেস করে দিয়ে তার জায়গায় ভালো জিনকে অ্যাড করা হয়, ট্রান্সপ্ল্যান্ট করা হয়, তো সেটার মাধ্যমে মডিফাই করা হয়, জিনিসটাকে চেঞ্জ করা হয়। সো জেনেটিক মডিফিকেশনের আন্ডারে অনেকগুলো টার্ম পড়ে, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ে, জেনেটিক ট্রান্সপারেন্ট পড়ে, জেনেটিক ট্রান্সপারেন্ট পড়ে, এভাবে করে জেনেটিক মডিফিকেশনস হয় বা চেঞ্জেস হয়, যেমন বিটি কটন, তারপরে আরও রয়েছে বেশ কিছু অর্গ্যানিক ফার্মিংয়ের মধ্যে যেগুলোকে নিয়ে আসা হয়, তো এই জিনিসগুলোকে করা যেতে পারে। তারপরে কি বলছে, genetic modification extending to the smallholders and subsistence farmers of Africa, Asia, the best of today's agricultural practice in such simple matters as how much fertilizer to apply and when would lead to a greatly increased availability of the food for the humanity. কি বলছে এক্সটেন্ডিং টু দ্য স্মল হোল্ডার মানে যারা ছোট চাষি, ছোট জমি আছে, হোল্ডার মানে জমি কতটা হোল্ড করছে, ঠিক আছে, অ্যান্ড সাবসিস্টেন্স ফার্মার্স, সাবসিস্টেন্স মানে হচ্ছে যারা তোমার চাষটাকে একটু অ্যাডভান্স লেভেলে করে, সামান্য, একটা হয় হচ্ছে তোমার একদম পুরনো সিস্টেম, আর একটা সাবসিস্টেন্স মানে হচ্ছে যারা কনজামশনের জন্য যে চাষটা করে থাকে, খায় আর কি, চাষ করে ব্যবসা করে না, এক্সপোর্ট ইম্পোর্ট করে না, লাইক তারা কনজিউম করে ফেলে, ঠিক আছে। ফার্মার্স অফ আফ্রিকা, এশিয়া, এই সমস্ত জায়গার যে চাষিরা রয়েছে তাদেরকে কি করা হচ্ছে, দ্য বেস্ট অফ টুডেজ এগ্রিকালচারাল প্র্যাকটিস, তাদেরকে সেগুলো শেখানো হোক যে এখন সব থেকে বেস্ট এগ্রিকালচারাল প্র্যাকটিস কোনগুলো রয়েছে, ঠিক আছে, ইন সাচ আ সিম্পল ওয়েতে, মানে এমনভাবে সহজভাবে শেখানো হবে যাতে তারা শিখে যেতে পারবে যে কখন ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হয়, যাতে কিনা ফুডের প্রোডাকশন আরও পরিমাণে বাড়ে, ঠিক আছে। আচ্ছা, সো উড থিংস লাইক বেটার রোডস অ্যান্ড স্টোরেজ ফেসিলিটিস টু অ্যালাউ ফর দ্য ক্যারিয়েজ অফ সারপ্লাসেস টু মার্কেটস অ্যান্ড রিডিউস দ্য ওয়েস্টেজ, বলছে কি, এবং কিভাবে এই জিনিসগুলোকে আমরা খাবো তো বটেই, তার সাথে সাথে কোন রাস্তা ব্যবহার করবো, কোভাবে স্টোরেজ করে রাখবো যাতে নষ্ট না হয়, ওয়েস্টেজ করা যাবে না, যেটা এক্সট্রা থাকবে খাওয়ার পর যে জিনিসগুলো এক্সট্রা থাকবে, কারণ কি হয় বলতো, স্মল হোল্ডার যারা হয় বা সাবসিস্টেন্স ফার্মার যারা হয় না, তারা নিজেদের কনজামশনের পর যেটা এক্সট্রা থাকে তাদের বলতে গেলে ফেলানি যায়, নষ্ট হয়, তো তারা ওই জিনিসটাই জানে না যে কোন রাস্তা দিয়ে গেলে এক্সপোর্ট ইম্পোর্ট হয় বা কোথা থেকে গেলে পরে জিনিসগুলো আমরা বিক্রি করতে পারবো যাতে জিনিসটা নষ্ট না হয় এবং সেখান থেকে কিছু বিজনেস করতে পারবো, সেই আইডিয়াগুলো তাদের থাকে না। তো বলছে সেই আফ্রিকা এবং এশিয়া দেশের যে ছোট চাষিরা রয়েছে তাদেরকে এই নলেজগুলো প্রোভাইড করতে হবে যাতে কিনা তারা সেই খাবারের যে ওয়েস্টেজ রয়েছে, ফুড ওয়েস্টেজ যাতে না হয়, ঠিক আছে। তো এর উপর বেস করেও 3টে কোশ্চেন রয়েছে। বেসড অন দ্য অ্যাবাভ প্যাসেজ দ্য ফলোইং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড, কি অ্যাজাম্পশনস রয়েছে দেখো। 1 নাম্বার, ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচারাল টেকনোলজি ইজ কনফাইন্ড টু ডেভেলপ কান্ট্রিজ, বলছে এগ্রিকালচারাল টেকনোলজি শুধুমাত্র
ডেভেলপ কান্ট্রিদের কাছেই রয়েছে, আর কারোর কাছে নেই। এগ্রিকালচারাল টেকনোলজি ইজ নট অ্যাডাপ্টেড ইন ডেভেলপিং কান্ট্রিজ, বলছে এগ্রিকালচারাল টেকনোলজি ডেভেলপিং কান্ট্রিতে নেই, ঠিক আছে, বা অ্যাডাপ্টেড হয় না। বলো কোনটা হবে? খুব ইজি কিন্তু এটা, একটু ভালো করে প্যাসেজের লাইন পড়লেই পেয়ে যাবে। ওপর ওপর ভাববে না, একটু ডিটেলে ভাবো, লাইনটা একটু খুঁটিয়ে পড়ো, একটা লাইনের মধ্যেই রয়েছে অ্যান্সার। এইটুকু বলতে পারি, যদি 1 নাম্বার স্টেটমেন্ট ঠিক হয় তাহলে 2ও ঠিক, যদি 2 ঠিক হয় তাহলে 1ও ঠিক, যদি 1 ভুল হয় তাহলে 2ও ভুল, যদি 2 ভুল হয় তাহলে 1ও ভুল। বোথ আর কানেক্টেড স্টেটমেন্ট, মানে একটা ঠিক হলে আরেকটা ঠিক হতে বাধ্য, আর একটা ভুল হলে আরেকটা ভুল হতে বাধ্য। মানে এরকমটা পসিবল নয় যে ইদার 1 বা 2, মানে তার এ আর বি বাদ হয়ে যায়, এ আর বি বাদ হয়ে যাবে, এ আর বি বাদ হয়ে যাবে, হয় দুটোই ঠিক না হয় দুটোই ভুল। গৌরব বলছো সি, মৌসম বলছো সি, মানে তোমরা বলতে চাইছো দুটোই ঠিক। আর কেউ ভেবে দেখো, ভালো করে ভেবে বলো কি হতে পারে, আর কে কি বলবে বলো। কিছু মনে হচ্ছে আর কারণ? শুভমেরও সি মনে হচ্ছে, সবার সি মনে হচ্ছে, মানে তা তোমাদের কথা অনুসারে দুটোই ঠিক? একটু ভাবো, একটু ভাবো, না দুটোই ঠিক নয়, দুটোই ভুল। একটা স্টেটমেন্টেই সেটা প্রুভ হয়ে যাচ্ছে। দেখো, জেনেটিক মডিফিকেশন অলরেডি এক্সিস্ট ইন ইন্ডিয়া, বিটি কটন ইন্ডিয়াতেই আছে। জেনেটিক মডিফিকেশন আমি যেটা বোঝাচ্ছিলাম একটু আগে, জেনেটিক মডিফিকেশন ইন্ডিয়াতে আছে, সো দ্যাট ইজ আ টেকনোলজি। এই যে বলছে ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচারাল টেকনোলজি ইজ কনফাইন্ড টু ডেভেলপ কান্ট্রিজ, এই শুধুমাত্র টেকনোলজি একমাত্র ডেভেলপ কান্ট্রিতেই আছে, আর কোথাও নেই না। তাহলে জেনেটিক মডিফিকেশন ইন্ডিয়াতে এলো কোথার থেকে? বিটি কটন বানালো কিভাবে? এগ্রিকালচারাল টেকনোলজি ইজ নট অ্যাডাপ্টেড ইন ডেভেলপিং কান্ট্রি, এই দুটোর মানে তো তাই দাঁড়ায়। এগ্রিকালচার বলছে যে ডেভেলপ কান্ট্রিতেই শুধুমাত্র টেকনোলজি আছে, পরের স্টেটমেন্টে বলছে যে এগ্রিকালচার টেকনোলজি ডেভেলপিং কান্ট্রিতে নেই। তাহলে জেনেটিক মডিফিকেশনসটা এলো কোত্থেকে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এলো কোত্থেকে? রয়েছে তো অলরেডি। শুধুমাত্র এখানে কি বলেছে যে ডেভেলপিং কান্ট্রির যারা ছোট ফার্মল্যান্ড বা ফার্মার রয়েছে তারা এটা জানে না যে কিভাবে কখন কি করতে হবে, কখন কোন জিনিসটা ব্যবহার করতে হবে যাতে খাবারটা নষ্ট না হয়। ঠিক আছে, দেখো লাস্টে লেখা রয়েছে হাউ মাচ ফার্টিলাইজার টু অ্যাপ্লাই, ওয়েন উড লিড টু গ্রেটলি ইনক্রিজড অ্যাভেলেবিলিটি ফর দ্য ফুড, কখন অ্যাপ্লাই করতে হবে, কতটা অ্যাপ্লাই করতে হবে যাতে খাবারের পরিমাণ বাড়ে, এবং খাবার যতটা তৈরি হবে, ফুড যতটা তৈরি হবে, সেই সারপ্লাস মানে অতিরিক্তটা, এক্সট্রাটাকে কিভাবে মার্কেটে পাঠাতে হবে যাতে কিনা ওয়েস্টেজ রিডিউস হয়, খাবার নষ্ট না হয়। তারা এই বিষয়টা জানে না, তাদের কাছে টেকনোলজি নেই এরকমটা নয় কিন্তু। তাহলে জেনেটিক মডিফিকেশন ইন্ডিয়াতে কোনোদিনও হতেই পারতো না। ইন্ডিয়াতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, মডিফিকেশন আছে, জেনেটিক, আমি এইমাত্র ওই কারণেই বললাম যে একটা যদি ঠিক প্রমাণ হয় তাহলে বাকি দুটোই ঠিক হয়ে যাবে। কারণ ওই জাস্ট রাম শ্যাম নয়, পরেরটাতে লেখা শ্যাম রাম নয়, ব্যাপারটা হয়ে গেছে এরকম। প্রথমটাতে লেখা রয়েছে এগ্রিকালচারাল টেকনোলজি শুধু ডেভেলপ কান্ট্রিতে রয়েছে, পরেরটাতে বলেছে ডেভেলপিং কান্ট্রি এগ্রিকালচার টেকনোলজি জানে না। কিন্তু এটা তো ভুল প্রমাণ অলরেডি হয়ে গেছে যে ইন্ডিয়াতে যে ডেভেলপিং কান্ট্রিতে যে, এই যে দেখো লাইনটা পড়ো, ভালো করে পড়ো, এই লাইনটা পড়বে, টেকনোলজি ইজ অফ লিটল ইউজ, ইজ নট অ্যাডাপ্টেড ইন দ্য ডেভেলপিং কান্ট্রি দ্যাট অ্যাপ্লাইজ অ্যাজ মাচ টু এক্সিস্টিং ফার্মিং টেকনিক অ্যাজ ইট ডাজ টু দ্য লেটেস্ট অ্যাডভান্সেস ইন দ্য জেনেটিক মডিফিকেশন। ভালো করে পড়ো, এক্সিস্টিং ফার্মিং টেকনিক, এক্সিস্টিং ফার্মিং টেকনিক মানে অলরেডি ডেভেলপিং কান্ট্রিতে যে ফার্মিং টেকনিকগুলো আছে তার সাথে এক্সট্রা করে কিছু যেগুলো নতুন আসছে সেগুলোকে অ্যাড করো। তার মানে অলরেডি ডেভেলপিং কান্ট্রিতে ফার্মিং টেকনিক জানে, নাহলে এই লাইনটা কেন বলতে এক্সিস্টিং, অলরেডি যেটা থাকে তাকেই এক্সিস্টিং বলা হয়, এক্সিস্ট করছে যে। ক্লিয়ার? সো অলরেডি স্টেটমেন্ট দুটোই ভুল, একটা ভুল হওয়াতে দুটোই ভুল হয়ে গেছে। অপশন ডি, নাইদার ওয়ান নট টু। ঠিক আছে, কোনো কনফিউশন এখনও থাকলে বলবে, কোনো কনফিউশন আছে কি? এবার বোঝা গেছে যে কেন দুটোই ভুল হলো?
বলেই দিয়েছে যে এক্সিস্টিং ফার্মিং টেকনিকে অলরেডি রয়েছে জেনেটিক মডিফিকেশনস, তো তার সাথে নতুন কিছু যেগুলো পাওয়া যাবে সেটা অ্যাড করতে হবে জাস্ট, ঠিক আছে? তো শুধুমাত্র টেকনোলজি ডেভেলপ কান্ট্রিতে আছে এরকমটা নয়। হ্যাঁ, ওদের কাছে একটু বেশি আছে, দ্যাট ইজ ট্রু, বাট তার মানে এই নয় যে আমাদের কাছে কিছুই নেই, আমাদের কাছে আছে কিছু, বাট অল্প আছে। পরের কোশ্চেন, কোনো ডাউট নেই তো? থাকলে বলবে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় যে দিদি এটা কেন হলো বুঝতে পারলাম না, বলবে। 9 নম্বর প্রশ্নে আসছি। বেসড অন দ্য অ্যাভাব প্যাসেজ দ্য ফলোইং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। পুয়ার কান্ট্রিজ নিড টু ব্রিং অ্যাবাউট চেঞ্জ ইন দেয়ার এক্সিস্টিং ফার্মিং টেকনিক। Developed countries have better infrastructure and they waste less food. Developed countries have better infrastructure and they waste less food. নিজে নিজে ভেবে নেব না, আবারও বলছি, নিজে নিজে ভেবে নেব না, প্যাসেজে যা বলা আছে তার মধ্যে থেকে ভাববো, নিজে নিজে ভেবে নেবে না। রামের কাছে পেন নেই তার মানে এই নয় যে শ্যামের কাছে পেন আছে। রামের কাছে পেন নেই এই অবধিই ভাববো, শ্যামের কাছে পেন আছে আমি কি করে জানলাম? আমায় তো বলেনি কেউ। নিজে নিজে ভাববে না। মৌসম বলছো সি, মানে দুটোই ঠিক? একটু ভাবো, সি নয়। দুটোই ভুল লাগছে। দেখো একটা কথা জানবে, আমি যেটা বললাম যে নিজের থেকে কিছু ভেবে নেবে না, এটা যেমন ঠিক, আবার অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখবে জেনারেল স্টেটমেন্ট সবসময় ঠিক হয়, যে জেনারেল, কোনো এক্সট্রিম নয়। এর আগের যে কোশ্চেনটা দেখো, এই যে 8 নম্বর প্রশ্নে দুটো স্টেটমেন্টই এক্সট্রিম ছিল। ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচারাল টেকনোলজি ইজ কনফাইন্ড টু ডেভেলপ কান্ট্রিজ, না এটা তো এক্সট্রিম। এটা কখনো হতে পারে একটা জিনিস শুধুমাত্র ডেভেলপ কান্ট্রি জানে আর ডেভেলপিংটা জানবে না? এগ্রিকালচারাল টেকনোলজি ইজ নট অ্যাডাপ্টেড টু ডেভেলপিং কান্ট্রি, এটাও এক্সট্রিম, যে এরা টেকনোলজি জানেন অ্যাডাপ্ট করতে, এটাও তো এক্সট্রিম একটা স্টেটমেন্ট, যে কারোর সম্পর্কে নিন্দা করা খুব এক্সট্রিমভাবে। বাট যদি কেউ বলে যে ক্যান, মে, এরা জানতেও পারে নাও জানতে পারে, যদি এভাবে বলতো তাহলে মেবি স্টেটমেন্টটা ঠিক হতো। তো দেখো প্রথম যে স্টেটমেন্টটা রয়েছে, পুয়ার কান্ট্রিজ নিড টু ব্রিং অ্যাবাউট চেঞ্জেস ইন দেয়ার এক্সিস্টিং ফার্মিং টেকনিক। নিড টু চেঞ্জ, প্রয়োজন আছে কিছু বদল করা, সত্যিই তো তাই, কারণ এই গোটা প্যাসেজে তো এটাই বলা রয়েছে ডেভেলপিং কান্ট্রিগুলোর, বা পুয়ার কান্ট্রি মিনস এখানে ডেভেলপিং কান্ট্রিকেই বোঝানো হয়েছে, পুয়ার কান্ট্রিগুলোর কী করা দরকার, কিছু বদল আনা দরকার, তাদের যে বর্তমানে এক্সিস্টিং ফার্মিং টেকনিক রয়েছে তাতে কিছু বদল আনবে। সত্যিই তো তাই, এই জন্যই তো এত বড় একটা প্যাসেজ আমরা পড়লাম, না হলে তো পড়তাম না এত বড়টা। যদি তাদের সবটা ভালোই হতো তাহলে তো কোনো দরকারই ছিল না চেঞ্জেসের, তো এটা তো ঠিক। কিন্তু পরের স্টেটমেন্টে দেখো, ডেভেলপড কান্ট্রিজ হ্যাভ বেটার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দে ওয়েস্ট লেস ফুড। বেটার ইনফ্রাস্ট্রাকচার অব্দি তবু ঠিক ছিল, দে ওয়েস্ট লেস ফুড, তুমি কোথার থেকে জানলে? আমাকে বলো, তুমি কোথার থেকে জানলে যে তারা কম খাবার নষ্ট করে? এটা তো কোথাও লেখা নেই প্যাসেজে। বলা হয়েছে যে যাতে আমাদেরকে, মানে ডেভেলপিং কান্ট্রিগুলোর যাতে খাবার নষ্ট না হয়, সেটা ঠিক আছে। রাম খাবার নষ্ট করে না, এটা ঠিক আছে, মেনে নিলাম, বাট শ্যাম যে খাবার নষ্ট করে তার কি গ্যারান্টি আছে? তার তো কোনো গ্যারান্টি নেই। তো সেই রকমই যে ডেভেলপিং কান্ট্রিগুলোকে বারণ করতে ইট ইজ ঠিক আছে, ফাইন, বাট ডেভেলপ কান্ট্রি যে খাবার নষ্ট করে না এবং তাদের কাছে যে বেটার ইনফ্রাস্ট্রাকচার আছে সেটার প্রমাণ তো এই প্যাসেজে কোথাও আমরা পাইনি, বা কোথাও তো লেখাও পাইনি। সো আমি ওই জন্য বারবার বলছিলাম যে স্টেটমেন্ট প্যাসেজে নেই সেটা আমরা ভাববই না, ঠিক আছে? যেটা আছে শুধু তার মধ্যে লিমিটেড থাকবো। সো অপশান এ। আচ্ছা, এ কেউ বলেছো, গৌরব বলেছো এ, শুভম বলেছো এ, হ্যাঁ এ হবে, ঠিক আছে? এক ঠিক দুই ভুল। লাস্ট কোশ্চেন, বেসড অন দ্য অ্যাবাভ প্যাসেজ দ্য ফলোইং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। কি কি অ্যাজাম্পশনস দেখো? গ্রোয়িং এনাফ ফুড ফর জেনারেশনস উইল বি আ চ্যালেঞ্জ ফর জেনারেশনস, আপকামিং জেনারেশন, ভবিষ্যতের কথা বলা হচ্ছে। খাবার তৈরি করা আপকামিং জেনারেশনের জন্য একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কর্পোরেট ফার্মিং ইজ আ ভায়াবল অপশন ফর ফুড সিকিউরিটি ইন দ্য পুয়ার কান্ট্রিজ। কর্পোরেট ফার্মিং একটা ভায়াবল অপশন হতে পারে, একটা ভালো অপশন হতে পারে ফর ফুড সিকিউরিটি ইন দ্য পুয়ার কান্ট্রি, গরিব দেশগুলোতে একটা ভায়াবল অপশন। ভায়াবল মানে হচ্ছে যেটা কাজে লাগবে, ঠিক আছে? গুড অপশনস ইউ ক্যান সে।
যেটা ঠিকঠাক কাজ করবে, লাইক ডুয়েবল। ভায়াবল মিনস হচ্ছে এখানে ডুয়েবল, যেটা যেটা টিকে থাকে, ঠিক আছে, সেরকম একটা ভালো একটা অপশানস হিসাবে কাজ করতে পারে কর্পোরেট ফার্মিং। বলো কি হতে পারে? কর্পোরেট ফার্মিং মানে হচ্ছে যেখানে ফার্মটা গরিব ফার্মদের হাত থেকে, গরিব চাষিদের হাতে, কারণ তাদের কাছে সেই নলেজটা সেই পরিমাণ নেই, নিয়ে বড় কোনো কোম্পানি বা কর্পোরেশনের আন্ডারে দেওয়া হবে। তারা হচ্ছে তাদের দেখাশোনা সব কিছু করবে। লাইক চাষি, গরিব চাষি বলে বা ছোট চাষি বলে কিছু থাকবে না, সব ছোট চাষিদেরকে মার্জ করে একটা বড় কোম্পানির আন্ডারে দিয়ে দেওয়া হবে, এবং বড় কোম্পানিটা ফার্মিং ল্যান্ডগুলোকে কন্ট্রোল করবে, চাষিদেরকে একটা মান্থলি স্যালারি বেসিসে টাকা দেবে, এবং তারা বিষয়টা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে ম্যানেজ করবে, যাতে কিনা তাদের জিনিসপত্র নষ্ট কম হয়। তারপর হচ্ছে এক্সট্রা খাওয়ার পর যেটা থাকবে সেটা বিক্রির জন্য তারা একটা বিজনেস ইডিওলজি থেকে ব্যাপারটা দেখবে, ঠিক আছে। ওই যে আমি তখন বলেছিলাম কজ অ্যান্ড এফেক্ট থেকে ভাববে, কজ অ্যান্ড এফেক্ট থেকে ভাবো। এফেক্ট প্যাসেজের মধ্যে বলা আছে, তার কজ কি হতে পারে অ্যান্সারে আছে। আচ্ছা, গৌরব বলছো বি, মানে তোমার মনে হচ্ছে 2 ঠিক 1 ভুল। আরেকটু ভাবো। রিয়া এ, রিয়া এ বলছো। শুভম সি, শুভমের দুটোই ঠিক মনে হচ্ছে। একজনের এক একটা মনে হচ্ছে, এবার একজন ডি বলে দাও, হয়ে যাবে। একটু ভেবে নাও, একটু ভেবে নাও। মৌসামেরও বি মনে হচ্ছে, তাই তো? তাহলে সবার বলা হয়ে গেছে। আচ্ছা দেখো, প্রথম যে স্টেটমেন্ট, আমি অ্যান্সারে পরে আসছি। প্রথম স্টেটমেন্টটা বলছে গ্রোয়িং এনাফ ফুড ফর জেনারেশনস উইল বি আ চ্যালেঞ্জ। এইটাই নিয়েই তো এত বড় প্যাসেজটা। অবশ্যই 1 নাম্বার ঠিক, কারণ হচ্ছে আমাদের এই যে ভবিষ্যতে এই যে বারবার বলছে যে যেভাবে এখন এগ্রিকালচার চলছে তাতে পরের জেনারেশনের জন্য গিয়ে খাবার পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। এখন থেকে যদি এগ্রিকালচারকে ঠিক না করা হয়, একটা সময় আসবে যখন গিয়ে আর কিন্তু কিচ্ছু থাকবে না। তো বলছে যে ভবিষ্যতে গিয়ে কিন্তু একটা খাবার জোগাড় করাটা বড় চ্যালেঞ্জ, কারণ এটা তো এক্সট্রিম কিছু বলেনি। এটা কি ভুল কিছু? যদি এটা জেনারেল স্টেটমেন্ট হিসেবেও আমি দেখি, এটা তো একটা জেনারেল স্টেটমেন্ট। গ্রোয়িং ফুড, দেখো একটা জিনিস বুঝতে হবে, ইম্পসিবল অ্যান্ড চ্যালেঞ্জ, যদি এই টার্মটা ইম্পসিবল লিখতো তাহলেই স্টেটমেন্টটা রং হয়ে যেত, তাহলেই স্টেটমেন্টটা রং হয়ে যেত। যেহেতু এখানে চ্যালেঞ্জ বলেছে, আমরা বলি না কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। সো খাবার এই ভবিষ্যতে গিয়ে এনাফ ফুড গ্রো করাটা একটা কঠিন কাজ হবে, কিন্তু অসম্ভব হবে না। এই স্টেটমেন্টটাই যদি এভাবে লিখতাম, গ্রোয়িং এনাফ ফুড ফর জেনারেশন উইল বি ইম্পসিবল ইন ফিউচার, এটা ভবিষ্যতেই অসম্ভব হয়ে যাবে, এটা কখনো হতে পারে? তাহলে ভবিষ্যতের মানুষ কি না খেয়ে মরবে? এটা কখনো হয় না। এটা একটা এক্সট্রিম স্টেটমেন্ট হতো, বাট এটা তো তা বলেনি। এটা বলেছে একটা চ্যালেঞ্জ হবে, এটা একটা ভবিষ্যতের একটা সমস্যা হবে। হ্যাঁ, হতেই পারে, কঠিন পরিস্থিতি আসতেই পারে খাবার ইয়ে নিয়ে, কারণ যা সিচুয়েশন তাতে তো আসতেই পারে। সো স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। এখানে চ্যালেঞ্জ বলেছে, সো এটা জেনারেল স্টেটমেন্ট, এটা ইম্পসিবল বলেনি কিন্তু, ঠিক আছে। সো স্টেটমেন্ট 1 কারেক্ট। স্টেটমেন্ট 2 বা কেন হলো না? স্টেটমেন্ট 2 ভুল, অ্যান্সার হবে এ। কেন ভুল হবে শোনো, কারণ হচ্ছে কর্পোরেট ফার্মিং না, কর্পোরেট একটা এমন একটা জিনিস এখন অবধি তোমরা আমার কাছে পড়োনি, যার জন্য হয়তো একটু আইডিয়াতে নেই। ইকোনমি দুটো জিনিসের উপর দাঁড়িয়ে চলে, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। পাবলিক হচ্ছে সরকারি, আর প্রাইভেট হচ্ছে কর্পোরেটের হাতে থাকে, কর্পোরেট কোম্পানির হাতে থাকে। এইবার যখন না পাবলিকের হাতে, সরকারের হাতে যে জিনিসটা থাকে, সেইটা সরকার সবসময় গরিবদের কথা ভাবে। সরকার এমন স্কিম আনে, এমন জিনিস আছে আনে, বা যে পয়সা দিয়ে আনে সেটাতে অল্প পয়সা হয়। দেখবে গরিব বাচ্চারা কোথায় পড়ে? সরকারি স্কুলে পড়ে। গরিব লোকেরা কোন ট্রেনে চলে? সরকারি ট্রেনে চলে। বড় লোকরা কোন ট্রেনে চলে? প্রাইভেট গাড়িতে চলে। বড় লোকরা কোন স্কুলে পড়ে? প্রাইভেট স্কুলে পড়ে। সো কর্পোরেট ইজ প্রাইভেট। সো গরিব দেশে যদি প্রাইভেটের হাতে দায়িত্ব চলে যায়, তাহলে কি হবে? প্রাইভেট নিজের বিজনেস মডেল বেশি ফলো করবে, প্রাইভেট বেশি মুনাফা রাখবে। আর এক্সপ্লয়েট কারা হবে? গরিব চাষিরা এক্সপ্লয়েট হবে, কারণ তাদের জমি নিয়ে নিচ্ছে, তাদের জমিতে চাষ করছে। এবং তারা আগে কি ভাবে? গরিবরা কি ভাবে? আগে আমি খাবো, খাওয়ার পর যেটা এক্সট্রা থাকবে আমি বেচবো। বাট কর্পোরেট কি ভাববে? কর্পোরেট বিজনেস মডেলে ভাববে। কর্পোরেট ভাববে আগে আমি ব্যবসা করবো, তারপর যেটা থাকবে আমি চাষিকে খেতে দেবো।
বোঝা গেছে? সো যখন ব্রিটিশদের আন্ডারে ভারতবর্ষ ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইট ওয়াজ আ কর্পোরেট কোম্পানি, সো তার আন্ডারে যখন চাষিরা চাষ করতো তাদেরকে কী করতো, লিমিটেড পয়সা দেওয়া হতো এবং তাদের নিজেদের চাষের পয়সারও ম্যাক্সিমাম জিনিস তাদেরকে দিয়ে দিতে হতো। ঠিক আছে, তাদের রোজগারের পয়সাটাকেও অবধি তাদের ট্যাক্স হিসাবে বা ইয়ে হিসাবে উৎপন্ন ফসলের ভাগ হিসাবে দিয়ে দিতে হতো রায়তওয়ারি বা মহলবাড়ি এই ধরনের সিস্টেমের আন্ডারে। সো কর্পোরেট গরিব দেশে কখনো খাটে না, গরিব দেশে সবসময় কিন্তু ভায়াবল অপশান হয় না। ঠিক আছে, ভায়াবল অপশান সবসময় হয় যেটা প্রাইভেট বা পাবলিকের হাতে থাকবে, সরকারের হাতে থাকবে, সরকার কন্ট্রোল করবে, যেটা সেটা অনেক অল্প পয়সায় সস্তাতে হয়, যেটা বর্তমানে ইন্ডিয়াতে হয়। এমএসপি দেওয়া হয়, মিনিমাম সাপোর্ট প্রাইস। যদি চাষ ভালো হোক মন্দ হোক, তোমার কোনো বছর খরা আসুক বৃষ্টি আসুক যাই আসুক, সরকার তোমাকে একটা মিনিমাম সাপোর্ট প্রাইস দেবে, যে তোমার এটা তৈরি করতে যেটুকু খরচ হয়েছে সেই পয়সাটুকু সরকার তোমাকে দেবে। কারণ চাষেতেও চাষিরা লাগায় অনেক গাছ ঠিকই, বাট সেই পরিমাণ ফসল তো তারা পায় না, পোকায় নষ্ট করে দেয়, ঝড় বৃষ্টি হয়, খরা হয়, বন্যা হয়, সেই জন্য। সো সেই জন্য কি করা হয়, কর্পোরেটের হাতে গরিব দেশকে অ্যাপ্লাই হয় না। এটা বড়লোক কান্ট্রিতে হয়। ধরো এইটা যদি এভাবে লিখতো না যে কর্পোরেট ফার্মিং ইজ আ ভায়াবল অপশন ফর ফুড সিকিউরিটি ইন আ ডেভেলপ কান্ট্রি, অ্যান্সারটা ঠিক হতো, বাট এটা পুয়ার কান্ট্রি বলেছে, সেই জন্য অ্যান্সারটা ঠিক হলো না। বোঝা গেছে? সো অপশান এ, ওয়ান অনলি। কোনো ডাউট থাকলে বলবে। এই 10টা কোশ্চেনে যা আমরা সলভ করেছি সেই রিলেটেড যদি কোনো ডাউট থাকে, প্রশ্ন থাকে যে দিদি এটা কেন হলো বা ওটা কেন হলো না, অবশ্যই বলবে। তো আজকে আমরা কম্প্রিহেনশন এই অবধি করছি। আচ্ছা রিয়া, নো ডাউট, ওকে। এরপর আমরা ইডিয়ামের কিছুটা অংশ আজকে আমরা পড়ে রাখবো। দেখো বেসিক্যালি আমি একটু বলে দিই, ইডিয়াম ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম। বলো গৌরব বলো। কটা কম্প্রিহেনশন থাকে ইউপিএসসি সিস্যাট পেপারে? ওটা ডিপেন্ড করে 25 থেকে 30-এর মধ্যে, 25 থেকে 30-এর মধ্যে। কোনো বছর 25, 27, 28, 30 এরকম। যেমন এর আগে 25ও থেকেছে, 27ও 28ও থেকেছে, এরকমভাবে। ঠিক আছে, 25 থেকে 30 নাম্বার। এবার ভালো ওয়েট মানে নাম্বার ক্যারি করে যাদের ম্যাথ রিজনিংয়ের সমস্যা আছে তাদের, মানে তোমরা এই যে 67, 67 নাম্বার পেতে হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ, আমি যেভাবে শিখিয়ে দেবো সেইভাবে যদি ডেলি বেসিসে প্র্যাকটিস করতে পারো, তোমাদের এখান থেকে বলে 50-55 নাম্বার উঠে যাবে। বলে 50-55 নাম্বার। কারণ 25টা যদি ধরো 30টা কোশ্চেন থাকলো, 28টা কোশ্চেন থাকলো, তুমি যদি 22-23টাও ঠিক করো তাতেও তোমার 50 নাম্বার উঠছে। কারণ 2.5 নাম্বার করে একটা কোশ্চেনে থাকছে। এখানে তো 2 নাম্বার নয়, 2.5 নাম্বার থাকছে। ঠিক আছে, সো 2.5 নাম্বার করে যখন থাকছে, তোমার আরও এক্সট্রা করে 50 করে থাকছে, তো সেক্ষেত্রে তোমার অনেক 4টে ঠিক করলে 10 নাম্বার পেয়ে যাচ্ছ তুমি। 4টে ঠিকে 10 নাম্বার পেয়ে যাচ্ছ, 8টা ঠিক করলে 20 নাম্বার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো 12টা ঠিক করলে 30 নাম্বার পেয়ে যাচ্ছ। এইভাবে করে তোমার নাম্বার তো ডবল হচ্ছে, তো স্বাভাবিকভাবে তোমার কী হবে, অনেকটা নাম্বার উঠে যাবে। তো এখানে অন্তত যদি কেউ 22-23টাও যদি ঠিক করে আসতে পারো, 24টাও 25টাও ঠিক করে আসতে পারো, 50 নাম্বার এখান থেকে উঠে যাবে। তারপরে বাকি 15-20 নাম্বার কি একটু কষ্ট করে ম্যাথ রিজনিং থেকে তোলা যাবে না? ঠিকই তোলা যাবে। একটু প্র্যাকটিস করলে বাকি 20 নাম্বার 25 নাম্বার একটু কষ্ট করলে ঠিক ওঠানো যাবে। 55 নাম্বার যদি আমার হাতে থাকে, বাকি 20 নাম্বার তোমরা ঠিক এদিক ওদিক ম্যানেজ করতে পারবে। চেষ্টা করলে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কম্প্রিহেনশনটা ভালো করে করো। একবার টেকনিকটা বুঝে গেলে পরে জেনারেলি এটা একদিন দুদিনে হয় না, প্র্যাকটিস করতে হয়। 2023-এর ব্যাচে যারা পড়তো ওরা এখন কম্প্রিহেনশনে খুব এক্সপার্ট হয়ে গেছে, খুব সুন্দর কম্প্রিহেনশন করে, করতে দিলে একটুও ভুল করে না। এটা করতে হয়ে যাবে। দেখবে আজকে তোমরা প্রথম দিন করলে বেশিরভাগই তো ঠিকই বললে, খুব একটা ভুল তো সেরকম বললে না। একবার নিয়মটা শিখে গেলে আর প্রত্যেকটার মানে যদি বুঝে পড়ো তাহলে ভুল হয় না জেনারেলি। আচ্ছা দেখো, অবজেক্টিভ ইংলিশ আমি এই বইটা থেকে পড়াই, এসপি বক্সি। ঠিক আছে, এই বইটার এবার এটা কোথায় কোথায় আসে আমি একটু বলে দিই। সব কম্পিটিটিভ এক্সামে লাগে, WBCS প্রিলিমসে লাগে, ইউপিএসসি মেন্সে লাগে। এবার বলবে দিদি ইউপিএসসি মেন্সে কোথায় আবার অবজেক্টিভ ইংলিশ লাগে? হ্যাঁ লাগে। কম্পালসারি যে পেপারটা আছে ইংলিশের, সেই কম্পালসারি পেপারের মধ্যে খানিকটা ডেসক্রিপটিভ থাকে, খানিকটা অবজেক্টিভ থাকে। সো যেখানে খানিকটা অবজেক্টিভ থাকে তার ভেতরে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, তারপরে হচ্ছে ফ্রেজাল ভার্বস, ঠিক আছে, প্রিপোজিশন, আর্টিকেলস, এগুলো সব মিলিয়ে থাকে খানিকটা নাম্বার। তো আমরা এখান থেকে কি পড়বো আজকে? ইডিয়াম পড়বো। তো ইডিয়াম মোটামুটি আমরা কি করবো দেখো, বেসিক্যালি অবজেক্টিভ ইংলিশে সেভাবে পরপর লাইন বাই লাইন ধরে পড়াবার সেরকম কিছু থাকে না, যেটা তোমাদের মুখস্থ করতে হবে। আমি পড়িয়ে দিই, আমি প্রত্যেকটাই পড়িয়ে দিই, মোটামুটি পড়াই না যে তা না, পড়িয়ে দিই। কিন্তু তোমাদের কি করতে হবে, পড়িয়ে দেওয়ার পরে রেখে দিলে হবে না। কম্প্রিহেনশন বাড়িতে প্র্যাকটিস করবে। যেমন ওখানে আমি দেখবে 1 থেকে 10 অবধি দিয়েছি, বাট বাকি পরের কোশ্চেনগুলো অনেকগুলো রয়েছে, চাইলে নিজেরা বাড়িতে সলভ করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট দিন আমি করাবো, বাট তোমরাও আগে থাকতে একটু বাড়িতে সলভ করে দেখতে পারো। বা এর আগের যে কোশ্চেনগুলো ছিল 2023-এর কোশ্চেনটা একবার নিজেরা চেষ্টা করে দেখতে পারো। মার্কেটে অনেক মেটেরিয়াল পাওয়া যায়, বাট আপাতত আমি কোনো মেটেরিয়ালে বলবো না। যদি কম্প্রিহেনশন সলভ করতে চাও 2013 থেকে 2023
এর মধ্যে যে কোশ্চেন রয়েছে সেটা আমার এখানেও করো, নিজেরাও করো। প্রথম স্টেজে প্রিভিয়াস ইয়ার করতে হয়, প্রিভিয়াস ইয়ার যখন সব কমপ্লিট হয়ে যায় তখন কোনো না কোনো কোচিংয়ের মক টেস্টের যে কোশ্চেন থাকে সেই রিলেটেড ইয়েগুলো দিয়ে দেবো আমি, ঠিক আছে। আমার কাছে অজস্র কম্প্রিহেনশনের প্যাসেজ আছে, প্রচুর আছে, আমি বই কিনেছিলাম, কোচিং মেটেরিয়াল আছে, তো ক্লাস জয়েন করেছিলাম সেখানেরও রয়েছে, তো সেখানে কম্প্রিহেনশন আছে, আমি দিয়ে দেবো। যদি লাগে আমায় বলবে দিদি একটু কিছু কম্প্রিহেনশন দাও বাড়িতে প্র্যাকটিস করার জন্য, আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো সেখান থেকে কিছু প্র্যাকটিস করবে, ওই দিনে 30 মিনিট, নট মোর দ্যান দ্যাট। দিনে 30 মিনিট যদি কেউ ডেলি বেসিসে করতে পারে তার কম্প্রিহেনশন এক্সট্রিম লেভেলের ভালো হবে। জাস্ট 30 মিনিটস আমি এখানে তোমাদের পড়াচ্ছি বোঝাচ্ছি তাই আমার 1.5 ঘন্টা লাগলো, বাট এটা যদি তোমরা একা বাড়িতে করতে তোমাদের 30 মিনিটের বেশি লাগতো না 10টা সলভ করতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 30 মিনিটস মতো পার ডে যদি 10টা করেও সলভ করো, দ্যাটস মোর দ্যান এনাফ। আচ্ছা, এবার আসবো আমরা ইডিয়ামে। ইডিয়ামের হচ্ছে পেজ, পুরোনো বই হলে 221 নাম্বার পেজ, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস। আচ্ছা দেখো, এইখানে আমি একটা তোমাদের জিনিস বলে দিই, সেটা হচ্ছে পরপর মুখস্থ চাইলে করলে করা যায়, কিন্তু সমস্যাটা কোথায় বলো তো, একটা টাইম অবধি, সার্টেন টাইম অবধি আমরা মাথায় রাখতে পারি, কিন্তু আমরা শুধুমাত্র মুখস্থ করব না, আমরা বুঝে পড়বো, বাংলা মানেটা বুঝবো। আমি সবসময় রেকমেন্ড করি অলওয়েজ ইংলিশের যখনই পড়ছো বাংলা মানেটা ক্লিয়ার করো, কারণ আমাদের যেহেতু মাতৃভাষা, তো আমরা এই ওয়ার্ডগুলোর সাথে বাংলায় পরিচিত কিন্তু ইংলিশে কখনো শুনিনি, সেই জন্য আমাদের একটু অসুবিধা হয়। যেমন দেখো, আমি ফার্স্ট এ থেকে স্টার্ট করছি, আজকে মোটামুটি আমরা এ বি অবধি করে রাখি, ঠিক আছে। দেখি যদি টাইমে হয় সিও করিয়ে দেবো, এ বি তো অ্যাটলিস্ট হয়েই যাবে। দেখো, প্রথমটা অ্যাট ওয়ান্স উইটস এন্ড, অ্যাট ওয়ান্স উইটস এন্ড, অ্যাট ওয়ান্স উইটস এন্ড, উইট মানে বুদ্ধি, উইটনেস থেকে টার্মটা আসে, ঠিক আছে। উইট মানে হচ্ছে বুদ্ধিমত্তা বা বুদ্ধির বাইরে, এন্ড মানে শেষে। সো তোমার বুদ্ধির শেষ মাথায় কখন আসবে, যখন তোমার বুদ্ধিতে আর ধরছে না। সো আমাদের বুদ্ধিতে কখন ধরে না, যখন আমরা হতবুদ্ধি হয়ে যাই। হতবুদ্ধি, হত মানে হত্যা হয়ে গেছে, বুদ্ধি মানে আমাদের বুদ্ধি মরে গেছে, মানে আমরা কনফিউজড। আমরা বুদ্ধি যখন আমাদের মরে যায় তখনই তো আমরা কনফিউজড হই না, যে কি করব বুঝতে পারছি না। সো ইংলিশে কি বলেছে, পারপ্লেক্সড, পারপ্লেক্সডের বাংলা মানে কি, হতবুদ্ধি, বোঝা গেছে। সো ডোন্ট ট্রাই টু মাগ আপ, মুখস্থ করার চেষ্টা করো না, বুঝে পড়ো, জিনিস খুব ইজি হয়। পরেরটা বলছে অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, আঙুলের মাথায়। আমরা কি বলি, কিরে তো এটা তো তোর নখদর্পণে, মানে কি তুই এক্সপার্ট এই বিষয়টাতে, তো তাই তো বলেছে কমপ্লিট নলেজ। তো আমরা সেই বিষয়টাতে পারদর্শী তখনই হই যখন সেটা আমাদের নখদর্পণে হয়। 3 নম্বরে অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট, আমরা অনেক সময় বলে না রেগে গেলে পরে, আমি জানি তো রাগের মাথায় হট করে একটা খারাপ কথা বলে ফেললাম, একদম জাস্ট স্পার অফ দ্য মোমেন্ট আমি বলে ফেলেছি, আমি না ভেবে বলিনি কথাটা। তার মানেটা কি, উইদাউট ডিলে, অত ভাবনা চিন্তা করিনি। ডিলে মানে হচ্ছে দেরি, কোনো দেরি না করে হঠাৎ করে আমি কাজটা করে ফেলেছি, খারাপ ব্যবহার, খারাপ কথা, ভুলতাল কথা, অনেক সময় আমাদের রাগের মাথায় মুখ দিয়ে বেরিয়ে যায় না, একদম স্পার অফ দ্য মোমেন্ট, তো তখন আমরা এই টার্মটা বলি, কোনো চিন্তা ভাবনা না করে। অল ইন অল, আমরা বলি না সব কথা শেষে, মোদ্দা কথা হচ্ছে এইটা, অল ইন অল। এত আলোচনা হলো বাট তার মধ্যে মোদ্দা কথা হচ্ছে এইটা। সো মোদ্দা কথা ইজ ইকুয়ালস টু অল ইন অল, মানে মোস্ট ইম্পর্টেন্ট। এত আলোচনা আমরা করলাম কিসের জন্য, এই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টাকে বলার জন্য, ঠিক আছে। আচ্ছা, অ্যাট ক্লোজ কোয়ার্টার্স মানে কি, ক্লোজ কোয়ার্টার টার্মটার মানে ভালো করে বোঝো। কোয়ার্টার মানে 1/4 অংশকে বলা হয়, 1/4কে কোয়ার্টার বলে। এইবার কোয়ার্টার আমরা কখন দেখি, কোয়ার্টার মানে হচ্ছে যখন আমরা খুব খুঁটিয়ে কোনো জিনিসকে দেখি। তুমি অ্যাজ আ হোল 1 ইউনিট হিসাবে যখন দেখো, তুমি টোটালটা দেখো, বাট ওটাকে যদি তুমি 4 ভাগ করে দেখো জিনিসটাকে, এবং খুব ক্লোজলি বলেই দিচ্ছে ক্লোজ কোয়ার্টারে দেখছো, তার মানেটা কি, তার মানে ক্লোজ এক্সামিনেশন, খুঁটিয়ে একদম চেক করা জিনিসটাকে, দ্যাট ইজ কল দি ক্লোজ কোয়ার্টার। এরপর আসছে অ্যাপেল পাই অর্ডার, আপেল কেটে খুব সুন্দর সুন্দর করে এরকম করে সাজিয়ে রাখে অনেকে থালায়, দেখবে আমরা তখন বলি ওটাকে অ্যাপেল পাই অর্ডার। মানে কি, যখন কোনো জিনিস পারফেক্ট অর্ডারে থাকে, এদিক ওদিক ছড়ানো থাকলে হবে না, যখন সুন্দর ওই আপেলটাকে মাঝ বরাবর 4-5টা করে 8টা টুকরো হবে করে এরকম ছাড়িয়ে দেবে, একদম চারিপাশে এরকম গোল হয়ে থাকবে, তো তখন তো এটাকে অ্যাপেল পাই অর্ডার বলে, মানে পারফেক্ট অর্ডার, যেরকমভাবে আছে সেরকম সুন্দরভাবে রয়েছে। তারপর বলছে অ্যাভাব বোর্ড, অ্যাভাব বোর্ড মানে হচ্ছে জেনারেলি তারা সব কিছুর ওপরে থাকে যারা, অ্যাভাব বোর্ড মানে হচ্ছে তুমি যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড হও, লাইক অনেস্ট, দেখবে যারা সৎ ব্যক্তি হয়, স্ট্রেট ফরওয়ার্ড হয়, তারা অত বেশি ভেবেচিন্তে কথা বলে না, সব কিছুর ঊর্ধ্বে থাকে তারা। সো দ্যাট ইজ কল দি অ্যাভাব বোর্ড, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্টদের বলা হয়। অ্যাভাব অল, ঠিক আছে, অ্যাভাব অল মানে আমরা এইটা আমরা নিজেরাও খুব ডে টু ডে লাইফে ইউজ করে থাকি, যে বিফোর অ্যাভাব অল বিফোর এভরিথিং এলস, মানে সব কিছুর আগে হচ্ছে এটা অ্যাভাব অল, ঠিক আছে, সব কিছুর আগে। এইখানে অ্যাভাব মানে পরে নয়, এখানে অ্যাভাব মানে ওপরে নয়, এখানে অ্যাভাব মানে হচ্ছে সব কিছুর আগে, ঠিক আছে। সো অ্যাভাব অল মিনস হচ্ছে সব কিছুর আগে। তো এই যাই করে নাও না কেন তার মধ্যেও তোমাকে এই কাজটা করতে হবে। যেমন হচ্ছে তুমি, আমার মা ছোটো থেকে বলতো সব করে নাও বাট পড়াশোনাটা ফার্স্ট প্রায়োরিটি, দ্যাট ইজ কল দি অ্যাভাব অল, মানে তুমি যাই করো ফার্স্ট প্রায়োরিটি ইজ ইউর এডুকেশন, ঠিক আছে। অ্যাজ ফিট অ্যাজ ফিডল, স্ট্রং অ্যান্ড হেলদি, বলছে কি অ্যাজ ফিট, ফিট টার্মটার মধ্যেই অ্যান্সার পাবে, অ্যাজ ফিট অ্যাজ ফিডল মানে যতটা পসিবল স্ট্রং থাকা যায়, হেলদি থাকা যায়, ফিট মানেই তো তাই, তো টার্মটার মধ্যে যখন ফিট রয়েছে, স্ট্রং অ্যান্ড হেলদি থাকা।
অ্যাট র্যান্ডাম, র্যান্ডাম মানে আমরা জানি তাই এমলেসলি ঘুরে বেড়ানো, যেটার কোনো উদ্দেশ্য থাকে না। র্যান্ডাম এমলেসলি মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরা। অ্যাট আ লুজ এন্ড, লুজ এন্ড যারা অতটা বেশি স্ট্রং হয় না, খুব অলস, আনঅকুপাইড, কিছু করতে ইচ্ছা করছে না, মানে সারাক্ষণ ঘুম ঘুম ঝিমানি খুবই প্রোকাস্টিনেট করে, তাদেরকে বলা হয়ে থাকে। অ্যাট লগার হেড, ঝগড়ার সময় দেখবে অনেক সময় বলা হয়ে থাকে, মানে বন্ধ ডাকাটাকেও বলা হয়, স্ট্রাইফ করা বা কিছু। টু বি অ্যাট আ স্ট্রাইফ, ঠিক আছে, মানে হচ্ছে তোমার ধরো ঝামেলার কারণে হতে পারে, ঝগড়াঝাটির কারণে হতে পারে, কথা বন্ধ হয়ে গেছে সেই জন্য হতে পারে। তবে এটা ডিপেন্ড করে তুমি কোথায় ইউজ করছো। ধরো ওটা কোনো কোম্পানির সাথে হচ্ছে তাহলে সেটা স্ট্রাইফ হবে, বন্ধ হয়ে যাবে। যদি তোমার বন্ধুদের সাথে হয় তাহলে সেটা দুই বন্ধুর সাথে ঝগড়া হয়ে কথা বন্ধ হয়ে গেছে, সেরকমটা হতে পারে। এটা হয় কি অনেক সময় ধরো সেন্টেন্স কোথায় ব্যবহার করছো তার উপর বেস করে অনেক সময় মানেটা একটু এদিক ওদিক হয়। অ্যাট অড, অ্যাট অড মানে হচ্ছে খারাপ সম্পর্ক। অড মানে কি, আমরা বলি না আমি একটা অড সিচুয়েশনে পড়ে গেছি, আমি এই লোকটার সাথে কথা বলি না, বাট এর সাথেই আমাকে এই ট্রেনে করে যেতে হলো বা গাড়ি করে যেতে হলো। মানে কি অদ্ভুত সিচুয়েশনে, ডিসপিউটে, মানে যার সাথে তোমার সুসম্পর্ক নয়। ডিসপিউট মানে খারাপ সম্পর্ক, ঝগড়ার সম্পর্ক, ঠিক আছে, এই যে ইন ডিসপিউট। আচ্ছা, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, আচ্ছা আপেলের মধ্যে একটা ডিসকর্ড, ডিসকর্ড মানেও ঝামেলা। এটা এমনি ইংলিশে যদি তুমি বাংলায় ট্রান্সলেট করো, ডিসকর্ড মানেও ঝামেলা। অ্যাপেল অফ ডিসকর্ড মানে বোন অফ কন্টেনশন বা কজ অফ কোয়ারেল। এক এক জায়গায় এক একটা নামে থাকে, দেখবে এখানে লেখা রয়েছে কজ অফ কোয়ারেল, তো এরপর বিতে একটা জায়গায় পাবে বোন অফ কন্টেনশন। ইফ আই এম নট রং এর পরের দিকেই পেয়ে যাবে BON, বোন বোন বোন, এখানে দেয়নি, যাই হোক আমি অন্য কোথাও পড়েছি। বোন অফ কন্টেনশন, বোন অফ কন্টেনশন মানেও যা, কজ অফ কোয়ারেল মানেও তাই, আর অ্যাপেল অফ ডিসকর্ড মানেও তাই। সবকটার মানেই হচ্ছে ঝগড়ার কারণ। তোর আর আমার মধ্যে ঝগড়ার কারণটা কি, তুই আমাকে সেদিনকে পরীক্ষায় খাতা লেখা একটুখানি হেল্প করিসনি। সো আমরা বন্ধুদেরকে এরকম বলে থাকতাম। সো দিস ইজ কল্ড দ্য অ্যাপেল অফ ডিসকর্ড, অ্যাপেল অফ ডিসকর্ড বা হচ্ছে কজ অফ কোয়ারেল বা বোন অফ কন্টেনশন। অ্যাট ক্রস পারপাজেস বলছে কি হ্যাভ কনফ্লিক্টিং ইন্টেনশনস। ক্রস পারপাস, ক্রস পারপাস কখন হয়, পারপাস মানে উদ্দেশ্য, ক্রস কখন হবে যখন তোরটার সাথে আমারটা মেলে না, লাইক তুই এক্স চাইলে আমি ওয়াই চাইবো, ব্যাপারটা এরকম, ঠিক আছে। সো ক্রস তখন হচ্ছে কনফ্লিক্টিং ইন্টেনশন, তোমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য আলাদা, কনফ্লিক্ট করে, একসাথে ম্যাচ হয় না, ইচ আদারের উদ্দেশ্য বা পারপাস ম্যাচ করে না। অ্যাট ওয়ান্স ওন হার্ট মানে কি তোমার নিজের মন থেকে, হৃদয় থেকে, ওন হার্ট নিজের হৃদয় থেকে যেটা আসে, মানে কি আমাদের পছন্দ যেটা, এই যে টু ওয়ান্স লাইকিং, আমার পছন্দ। অ্যাট দ্য বটম অফ মানে, বটম মানে একদম নিচে, আমরা বলি না এই হচ্ছে সব থেকে বড় কালপ্রিট, সব কিছুর মূলে হচ্ছে এ, তার মানে কি দ্য পার্সন হু ইজ দ্য মেন রেসপন্সিবল ফর দিস অ্যাক্ট, যে সব কিছুর জন্য দায়ী। দেখো কি বলছে, টু বি মেইনলি রেসপন্সিবল ফর, যে সব কিছুর জন্য দায়ী তাকে বলা হচ্ছে। অ্যাট আ লস, অ্যাট আ লস মানে হচ্ছে যে আনএবল টু ডিসাইড, মানে যে কাইন্ড অফ বলতে পারো সবসময় ওই পারপ্লেক্সড হয়ে থাকে। একটা লস মানে হচ্ছে পারপ্লেক্স হয়ে যাওয়া, লস মানে নিজেকে হারিয়ে ফেলা, এখানে কিছু হারিয়ে অন্য কিছু হারিয়ে ফেলা না, লাইক নিজেকে হারিয়ে ফেলা। আর মানুষ নিজেকে তখনই হারিয়ে ফেলে যখন সে সিদ্ধান্ত নিতে পারে না, ঠিক আছে। সো সেটাই বলছে টু বি আনএবল টু ডিসাইড, যে সিদ্ধান্ত নিতে পারে না তো তাকে বলা হয়ে থাকে অ্যাট আ লস। অ্যাট ড্যাগার্স ড্রন, ড্যাগার্স ড্রন মানে ওই সেম বিটার এনমিটি, খুব খারাপ শত্রুতার সম্পর্ককে বলা হয়ে থাকে ড্যাগার্স ড্রন, ঠিক আছে। অ্যাট লার্জ, অ্যাট লার্জ মানে হচ্ছে অ্যাবসকন্ড হয়, টু বি আনচেঞ্জড হয়, এক একটা জায়গায় এক এক রকম লাগে। যেমন ধরো কুকুর যদি হয় তাহলে বলা হয়ে থাকে আনচেইনড, রাত্রিবেলা কুকুরকে চেন দিয়ে বেঁধে রেখো না, ছেড়ে রাখো, তখন আমরা এই টার্মটা বলতে পারি অ্যাট লার্জ। অ্যাবসকন্ডেও সেম তাই, অ্যাবসকন্ড হচ্ছে তুমি যদি কখনো কাউকে কোনো কিছুর থেকে ছাড় দাও, ছুটকারা দিয়ে দাও, দ্যাট ইজ কল মানে ওই কাইন্ড অফ লেফট করা। তো এবার এটা ডিপেন্ড করবে কোথায় ব্যবহার হচ্ছে, কুকুর ক্ষেত্রে হলে হচ্ছে আনচেইনড হবে, বাট অন্য কিছুর ক্ষেত্রে হলে অ্যাবসকন্ড হবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাট সি, অ্যাট সি হচ্ছে ওই সেম তাই, যে ব্যক্তি বড্ড কনফিউজড হয় কোনটা নেবে, মানে আমরা বলি না জানিস তো আমার মনে হচ্ছে আমি অথই জলে পড়ে আছি, আমি সমুদ্রে পড়ে গেছি, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। সো তার মানে কি আমি সমুদ্রে পড়েছি, অ্যাট সি। তো দেখো কি বলছে, অ্যাপ্লাই টু আ পারসন হু ইজ কনফিউজড, যে ব্যক্তি বড্ড বেশি কনফিউশনে থাকে, যে কোনটা সিদ্ধান্ত নেবে বুঝতে পারে না, তাকে বলা হয়। দেখো একটা জিনিস খেয়াল করে, এখন অবধি আমরা যে কটা পড়লাম তার ভেতর কিন্তু এই মানেটা অনেকবার ঘুরে ফিরে আসছে। প্রথমে এসেছিল অ্যাট উইটস এন্ড, পারপ্লেক্সড, তারপরে এসছে হচ্ছে তোমার অ্যাট আ লস, টু বি আনএবল টু ডিসাইড, অ্যাট ড্র্যাগার্স, তারপরে এসছে হচ্ছে অ্যাট সি, অ্যাপ্লাই টু পারসন কনফিউজড। দেখবে শুনে সামহাউ কানেক্টেড ওয়ার্ড না, সামহাউ একই লাগছে, আসে এরকম অনেক ওয়ার্ড থাকে, যার জন্য ভালো করে পড়ার সময় মানে বুঝে পড়ো, এমনভাবে পড়ো না যাতে তোমার মনে হবে যে এই ওয়ার্ডটা যদি না থাকে অ্যান্সারটা আমার ভুল হবে, না হতে পারে এভাবে দিল অ্যাট সি আর অপশানে থাকলো পারপ্লেক্স, তুমি বললে না দিদি আমি অ্যাট সি তো পড়েছি, যে ব্যক্তি কনফিউজড হয়, আরে যে কনফিউজড হয় সেই তো হতবুদ্ধি হয়, ঠিক আছে। সো এইটা বুঝতে হবে, অ্যাট সি, অ্যাট আ লস, অ্যাট উইটস এন্ড, এগুলো অলমোস্ট সেম, তো যার জন্য বুঝে পড়ো, এতে কি হবে জিনিসটা অপশান বদলে গেল তোমার অ্যান্সার চেঞ্জ হবে না, ঠিক আছে।
অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার, আমরা অনেক সময় বলি না জলে আগুন লাগানো লোক, মানে ইচ্ছাকৃত ঝগড়া আরও সেই আমরা ইচ্ছাকৃত ধুনো দিয়ে ঝগড়াটা আরও বেশি বাড়িয়ে দেয়, তো তাদের কথাই বলা হচ্ছে অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অর দি ফায়ার টু মেক ম্যাটার ওয়ার্স, জিনিসটাকে আরও বেশি খারাপ করে দেয়। আচ্ছা, এরপরে আসে অ্যাট 6s and 7s। দেখো এটাকে এইভাবে মনে রাখতে পারো, 6s and 7, যখন আমরা ক্লাস 6 বা 7-এ পড়তাম তখন আমাদের সব কিছু ডিসঅর্ডারে চলছিল, বিকজ উই আর ইন আ কাইন্ড অফ বলতে পারো বাচ্চার ফেজ থেকে একটু একটু করে অ্যাডালসেন্টের ফেজে একটু একটু করে এগোচ্ছি, কৈশোরে উঠছি। সো সেই সময় আমাদের মেন্টাল পিস বলো বা আদার্স ফিজিক্যালি হরমোনাল চেঞ্জেস বলো, অনেক কিছু বদল হয় 6-7 ক্লাস পড়ার পর থেকে। তো সেই সময় কি হয়, ডিসঅর্ডার মানে যেটা সব কিছু সেম থাকে না, ডিসঅর্ডার মানে যে সব জায়গায় রোগ এরকমটা নয়, ডিসঅর্ডার মানে হচ্ছে যেটা অর্ডারে নেই, যেটা নিয়ম মাফিক নেই, সেটাকে ডিসঅর্ডার বলে। তো সেটাই বলেছে 6s 7s মানে হচ্ছে ইন ডিসঅর্ডার, যেটা অগোছালো বা ইয়েভাবে রয়েছে। অ্যাজিউম এয়ার্স টু প্রিটেন্ড সুপিরিয়রিটি, অনেকে থাকে দেখবে সেই খুব নিজের ঢাক নিজে পেটায়, সবসময় প্রিটেন্ড করে যে আমি সুপিরিয়ার, আই অ্যাম সুপিরিয়ার, সেই ধরনের লোকজনের ক্ষেত্রে অ্যাজিউম এয়ার মতো বলা হয়ে থাকে। আর্গিউ ডাই কখন হয়, দেখবে যারা আর্গিউ করে মানে আর্গুমেন্ট করে, যুক্তি আছে যাদের চোখে, যারা অন্ধভক্ত নয়, ঠিক আছে, এই যে কেয়ারফুল অবজারভেন্ট, যারা খুব জিনিসটা কেয়ারফুলি দেখে অবজার্ভ করে, তাদের ক্ষেত্রে আর্গিউডাই বলে, মানে ওই যে পাকা চোখ, বাংলায় আমরা বলে থাকি পাকা চোখ, ঠিক আছে, যারা লোক চিনে বুঝে আর কি ব্যবহার করে তাদের ক্ষেত্রে। অ্যাট আ স্টোনস থ্রো, ঢিল ছুড়লে তোর বাড়িতে গিয়ে ঢিল পড়বে, আমরা বলি না এই তো ঢিল ছোড়ার ডিস্টেন্স ওদের বাড়ি, মানে কি খুব কাছে, এই যে ভেরি ক্লোজ, অ্যাট স্টোনস থ্রো মানে অ্যাট ভেরি ক্লোজ। আচ্ছা, এইগুলো হচ্ছে এতে রয়েছে। এবার বিতে রয়েছে কি দেখো, ফার্স্ট আসছে বাই হুক অর বাই ক্রুক, আমরা অনেক সময় বলে থাকবেন, এটা খুব কমন শুনে থাকবে, যেভাবেই হোক আমি কাজটা করে দেখাবো, সে ভালোভাবে করি আর মন্দভাবে করি কিন্তু আমি করে দেখাবোই, সেটাকে বলা হয় বাই হুক অর বাই ক্রুক, আই উইল ডু দ্যাট, ঠিক আছে। বাই গুড মিনস অর ব্যাড মিনস, কি বলছে বাই ওয়ান মিনস অর অ্যানাদার, মানে খারাপভাবে করি বা অন্যভাবে করি সেটা ডাজন্ট ম্যাটার, বাট আমি করে দেখাবোই, সেটাকে বলা হচ্ছে বাই হুক অর বাই ক্রুক। বেয়ার দ্য বার্ন্ট অফ, ঠিক আছে, বেয়ার দ্য বার্ন্ট অফ, বেয়ার মানে সহ্য করা, বার্ন্ট মানে পোড়া, সেই পোড়াটা কে সহ্য করবে, আর মানুষ পোড়ে কখন, যখন মানুষ খুব দুঃখে, আমরা বলি না শোকে তাপে পুড়েছে, শোকে তাপে মানুষ পড়ে, মানে শোক মানে কি শক, খুব কষ্ট পেলে, কোনো আঘাত পেলে তখন মানুষ শোকে তাপে পড়ে। তো সেটাই বলছে টু বেয়ার দ্য মেন শক অফ, কোনো খারাপ ঘটনা শুনে হয়তো কোনো সেই যে কষ্টটা, সেই বেয়ারটা কি করতে হবে, দ্যাট ইজ কল দি বেয়ার দ্য বার্ন্ট অফ, ঠিক আছে। বেল দ্য ক্যাট, আমরা বলি বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে, তার মানেটা কি রিস্কটা কে নেবে, দ্যাট ইজ কল দি বেল দ্য ক্যাট। টু টেক দ্য ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক, নিজের দায়িত্বে রিস্ক নিয়ে কাজ করাকে বলা হয় বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘন্টা বাঁধা। বিট ডেফিয়েন্স মানে কাউকে ইগনোর করা, টু ইগনোর সামওয়ান, ঠিক আছে। আচ্ছা, ব্লো ওয়ান্স ট্রাম্পেট, আমরা বলি না নিজের ঢাক নিজে পেটায়, ব্লো ওয়ান্স ট্রাম্পেট মানে ঢাক। টু প্রেইজ ওয়ান সেলফ, অল দ্য টাইম সে নিজেকেই প্রেইজ করতে থাকে। ব্রেক দ্য নিউজ, দেখবে সব ভালো কথা, ভালো আনন্দ মুহূর্তে চলছিল, একজন আসলো এসে হট করে একটা খারাপ খবর দিয়ে দিল, দিয়ে কি করলো, ভালো যে মুডটা ছিল সেটাকে নষ্ট করে দিয়ে গেলো, ব্রেক করে দিল, মানে হচ্ছে টু গিভ ব্যাড নিউজ, খারাপ সব খবর দেওয়াকে বলা হয়। বার্ন আ হোল ইন ওয়ান্স পকেট, বার্ন আ হোল ইন ওয়ান্স পকেট, তুমি তোমার প্যান্টের পকেটে একটা দেশলাইয়ের কাঠি দিয়ে ধরিয়ে এইটুকু একটা ফুটো করে দিলে, এবার তার মধ্যে তুমি পকেটে টাকা রাখলে, কি হবে, টাকাগুলো নিচে পড়ে যাবে, তার মানে তোমার পকেটে টাকা থাকে না, আর কার পকেটে টাকা থাকে না, যে খুব মিতব্যয়ী হয়, মিতব্যয়ী মানে যারা অল্প প্রচুর পরিমাণে খরচ করে, ঠিক আছে, মিতব্যয়ী তো বলে বোধহয় নাকি, একটাকে সঞ্চয়ী বলে আর একটাকে বোধহয় অপচয়ী বা মিতব্যয়ী এরকম কিছু একটা বলে, মানে যাদের হাতে টাকা থাকে না, যাদের হাতে টাকা সবসময় বেরিয়ে যায়, ঠিক আছে, এই যে মানি স্পেন্ড কুইকলি, যাদের টাকা বড্ড বেশি খরচ হয়। বাড়ি দ্য হ্যাচেট এখানে এইভাবে সেন্সে বোঝানো হয়, যখন স্পেশালি কোনো গেম হয়, খেলা হয়, যুদ্ধ হয়, শান্তি স্থাপন করার আগে বাড়ি দ্য হ্যাচেট হয়, ঠিক আছে, এটা একটা প্রসেশন আছে, ওয়ার্ল্ডেও এটা করা হয়। তো বাড়ি দ্য হ্যাচেট মানে হচ্ছে এখানে শান্তি স্থাপনা করা, সেটা কোনো দুই বন্ধুর মধ্যে হতে পারে, দুই দেশের মধ্যেও হতে পারে। টু মেক পিস, বিসাইড ওয়ানসেলফ, টু ফিল এক্সেসিভলি, অতিরিক্ত পরিমাণে ভাবনাটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে, বা যারা ওভার থিঙ্কিং করে তাদেরকেও বলা হয়। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ব্যাড ব্লাড বিটার রিলেশন, ব্যাড ব্লাড মানে তার রক্ত খারাপ এরকমটা নয়, তার সাথে আমার সম্পর্ক খারাপ, ব্যাড ব্লাড মিনস এখানে সম্পর্ক খারাপ, বিটার রিলেশন। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড ব্লু, ছোটোবেলায় বাবা মা পিটিয়ে গা পুরো লাল কালো নীল কালো দাগ করে দিত। বিট মার্সিলেসলি, অতিরিক্ত অমানবিক পরিমাণে যখন মারে তখন গা পুরো ব্লু অ্যান্ড ব্ল্যাক হয়ে যায়। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড ব্লু হচ্ছে টু বিট মার্সিলেসলি, মানে একদম অমানবিকভাবে মারা,
মার্সিলেস মানে যার কোনো ক্ষমা নেই, দয়া নেই আর কি, সেরকম। বিট অ্যাবাউট দ্য বুশ, বিট অ্যাবাউট দ্য বুশ অনেকে থাকে না, দেখবে কিছুতেই মানে আসল কথায় আসে না, ঘুরিয়ে নাক দেখাতে থাকে সমানে, তখন আমরা বলি না কি রে দূর, একটা যেটা আসল কথা সেটা বল না। সো বিট অ্যাবাউট দ্য বুশ মানে বুশের চারিপাশে ঘুরতে থাকছে বাট অ্যাকচুয়ালি কোনো কথাটা বলছে না, সো সেটাকেই বলা হয়ে থাকে টু টক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার, অনেকে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে। বিট দ্য এয়ার, তুমি বাতাসকে মারতে পারো, মেরে দেখাও বাতাসকে, পারবে না। তুমি দেয়ালটাকে মারতে পারবে, জলকেও মারতে পারবে, জল উপচে উপরে উঠবে, বাট বাতাসকে মেরে দেখাও কিচ্ছু হবে না। সো তার মানে কি, তুমি যতই চেষ্টা করো কোনো এফোর্ট পাচ্ছ না, কোনো রেজাল্ট পাচ্ছ না। সো তার মানে হচ্ছে টু মেক ইউজলেস এফোর্ট, যে এফোর্টটা করছো সেটা টোটালি ইউজলেস, কোনো কাজে আসছে না। বিল্ড ক্যাসেল ইন দি এয়ার, যেটাকে আমরা বলে থাকি কি, ওই যে কি বাতাসে স্বপ্নে দিবা স্বপ্ন দেখা, বাতাসে ঘর বানানো, তার মানে এটা কি, তার মানে যেটা সম্ভব নয়, ঠিক আছে। তো সেটাই বলছে টু মেক ভিশনারি স্কিম, যেটা ইলিউশন, আমাদের ভিশনারি চোখ ভাবনা চিন্তাতেই রয়েছে শুধু, কারণ বাতাসে তো বাড়ি বানানো যায় না, ক্যাসেল করা যায় না। ব্রেক দ্য আইস, আইস মানে ঠান্ডা, আর ঠান্ডা তখনই থাকে যখন সবাই শান্ত ও চুপচাপ। এইবার ধরো সবাই বসে রয়েছে 10 জন, সবাই খুব শান্ত চুপচাপ, তার মাঝখান থেকে একজন একটা কথা বলে উঠলো, তো সেই ব্যক্তি যে ব্রেক দ্য আইস, ঠান্ডাটাকে থামালো সেখানে কথা বলে। টু স্পিক ফাস্ট আফটার আ প্রলং সাইলেন্স, অনেকক্ষণ ঠান্ডা চুপচাপ থাকার পরে যে প্রথম কথা বলে। আচ্ছা, ব্রিং টু বুক, অনেক সময় এটাকে জেনারেলি বাবা মায়ের ক্ষেত্রে ইউজ হয়, পানিশ করা, বকা দেওয়া, ঠিক আছে, কোনো অন্যায় করলে সেটাকে ব্রিং টু বুক বলে, মানে হচ্ছে নিয়ে আসো আমার সামনে দেখি কি করেছে, ব্রিং টু বুক, ঠিক আছে, তখন বলা হয়। টু পানিশ, টু কল টু অ্যাকাউন্ট, মানে দেখো কাউকে ডেকে পাঠানো অন্যায়ের জন্য বা শাস্তি দেওয়া, সেটাকে বলা হয়। ব্রিথ ওয়ান্স লাস্ট, মারা যাওয়া, শেষ নিঃশ্বাস ত্যাগ করা, যেটাকে বলা হয়। ব্যাক স্টেয়ার্স ইনফ্লুয়েন্স, ব্যাক স্টেয়ার্স কারা ইউজ করে, যারা পেছনের সিঁড়ি কারা ধরে, খারাপ মিনসে যারা যায়, যারা ভালো কাজ করবে তারা সামনে সিঁড়িই ধরবে, পেছন থেকে কাজ তারাই করে যারা খারাপ কাজ হয়, তো সেটাই বলছে ব্যাক স্টেয়ার্স ইনফ্লুয়েন্স বাই আনফেয়ার মিনস, যে খারাপ পদ্ধতিতে কোনো কাজ করাকে বলা হয়। বার্ডস আই ভিউ, বার্ডস আই ভিউ আমরা অর্জুনের স্টোরিতে পড়েছিলাম, বার্ডস আই ভিউ মানে হচ্ছে পাখির চোখ দেখা। পাখির চোখ আমরা কখন দেখি, যখন আমাদের দৃষ্টিটা অত্যন্ত মানে একদম নিখুঁত হয়, কনসাইজ, আমরা ওই যেটুকু দেখতে চাই ঠিক সেইটুকুর মধ্যেই লিমিটেড, ঠিক আছে। বার্ডস আই ভিউ, কনসাইজ ভিউ মানে একদম নিখুঁত যে ছোট ভিউটা থাকে। বোল্ট ফ্রম দ্য ব্লু, হঠাৎ বোল্ট ফ্রম দ্য ব্লু, ব্লু মানে এখানে আকাশ ধরে রাখো, আর বোল্ট মানে থান্ডার বোল্ট ধরো, মাথার ওপর বাজ ভেঙে পড়লো, আমরা বলি না জানিস তো অমুকজন মারা গেছে, কী বলিস, আমার তো মাথার ওপর বাজ ভেঙে পড়লো, সো দ্যাট ইজ কল দি বোল্ট ফ্রম দি ব্লু। সাডেন অর আনএক্সপেক্টেড শক, হঠাৎ করে কোনো খারাপ খবর পাওয়া। বার্ন ওয়ান্স বোট, তুমি সমুদ্রে লাইক ধরো তুমি ইয়েতে আন্দামানে ঘুরতে গেছো, ঘুরতে গিয়ে তুমি তোমার বোটটাকে আগুনে পুড়িয়ে দিয়েছো, এবার তুমি ফিরবে কী করে, কারণ আর তো কিছুতে আসার উপায় নেই। সো দ্যাট মিনস হচ্ছে তুমি আইল্যান্ডে গিয়ে যদি বোট পুড়িয়ে দাও, তার মানে তোমার আর ফেরার কোনো রাস্তা নেই, দেয়ার ইজ নো পয়েন্ট অফ কামিং, ঠিক আছে, পয়েন্ট অফ নো রিটার্ন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা অনেক সময় বলে থাকি যে বাই দ্য বাই মানেই বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে বল কী করছিলি, সো এটা খুব কমন একটা ব্যাপার। বি আপ টু, টু বি ইকুয়াল টু, ঠিক আছে, মানে দুজনেই আপ টু মানে সেম, তুমিও যা আমিও তাই, ইকুয়াল। বেটেড ব্রিথ, বেটেড ব্রিথ মানে হচ্ছে যখন আমরা খুব টেনশানে ভয়ে যখন নিঃশ্বাস নিই সেইটাকে বলা হয়ে থাকে ইন অ্যাংজাইটি অর এক্সপেন্সিভ, মানে হচ্ছে খুব টেনশানে নিঃশ্বাস নেওয়াটাকে বলা হয়ে থাকে। ব্যান্ডি ওয়ার্ডস, ব্যান্ডি ওয়ার্ডস মানে হচ্ছে জেনারেলি আর্গিউ করা, ঠিক আছে, মুখে মুখে তর্ক করা বা হচ্ছে র্যাঙ্গেল করা, অনেকে খুব খারাপভাবে কথা বলে, সেটাকেও বলা হয়ে থাকে ব্যান্ডি ওয়ার্ডস। বি ইন ওয়ান্স বোনেট, বি ইন ওয়ান্স বোনেট মানে হচ্ছে তোমার অনেকে থাকে না দেখবে সব কিছুতে খুঁত খুঁজে বেড়ায়, তুমি যতই ভালো করো না কেন তাদের তারা খুঁত বার করবে, এই যে টু বি ফাজি মানে অল দ্য টাইম তুমি যত যাই করে নাও না কেন তাকে তুমি কোনো কিছু দিয়ে স্যাটিসফাই করতে পারবে না, হি অর শি উইল অলওয়েজ ফাইন্ড ইউর ফল্ট। বাইট দ্য ডাস্ট, আচ্ছা ধুলো কখন খাই আমরা, যদি কোনো খেলা হয় আমরা যদি মাটিতে পড়ে যাই, হেরে যাই, তখনই একমাত্র আমরা ধুলো খাই, দ্যাট ইজ কল দি বাইট দ্য ডাস্ট, ঠিক আছে, টু বি ডিফিটেড, হেরে যাওয়া। ব্লু স্টকিং, ব্লু স্টকিং মানে হচ্ছে তোমার এডুকেটেড বাট পেডান্টিক লেডি, যারা দেখবে শিক্ষিত হয় কিন্তু খুব প্রেজুডাইজ টাইপের হয়, লোককে নিন্দা করে, খুব বাজে টাইপের, মানে মানে কিছু লোক হয় না যে দেখবে শিক্ষিত বাট তাদের ব্যবহারে শিক্ষার কোনো ছাপ তুমি দেখতে পাবে না, পুঁথিগত শিক্ষিত, তাদের ক্ষেত্রে ব্লু স্টকিং টার্মটা ইউজ করা হয়। বুকওয়ার্ম, বই পোকা, যারা সারাক্ষণ পড়াশোনা করতে পছন্দ করে তাদেরকে আমরা নর্মালি, এটা কমন আমরা বলেও থাকি সবসময়। ব্রিং ডাউন দ্য হাউস, এটাকে তোমার হচ্ছে কাউকে সম্মান জানানো বা বলতে পারো প্রশংসা করা, অ্যাপ্লজ করা, মানে ভালো কাজ করেছে হাততালি দেওয়া, সেইটার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, ঠিক আছে, যে রিসিভ অ্যাপ্লজ। ব্রো বিট, ব্রো বিট মানে কাউকে বুলি করা, বোকা বানানো, অপমান করা, এই যে সাইবার বুলিং হয়ে থাকে, অনলাইন বোকা বানানো হয় সেগুলো।
ব্যাড এগ মানে পচা ডিম কোনো কাজে লাগে না, তো দ্য পার্সন হু ইজ আ ব্যাড এগ ইজ ওয়ার্থলেস, অযোগ্য, কোনো কাজে লাগে না, ঠিক আছে। বিসাইড দ্য মার্ক মানে তোমাকে টিচার বলেছে এই জায়গায় আন্ডারলাইন করো, তুমি সেখানে না করে তার সাইডে আন্ডারলাইন করেছো, মানে কি যেটা প্রয়োজন নেই সেটাই আন্ডারলাইন করেছো। রেলিভেন্টে তো আন্ডারলাইন করোনি, সো দ্যাট ইজ কল্ড দি ইররেলিভেন্ট। আচ্ছা, বার্ন ওয়ান্স ফিঙ্গার্স, আঙুল পোড়ায় কখন মানুষ, আমরা বলি না কিরে আগুনে ঝাঁপ দিতে যাস না, খারাপ কাজ করলে যেচে পড়ে আগুনে হাত দিতে গেলি এবার তো পুড়তে হবে, এই ধরনের কমন টার্ম আমরা খুব শুনে থাকি। সো তার মানে কি বার্ন ওয়ান্স মানে হচ্ছে নিজের পরে যেচে পড়ে ঝামেলার মধ্যে ঢুকে যাওয়া, ঠিক আছে। এই যে টু গেট ইনটু ট্রাবল, সমস্যায় ঢুকে যাওয়া। ব্রাউন স্টাডি মানে হচ্ছে যারা তোমার ডে ড্রিম করে, দিবা স্বপ্ন দেখে, ঘুমিয়ে দিবা স্বপ্ন দেখে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ব্যাংক অন মানে কোনো কিছুর উপর নির্ভরশীল করা, ব্যাংক অন, ডিপেন্ড অন, কাম অন, এগুলোর ক্ষেত্রে ইউজ হয়। কাউন্ট অন। ব্লেজ দ্য ট্রেল মানে হচ্ছে টু স্টার্ট আ মুভমেন্ট, কোনো একটা আন্দোলন শুরু করাকে বলা হয়ে থাকে ব্লেজ দ্য ট্রেল, ঠিক আছে। বুল ইন আ চায়না শপ, দেখো জেনারেলি চায়না শপ, আমরা চায়না জিনিসের সাথে খুব পরিচিত, চায়না জিনিস একটুতেই ভেঙে যায়, খুব ভঙ্গুর হয়, মানে ওরা খুব বাজে কোয়ালিটির। সো যদি একটা চায়না শপে কোনো একটা বুল ঢুকে যায়, মানে হচ্ছে ওই ষাঁড় গরু ঢুকে যায়, তাহলে কি হবে, সব ডিভাস্টেটিং করে দেবে, একদম সব ধ্বংস করে ভেঙে চুরে একাকার করে দেবে। সো সেটাই বলেছে বুল ইন আ চায়না শপ, ওয়ান হু কজেস ড্যামেজ, যে ড্যামেজ করে। বাই দ্য রুল অফ থাম্ব অ্যাকর্ডিং টু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, আমরা বলি না বাই দ্য রুল অফ থাম্ব মানে হচ্ছে খাতা কলমে নয়, আমি কাজে করে দেখিয়েছি বা কাজে করে আমি জানি যে এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে এভাবেই হয়, ঠিক আছে। আচ্ছা, মানে থাম্ব মানে আঙুল, তো আমি যখন নিজের হাতে নিজের আঙুলে কোনো কাজ করবো, দ্যাট মিনস আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। বিগ ড্র, আ হিউজ অ্যাট্রাকশন, একটা বড় একটা আকর্ষণের কারণ হলে বিগ ড্র বলা হয়। ব্রোকেন রিড, তোমার রিড কখন ভাঙতে পারে, যখন তোমার সাপোর্ট, তোমার যে পেছন থেকে যে সাপোর্টটা সেটা যদি ভেঙে যায় বা ফেল করে, তোমাকে প্রপার সাপোর্ট যদি না দেয়, তখন সেটাকে ব্রোকেন রিড। এই যে সাপোর্ট দ্যাট ফেইল্ড, যে সাপোর্টটা ছিল সেটা পারলো না, ফেল করে গেল। বাই দ্য স্কিন অফ দ্য টিথ, দাঁতের স্কিন কতটুকু হয়, দাঁতের স্কিন খুব সব থেকে পাতলা স্কিন হয় দাঁতে, নেই বললেই চলে, ভীষণ পাতলা, ঠিক আছে। সো দাঁতের স্কিনের মতো পাতলা মানে হচ্ছে সব থেকে ন্যারো। আমি এভাবে বলতে পারি যে আমি মৃত্যুর মুখ থেকে বাঁচতে ফিরে, মানে মরতে ফিরে আসলাম, এই টার্মটা যদি ব্যবহার করি, তার মানে আমি ন্যারো স্কেপ করেছি, মৃত্যুর থেকে জাস্ট একটু হয়ে বেঁচে ফিরেছি। তো এইভাবে করে, এই যে দেখো, হি এসকেপড ডেথ ইন দ্য অ্যাক্সিডেন্ট বাই দ্য স্কিন অফ দ্য টিথ, মানে ন্যারোলি, খুব একদম মুখে বেঁচে ফিরেছে। বোন অফ কন্টেনশন, এইটার কথাই আমি তখন বলছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। কজ অফ কোয়ারেল, ঝগড়ার কারণ। বাইট বা বিট পিস অফ ওয়ান্স মাইন্ড মানে হচ্ছে কাউকে বকা দেওয়া, স্কোল্ড করা, ঠিক আছে, মানে তোমার মনে যা রাখছিল তুমি একদম উগড়ে দিয়েছো। আচ্ছা, বর্ন উইথ সিলভার স্পুন, এটা আমরা বলে থাকি মুখে রূপোর চামচ নিয়ে জন্মানো, মানে হচ্ছে ভালো ফ্যামিলিতে, বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করা। বার্ন ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, জেনারেলি দুটো মোমবাতির দুটো ক্যান্ডেল থেকে যদি তুমি জ্বালাও, আলটিমেটলি তুমি কোনো একটা জায়গাতে গিয়ে নিজের হাতটাই পোড়াবে যদি তুমি মাঝখানে ধরে রাখো, ঠিক আছে। বলতে পারো কাইন্ড অফ লাইফ যেখানে শেষ হয়, বা বলতে পারো হতাশা, যেখানে গিয়ে তোমার কাছে আর কোনো অপশানস থাকে না, সেইখানেই মানুষ মোমবাতির দুটো অংশ জ্বালায়, ঠিক আছে। এই যে স্কোয়ান্ডার আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার হি ইজ বার্নিং ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, মানে আমার এদিকে একুলো গেছে ওকুলো গেছে, আমার কিছু নেই। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে ইররেগুলারলি, যেটা অনির্দিষ্টভাবে অগোছালোভাবে হয়, প্রপার সিস্টেমেটিক ওয়েতে হয় না। বাই ডিন্ট অফ মানে বাই দ্য ফোর্স অফ, আমরা বলি না বাই দ্য ডিন্ট অফ অমুক আই ডু দ্যাট, আমি এটার, ও আমাকে জোর করলো, অমুকের জন্য আমি কাজটা করতে বাধ্য হলাম, তখন এই ডিন্ট অফ টার্মটা বা বাই দ্য ফোর্স অফ টার্মটা ব্যবহার হয়। ব্লো হট অ্যান্ড কোল্ড, কিছু লোক থাকে দেখবে, আমার মা বলে কি ডালে লাউ অম্বলে কদু, এরকম একটা টার্ম শুনে থাকবে, যারা কখনো সাপের গালে চুমু খায়, কখনো বেজির গালে চুমু খায়, এরকম একটা অ্যাটিটিউড আছে কিছু লোকের, সরি ব্যাঙের গালে চুমু খায়। সো সেই লোকগুলোর ক্ষেত্রে এই টার্মটা ইউজ হয়, ব্লো হট অ্যান্ড কোল্ড, কখন মানে নিজের সাইড চেঞ্জ করতে থাকে। টু স্পিক ইন ফেভার অ্যান্ড এগেনস্ট অ্যাট দ্য সেম টাইম, কখনো ফরে বলে কখনো এগেনস্টে বলে। বাই অ্যান্ড বাই মানে গ্র্যাজুয়ালি, আমরা বলি না বাই অ্যান্ড বাই অমুক মানে আস্তে আস্তে এটার পর এটা হলো, এটার পর এটা হলো, গ্র্যাজুয়ালি টার্মটাকে আমরা বাই অ্যান্ড বাই বলে থাকি, বা ডে বাই ডে এভাবেও বলে থাকি। ব্লু ব্লাড আমরা জেনারেলি বলে থাকি অ্যারিস্টোক্রেটিক পার্সনদের ক্ষেত্রে, যাদের রক্ত ভালো হয়, অ্যারিস্টোক্রেট হয়, তাদের ক্ষেত্রে রাজার ফ্যামিলিদেরকে ব্লু ব্লাড বলা হতো, রয়্যাল ব্লাড বলা হতো। এই ব্লু ব্লাড, রয়্যাল ব্লাড, অ্যারিস্টোক্রেটিক ব্লাড অল আর সেম, যারা ভালো বড়লোক ফ্যামিলিতে, রাজকীয় ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। সো আজকে আমরা এই অবধি পড়ে রাখলাম। এতে 26টা আছে, বিতে 51টা আছে, ওই 77টা মতো রয়েছে, ঠিক আছে, 77 রয়েছে। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। নেক্সট শনিবারে সবার আগে আমি এ আর বি পড়া ধরবো, তারপরে কম্প্রিহেনশন করব, তারপরে ইডিয়ামের যে পরের অংশটা রয়েছে সেটা করব, ঠিক আছে। এক সপ্তাহের মধ্যে এই 77টা মুখস্থ করে ফেলবে,
বাংলা মানেটাও নেই, মানে বাংলা মানেটা পড়লেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, শুভম কি লিখেছো? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি, ওকে। রিয়া লিখেছো ম্যাম বুকটা নেই আমার কাছে, পিডিএফ সেন্ড করে দেবেন। পিডিএফটা আমার কাছে ছিল বোধহয়, আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে। একটা গ্রুপে একজন দিয়েছিল, এবার সে এখনও আছে কিনা আমি দেখছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এটা তোমাদের গ্রুপটা না, জুন মাসের আগের বছরের একটা ব্যাচের গ্রুপে বোধহয় কেউ একজন দিয়েছিল, তবে কোয়ালিটি খুব ভালো বোধহয় না পিডিএফটার। দাঁড়াও দেখছি, কি যেন এসপি বক্সি না, হ্যাঁ আছে, সেন্ড করে দিচ্ছি আমি তোমাদের। পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ। এসপি বক্সি জেনারেল অবজেক্টিভ ইংলিশ গ্রামার, ওটা ডাউনলোড করে নিও, ওইটা একটা পিডিএফ আছে। কি লিখেছো? এই আরেকবার বলো, বই। ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, তারপরে হচ্ছে তোমাদের ফ্রেজাল ভার্ব। অবজেক্টিভ ইংলিশের মধ্যে যা যা পড়ে তাই লাগবে। আর ডেসক্রিপটিভে একটা বই হয় এসপি বক্সির, এসপি বক্সি বলছি, পিকে দে সরকার, পিকে দে সরকারের একটা ডেসক্রিপটিভ বই হয়, সেখান থেকে ট্রান্সলেশন, প্রেসি রাইটিং, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, গ্রামারের যে পোর্শনটা রয়েছে সেটা লাগবে, ডেসক্রিপটিভেরগুলো লাগবে, ঠিক আছে। এই দুটো বই লাগে ইংলিশের জন্য, ঠিক দুটো বই লাগে। কম্প্রিহেনশনের কোনো বই কিনতে হবে না, কম্প্রিহেনশন যা লাগবে আমি পিডিএফ দিয়ে দেবো। কম্প্রিহেনশনের এক্স্যাক্ট কোনো বই হয় না সেভাবে, আমি পিডিএফ দিয়ে দেবো। আর হচ্ছে বই কিনবে ইংলিশে শুধু দুটো বই, একটা হচ্ছে অবজেক্টিভ ইংলিশ এসপি বক্সি, আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ পিকে দে সরকার। আচ্ছা, শুভম কি লিখেছো? দিদি কালকে ম্যাথ ক্লাস কখন হবে? ম্যাথ ক্লাস রাতে 8টা থেকে 10টা। কালকে আমার মক টেস্ট আছে, সেই জন্য সকালবেলাটা হবে না। 12 তারিখ, 26 তারিখ আর 16ই জুন, ঠিক আছে। 12ই মে, 26শে মে, 16ই জুন, এই 3টে রবিবারে তোমাদের ম্যাথের ক্লাসটা রাতে 8টা থেকে 10টায় হবে। রিয়া ভৌমিক, লেখা বোঝা গেলেই হবে, আমি লিখে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখো যদি মনে হয় বুঝতে পারবে, অসুবিধা হবে না। মৌসুম কি লিখেছো? নেক্সট উইক অ্যানশিয়েন্ট হিস্ট্রি আর জিওগ্রাফি পড়াবেন তো? হ্যাঁ, জিএসএ অ্যানশিয়েন্ট হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে। তাহলে কোন বুকটা কিনবো আর একবার বলে দেবেন ম্যাডাম। বুক কিনবে পুনাম দালাল দাইয়া, আর জিওগ্রাফি কিনবে ফান্ডামেন্টালস অফ জিওগ্রাফি, যেটা 11th এনসিইআরটি, ফান্ডামেন্টালস অফ জিওগ্রাফি 11th এনসিইআরটি। আর বই কিনবে হচ্ছে পুনাম দালাল দাইয়া, পুনাম অ্যানশিয়েন্ট মিডাইভাল, পুনাম দালাল দাইয়া। জিওগ্রাফির আপাতত একটা এনসিইআরটি কিনবে, ঠিক আছে। এটা হয়ে গেলে তারপরে আবার ইন্ডিয়ার জন্য পেরিয়ার রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি পেরিয়ার কিনবে, বাট সেটা পরে। এখন ইন্ডিয়ান জিওগ্রাফি তো না, আপাতত আমাদের এইটাই চলবে, ফিজিক্যাল জিওগ্রাফি চলবে, আর তার সাথে হচ্ছে এটা চলবে, হিস্ট্রি চলবে। আর অঙ্কের হচ্ছে আরএস আগরওয়াল, হ্যাঁ, অঙ্কের বেসিকের জন্য আরএস আগরওয়াল কিনবে। জিওগ্রাফিটা হচ্ছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি, বইটা আছে, পাশেই আছে, সকালে এনসিইআরটি ব্যাচে পড়িয়েছিলাম, এই যে এই বইটা, সামনে এরকম নীলগিরি পর্বতের একটা ছবি আছে, এই বইটা, ঠিক আছে। ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি 11th এনসিইআরটি, ওই যেটাতে নদী, হিমবাহ, তারপরে হচ্ছে ক্লাইমেট, এলনিনো, লানিনা, ওশানোগ্রাফি, ওশান কারেন্ট কীভাবে কাজ করে, ওই রিলেটেড আছে। ওল্ডই নিতে পারো, আমারটা অনেক পুরনো, এগুলো ওল্ডেই কাজ চলে যায়। ওল্ড মানে দোকানে গিয়ে বলবে যে আমাকে 11-এর এনসিইআরটি দিন, যদি বলে যে 2 বছরের আগের বই আছে, কেউ ব্যবহার করা বই আছে, নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। ওপরের কভার পেজ যদি এটা থাকে নিয়ে নেবে, 16টা চ্যাপ্টার আছে, কভার পেজ এইটা দেখেই নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। যদি কেউ ব্যবহার করা থাকে কোনো অসুবিধা নেই। না না না, আপডেট হয় না, সেই 2006 সালে লাস্ট আপডেট হয়েছে, এর মধ্যে আর আপডেট হয়নি। রিপ্রিন্ট হয় বাট আপডেট হয় না। শুভম পলিটি ইকোনমি পরে কিনলে হবে দিদি? একদম একদম, সব বই পরে কিনবে, কোনো বই আগে কিনবে না। কারণ হচ্ছে যখন যেটা পড়াবো সেই বইটাই কিনবে, কারণ বই আপডেট হয়, আর যেই বই আপডেট হবে না তখন তোমার নিজেরই খারাপ লাগবে। আমার বন্ধুর কাছে নতুন বই আছে, আমি পুরোনো বইটা দিয়ে পড়ছি, কারণ আপডেটেড বইয়ের মূল্য আছে, ঠিক আছে। আপডেটেড বই ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ পলিটি ইকোনমি, এগুলোতে একদম রিসেন্ট আপডেটেড বই লাগে। দেখা গেল তুমি এই মাসে কিনলে তো 2 মাস বাদে একটা বইয়ের আপডেটেড ভার্সন বেরিয়ে গেল,
যখন যে সাবজেক্টটা শুরু করবো সেই মাসে সেই বইটা কিনবে, আগে থাকতে কিনে রেখে দেবেন। আগে থাকতে বই বেশি হয়ে গেলে সমস্যাটা কোথায় বলো তো, একটা হ্যাপাজার্ড হয়ে যায়, তখন মনে হয় মা আমার তো কোনো বই পড়া হয়নি এখন অব্দি, একটা প্যানিক কাজ করে। আর হচ্ছে বই আপডেট যখন নতুন ভার্সন বেরোয় তখন খারাপ লাগে, এই আমার কাছে আমি জাস্ট কিনলাম আর তার পরের মাসে নতুন বই বেরোলো। আগের বছরের ব্যাচের বেশিরভাগ ছেলেমেয়ের তাই হয়েছে, বারবার বলেছিলাম একসাথে কিনতে না, সব একবারে প্রথম মাসে কিনে ফেলেছে। কেনার পরে জুন মাসে কিনেছে, জুলাইয়ের 15 তারিখে লক্ষ্মীকান্তের 7th এডিশন বেরিয়েছে, তখন সব কটা হাত কামড়াচ্ছে। 15ই জুলাই 2023 লক্ষ্মীকান্তের 7th এডিশন বেরিয়েছে, আর ওরা সব জুন মাসে। আমি বারণ করেছি যে আমি এখন তো এই পলিটি শুরু করছি না, যখন পলিটি শুরু করবো তখন কিনবে। তখন সব ওই 6th এডিশনের পলিটি কিনেছে, যেটা 2019-এর যে এডিশনটা সেটা কিনেছে, কেনার পরেই 23-এর এডিশন বেরিয়েছে। তো তখন তো তোমার ফেরত দিলেও তোমার 300 টাকাও পাওয়া যাবে না, কারণ নতুন বই বেরিয়ে গেলে পুরোনো বইয়ের আর দোকানেও মূল্য থাকে না, কারণ কেউ কেনে না সেই বই আর। কারণ স্পেশালি পলিটি, ইকোনমি, এনসিআরটি চলে, কারণ এনসিআরটি ইজ পুরনো, এনসিআরটি পুরনোই, এনসিআরটি তুমি নতুনও পাবে না, নতুন বই কিনলেও তোমাকে পুরনো এনসিআরটি পড়তে হবে, ভেতরটা লেখাটা সেই 2006 লাস্ট আপডেট হয়েছে। তো বাট বই তা নয়, বইগুলো 1 বছর 2 বছরের মাথায় মাথায় আপডেট হয়, তো যার জন্য সবসময় আপডেটেড বই কিনবে, ঠিক আছে? যখন যেটা পড়াচ্ছি তখন শুধু সেই বইটা কিনে নাও, নাহলে পরে ওই কী হবে বলো তো, তোমার পুরনো বই পড়তে হবে, প্লাস হচ্ছে অন্যের নতুন বইয়ে সেই পিডিএফ স্ক্যান করা, জেরক্স করা, সেখান থেকে কিছু অ্যাড করা, কারণ প্রথম যখন নতুন বই বেরোয় তখন অনেক কিছু অ্যাড হয়, ঠিক আছে? তো সেইগুলো তো পাবে না না হলে। হ্যাঁ, অনেক আপডেট হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারে আপডেট হয়েছে, কতগুলো 11-12টা চ্যাপ্টার অ্যাড হয়েছে, অনেক কিছু অ্যাড হয়েছে। ওই জন্য আমি বলি সবসময় একটু ওয়েট করে, একটু তারপরে মানে যখন যেটা আসছে, কারণ ধরো লক্ষ্মীকান্ত চাইলে কিনে নিতে পারো, কারণ যেহেতু 23-এ বেরিয়েছে, তো লক্ষ্মীকান্ত আগামী 3 বছর 4 বছরে বেরোবে না, লক্ষ্মীকান্ত চাইলে কিনতে পারো, বাট বাকিগুলো কিনো না। রিয়া লিখেছো ম্যাম আমি লেফট হবো তাহলে, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে ক্লাস, এমনিও আমাদের হয়ে গেছে। আচ্ছা আগেই কিনে ফেলেছিলে, হ্যাঁ করতে পারো, আপাতত করো, তারপর যেটা এক্সট্রা থাকবে সেটা ক্লাসে আলোচনা হবে, সেখান থেকে ক্লাস নোট বানিয়ে নেবে। যখন ক্লাসে ধরো যে এক্সট্রা যে টপিকগুলো থাকবে সেগুলো তো ক্লাসে পড়ানো হবে, তুমি সেখান থেকে নোট করে নেবে, তা করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা কমপ্লিট করছি। নেক্সট ক্লাসে কালকে তোমাদের রবিবারে ম্যাথের ক্লাস রাতে 8টা থেকে 10টা, আর তারপরে আমার ক্লাস আবার বৃহস্পতিবারে আছে, জিএস এর হিস্ট্রি থেকে স্টার্ট হবে, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা।